হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু কেমিস্ট্রি ক্লাসেস বাই সূর্য স্যার। তোমরা দেখছো অ্যাজ ইউজুয়াল সোমস ক্লাসরুম ইউটিউব চ্যানেল। সো আমরা ছিলাম অর্গানিক কেমিস্ট্রিতে। অর্গানিকের উপরে বেশ কিছু ভিডিও অলরেডি আপলোড হয়ে গেছে, যেরকম অর্গানিকের বেসিক রিয়াকশন মেকানিজম পার্টটা, যেটা 11 এর পার্ট ছিল। দুটো পার্ট এসছে ওখানে, যেখানে বেসিক রিয়াকশন মেকানিজম গুলো নিয়ে ডিসকাশন করা হয়েছে। তারপরে কোন পার্টটা এসছে, তারপরে এসে গেছে হচ্ছে হ্যালো অ্যালকেন, হ্যালো অ্যারিনের উপরে তিনটে পার্ট। হ্যালো অ্যালকেন এবং হ্যালো অ্যারিন এটাকে ডিটেইলে কভার করা হয়েছে, তিনটে ভিডিও এসছে। তারপরে এসে গেছে অ্যালকোহলের ওয়ান শট। এখন টাইম ফর দা ফেনল। তবে ক্লাসটা শুরু করবার আগে একটা ছোট্ট তোমাদের জন্য কথা আছে, সেটা বলে নিই। বেশ কিছু কমেন্টস দেখলাম যে অনেকে হয়তো একটু আশাহত হয়েছে, বা অনেকে হয়তো এক্সপেক্ট করেছিলে কিন্তু ভিডিওস না আসার জন্য একটু হয়তো মনে দুঃখ হয়েছে বা রাগ হয়েছে যে স্যার 12 কে পাত্তা দিচ্ছেন না, স্যার 11 কে নিয়ে বিজি হয়ে গেছেন। এরকমটা একেবারেই নয়। 12 কেও অবশ্যই পাত্তা দেওয়া হচ্ছে, 12 এর জন্য ভিডিওস অবশ্যই আসছে, একটু স্লোলি আসছে। তার একটাই কারণ, সিলেবাস অনেক হিউজ এখানে। অর্গানিক কেমিস্ট্রি বিশেষ করে অর্গানিকটি এতটাই বড়, এতটাই ভাস্ট যে খুঁটিনাটি ডিটেলে পড়াতে গেলে, খুঁটিনাটি ডিটেলে ক্লাস কভার করতে গেলে টাইম লাগে। ঠিক আছে, এটা এরকম চুটকিতে হয়ে যায় না। আমি যদি তোমাদের জন্য তাড়াহুড়ো করে, দায়সারা করে, খুব তাড়াতাড়ি করে সিলেবাস শেষ করে দিই, যেটা আমার কাছে কোনো ব্যাপারই না, চুটকিতে সিলেবাস শেষ হয়ে যাবে। কিন্তু সেটা করলে সিলেবাসটা দায়সারা হয়ে যাবে। দায়সারা হয়ে গেলে তোমার টেস্টও ভালো হবে না, তোমার বোর্ডও ভালো হবে না। আমাদের পাখির চোখটা হচ্ছে বোর্ড, বোর্ডটাকে ঠিক করতে হবে। টেস্টটা একটু একটু এদিক করে হয়ে গেলেও কিছু যায় আসে না, কিন্তু বোর্ডটা পাখির চোখ। তাই বোর্ডটাকে যদি ভালোভাবে ফোকাস করে এগোতে হয় আমাদের, তাহলে বোর্ডের জায়গাটাকে যদি গ্রিপ তৈরি করতে হয়, সেক্ষেত্রে আমাদের ডিটেল খুঁটিনাটি করে স্টাডি করতে হবে। সেইভাবেই ক্লাসেসগুলো চলছে, যাতে তোমার মাথায় অর্গানিক কেমিস্ট্রিকে এমন ভাবে আমি বসিয়ে দিতে পারি, ছেপে দিতে পারি, যাতে এক্সাম হলে অর্গানিক কেমিস্ট্রি নিয়ে তুমি সব থেকে বেশি টপ মোস্ট কনফিডেন্সে থাকো, যেন নিজেকে অর্গানিকের সেরা বলে মনে করো, যেন কোনো কোয়েশ্চেন লিখতে গেলে তোমার না আটকে যায় যে স্যার অর্গানিকের এই পার্টটা বুঝতে পারিনি, অর্গানিকের ওই পার্টটা বুঝতে পারিনি, তাই আনসারটা করতে পারিনি। এরকমটা যেন না হয়। অর্গানিক এমনিতেই ডিফিকাল্ট, নিজেরাও জানো সেটা ডিফিকাল্ট না না হলেও তোমাদের মনের মধ্যে এরকম একটা ধারণা আছে এটা বোধহয় ডিফিকাল্ট। তো ডিফিকাল্ট জিনিসকে ইজি করতে গেলে একটু টাইম তো লাগবে, কি লাগবে তো। সেই সেন্সে ক্লাসেস গুলো একটু স্লো আসছে, কিন্তু স্লো আসছে বলে এই নয় যে ক্লাসেস আসছে না। ক্লাসেস আসছে, ক্লাসেস আসবেও। কমিটমেন্ট যখন করা হয়েছে, কমিটমেন্ট নিশ্চয়ই রাখা হবে। পাখির চোখটা বোর্ড, তাই বোর্ডকে ফোকাস করো, অন্য বাকি কিছু ডাজন্ট ম্যাটার। চলো ফেনলটা শুরু করা যাক। কি হলো এখানে? আরে হ্যাঁ, ওকে ফাইন। চলো আমরা শুরু করছি ফেনলের প্রিপারেশন থ্রু দিয়ে। আমাদের যে কোনো অর্গানিক আমরা যখন স্টাডি করি, এইভাবেই আমরা স্টাডি করে থাকি, যে প্রিপারেশন এন্ড তার ফিজিক্যাল প্রপার্টি মানে ভৌত ধর্ম, এবং তার কেমিক্যাল প্রপার্টি মানে কিরকম রাসায়নিক বিক্রিয়াতে সে পার্টিসিপেট করে থাকে। তো প্রথমে শুরু করলাম আমরা প্রিপারেশন থেকে। তো বেনজিন থেকে ফেনল কেমন করে তৈরি হয়? বেনজিনের উপরে যদি কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড দিয়ে সালফোনেশন করা হয়, তাহলে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন হয়। বেনজিনের একটা হাইড্রোজেন রিপ্লেস হয়ে যায় সালফোনিক অ্যাসিড গ্রুপটা দিয়ে। তাই বেনজিনের সালফোনিক অ্যাসিড গ্রুপটা জুড়ে গেল, SO3H গ্রুপটা জুড়ে গেল, এবং হাইড্রোজেন বেরিয়ে গেল। H2SO4 দেওয়া হয়েছে, H2SO4 এর প্রেজেন্সে হয়েছে সালফোনেশন। H2SO4 এর প্রেজেন্সে সালফোনেশন হয়েছে, এটা একটা ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন, যেটা অলরেডি আমরা হ্যালো অ্যারিনো স্টাডি করেছি। প্রথম দিকে যখন রিঅ্যাকশন মেকানিজম করেছিলাম তখনও স্টাডি করেছি। ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন হয়েছে, সালফোনেশন হয়েছে, SO3H গ্রুপটা বেনজিনে ইনসার্ট হয়েছে, বেনজিনের এই পজিশনে থাকা হাইড্রোজেনটা রিপ্লেসড হয়ে গেছে। হাইড্রোজেনটাকে রিপ্লেস করেই ইলেকট্রোফাইল SO3H ইনসার্ট হয়েছে, তৈরি হয়েছে বেনজিন সালফোনিক অ্যাসিড। ফার্স্ট স্টেপ। এরপরের স্টেপে এর উপরে দেওয়া হয়েছে একটা বেস, দ্যাট ইজ NaOH। বেস দেওয়াতে একটা ডিহাইড্রেশন হয়ে গেছে, ওয়াটার আউট হয়ে গেছে। বেসিক্যালি NaOH এর বেস এবং SO3H অ্যাসিড, তো অ্যাসিড বেস রিঅ্যাকশন হয়েছে, ওয়াটার আউট হয়ে গেছে, তৈরি হয়েছে সল্ট। সল্ট মানে SO3H এর জায়গায় এসছে SO3Na, সোডিয়াম সল্টটা তৈরি হয়েছে SO3H এর জায়গায় SO3Na। হাইড্রোজেনটা রিপ্লেসড হয়ে গেছে সোডিয়াম মেটালটা দিয়ে, অ্যাসিড বেস রিঅ্যাকশন হয়েছে, ওয়াটার আউট হয়েছে, এটা সল্ট তৈরি হয়েছে, সালফোনিক অ্যাসিডের সল্টটা তৈরি হলো। এর উপরে আবার NaOH দিয়ে যদি ফিউজ করা হয়, ফিউজ মানে রেড হট পর্যন্ত হিট করা, একদম টকটকে লাল হয়ে যাবে সেই অবস্থা পর্যন্ত হিট করাকে বলা হয়, রেড হট কন্ডিশন অবধি হিট করাকে বলা হয় ফিউশন। তো যদি NaOH দিয়ে ফিউশন করানো হয়, এখানে ফিউশন করানো হচ্ছে মানে রেড হট কন্ডিশন অবধি হিট করা হচ্ছে, অবভিয়াসলি প্রচুর হাই টেম্পারেচার লাগবে। 573 কেলভিন থেকে 623 কেলভিন এত দূর অবধি হাই টেম্পারেচার অবধি হিট করলে তবে সেটাকে ফিউশন বলে, যেখানে রেড হট মানে লাল টকটকে হওয়া অবধি হিট করা হয়।
এই হিটিংটা করলে কি হবে, পুরো SO3Na থেকে সোডিয়াম সালফাইড এবং ওয়াটার আউট হয়ে যাবে। Na2SO3 এবং ওয়াটার মাইনাস Na2SO3 এন্ড মাইনাস ওয়াটার, এই পার্টটা আউট হয়ে যাবে এবং ONA দ্যাট ইজ ফেনক্সাইড সল্টটা এখানে চলে আসবে, অর্থাৎ SO3Na টা কনভার্ট হয়ে যাবে ONA গ্রুপে। মনে রাখতে হবে কোন গ্রুপটা কোন গ্রুপে কনভার্ট হলো। যখন ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন করেছি H2SO4 দিয়ে, সালফোনেশন হয়েছে, তখন হাইড্রোজেনটা রিপ্লেসড হয়েছে SO3H গ্রুপ দিয়ে, যেটা কিনা সালফিউরিক অ্যাসিড থেকে এসেছে ইলেকট্রোফাইল হিসাবে। তারপরে SO3Na এর উপরে দিয়েছি NaOH, তাতে কি হচ্ছে, এটা সল্টে কনভার্ট হচ্ছে SO3Na। তার উপরে ফার্দার NaOH দিয়ে যদি ফিউশন করি, তাহলে SO3Na গ্রুপটা থেকে খালি ONA পার্টটা এখানে পড়ে থাকে, বাকি সোডিয়াম সালফাইড এবং ওয়াটার তৈরি করে আউট হয়ে যায় যখনই হাই টেম্পারেচারে ফিউশন করা হচ্ছে রেড হট কন্ডিশনে। এরপরে এখানে যদি সিম্পল অ্যাসিডিফিকেশন করে দিই H+ এর প্রেজেন্সে, তাহলে একইভাবে আবার Na গ্রুপটা Na অ্যাটমটা H অ্যাটম দিয়ে রিপ্লেস হয়ে যায়। অ্যাসিডিফিকেশন করার জন্য আমরা ডাইলিউট HCl ইউজ করতে পারি, যেখান থেকে H+ আসে এবং সোডিয়ামটাকে রিপ্লেস করে দেয়, সেটা OH হয়ে যায়, ONA থেকে OH হয়ে যায়, আমরা পেয়ে যাই ফেনল। তো বেনজিন থেকে ফেনল পাওয়ার এটা হচ্ছে একটা মেথড, যেখানে প্রথমে দিলাম সালফিউরিক অ্যাসিড দিয়ে সালফোনেশন করলাম, SO3Na SO3H হলো, তারপরে একটা অ্যাসিড বেস রিঅ্যাকশন করলাম NaOH এর সঙ্গে, সল্ট তৈরি হলো SO3Na, তারপরে ফিউশন করলাম NaOH দিয়ে, সোডিয়াম সালফাইড এবং ওয়াটার আউট হয়ে গেল এবং SO3Na টা হয়ে গেল ONA, দ্যাট ইজ বেনজিন ONA সোডিয়াম ফেনক্সাইড। তার উপরে অ্যাসিডিফিকেশন করলাম ডাইলিউট HCl দিয়ে, তখন ONA টা OH হয়ে গেল, মেটাল সোডিয়ামটা হাইড্রোজেন দিয়ে রিপ্লেসড হয়ে গেল। নেক্সট হচ্ছে অ্যানিলিন থেকে কেমন করে আমরা ফেনল পেতে পারি। অ্যানিলিন মলিকিউলটা কোনটা, বেনজিনের উপরে যদি NH2 গ্রুপ থাকে, বেনজিনের উপরে NH2 গ্রুপ থাকলে তাকে বলা হয় অ্যানিলিন। অ্যানিলিনের উপরে কি করা হচ্ছে, অ্যানিলিনের উপরে প্রথমে দেওয়া হচ্ছে NaNO2HCl। আমরা জানি NaNO2 এবং HCl দিলে ইন সিটু যে তৈরি হয়ে যায় HNO2 আর NaCl তৈরি হয়, রাইট? এটা আগেও করেছি, স্যান্ডমায়ার রিঅ্যাকশন এগুলো করার সময় করেছি, কাটারম্যান রিঅ্যাকশন, স্যান্ডমায়ার রিঅ্যাকশন, ডায়াজোটাইজেশন বলে রিঅ্যাকশনটাকে, মনে পড়েছে নিশ্চয়ই। তো ডায়াজোটাইজেশন রিঅ্যাকশনটা প্রথমে করা হচ্ছে, যেখানে অ্যানিলিনের উপরে NaNO2HCl দেওয়া হচ্ছে আইস কোল্ড কন্ডিশনে, 0 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, দ্যাট ইজ 273 কেলভিন টেম্পারেচার আছে, আইস কোল্ড কন্ডিশনে কি দেওয়া হয়েছে, অ্যানিলিন মলিকিউলের উপরে দেওয়া হয়েছে NaNO2HCl, তাতে তৈরি হয়েছে HNO2। এই তৈরি হওয়া HNO2, ইন সিটুতে তৈরি হওয়া HNO2, বিকারের মধ্যে ইন সিটু ওয়েতে তৈরি হওয়া HNO2 অ্যানিলিনের NH2 গ্রুপকে কনভার্ট করে দিয়েছে ডায়াজোনিয়াম গ্রুপে, দ্যাট ইজ N ট্রিপল বন্ড N Cl মাইনাস, N ট্রিপল বন্ড N প্লাস Cl মাইনাস বা N2 প্লাস Cl মাইনাস। ডায়াজোটাইজেশন হয়ে গেছে, কারণ ডায়াজোটাইজেশন গ্রুপ তৈরি হয়েছে, এটার নাম হচ্ছে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, এই গ্রুপটা তৈরি হয়েছে, এই কম্পাউন্ডটা তৈরি হয়েছে। এবারে এই বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডকে যদি ওয়াটার দিয়ে ওয়ার্ম করা হয়, তাহলে N2 বেরিয়ে যায় নাইট্রোজেন হিসাবে, ক্লোরিনটা বেরিয়ে যায় HCl হিসাবে, এবং ওয়াটার থেকে OH পার্টটা বেনজিনে ইন হয়ে যায়, এন্ড উই আর গেটিং দ্য ফেনল মলিকিউল। তো সিম্পল, আমাদের মনে আছে নিশ্চয়ই স্যান্ডমায়ার রিঅ্যাকশন করার সময় প্রথমে এই স্টেপটা করতে হয়েছিল, স্যান্ডমায়ার গাচারম্যান এই রিঅ্যাকশন গুলো করার সময়, যেখানে আমরা অ্যানিলিনের উপরে NaNO2HCl দিয়েছিলাম আইস কোল্ড কন্ডিশনে, ইন সিটুতে তৈরি হয়েছিল HNO2, ওই HNO2 অ্যানিলিনের উপরে রিঅ্যাক্ট করেছিল, দিয়ে তৈরি করেছিল N2 প্লাস Cl মাইনাস, দ্যাট ইজ বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, এই গ্রুপটা তৈরি করেছিল। বেনজিনের উপরে N2 প্লাস Cl মাইনাস বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, এই গ্রুপটা তৈরি হয়েছিল। তার উপরে আমরা কপার HBr, কপার HCl এগুলো দিয়েছিলাম যখন স্যান্ডমায়ার গ্যাটারম্যান এগুলো করেছিলাম। এখন দিলাম ওই বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডের উপরে ওয়াটার দিয়ে হিট করলে, ওয়ার্ম করলে এই N2 গ্যাস বেরিয়ে যাচ্ছে, ক্লোরিনটা বেরিয়ে যাচ্ছে HCl হিসাবে, এবং OH গ্রুপটা এখানে ইনসার্ট হয়ে যাচ্ছে। OH গ্রুপ ইনসার্ট হয়ে যাওয়া মানে N2 প্লাস Cl মাইনাস থেকে ডায়াজোনিয়াম পার্টটা বেরিয়ে গেল এবং OH গ্রুপ ইনসার্ট হয়ে গেল, এন্ড উই আর গেটিং দ্য ফেনল মলিকিউল। সেটা হচ্ছে ফেনল তৈরি করার সেকেন্ড মেথড, অ্যানিলিন থেকে ডায়াজোটাইজেশনের থ্রু দিয়ে ফেনল তৈরি করার সেকেন্ড মেথড ফ্রম অ্যানিলিন। নেক্সট কি বলছে, সোডিয়াম স্যালিসাইলেটের ডিকার্বক্সিলেশনের থ্রু দিয়েও ফেনল তৈরি করা যেতে পারে। তো সোডিয়াম স্যালিসাইলেট কোন মলিকিউলটা দেখে নি, যে বেনজিনের সঙ্গে OH আছে এবং অর্থ পজিশনে COOH আছে, এটা হচ্ছে সোডিয়াম স্যালিসাইলিক অ্যাসিড। এই কম্পাউন্ডটা হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড, যেখানে ফেনল আছে মানে OH গ্রুপ আছে এবং অর্থ পজিশনে আছে হচ্ছে COOH গ্রুপ।
অর্থ পজিশনে COOH গ্রুপ আছে, এই কম্পাউন্ডের নাম হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড। এবার এই স্যালিসাইলিক অ্যাসিডের হাইড্রোজেনটা যদি সোডিয়াম দিয়ে রিপ্লেস হয়ে যায়, মানে ধরো স্যালিসাইলিক অ্যাসিডের সঙ্গে আমি NaOH রিঅ্যাকশন করিয়েছি, তাতে হাইড্রোজেনটা অ্যাসিডের হাইড্রোজেনটা রিপ্লেস হয়ে গেছে সোডিয়াম মেটাল দিয়ে, দ্যাট ইজ সল্টটা তৈরি হচ্ছে, যেটা হচ্ছে সোডিয়াম স্যালিসাইলেট। এবার এই যে সোডিয়াম স্যালিসাইলেট সল্টটা তৈরি হলো, অর্থাৎ স্যালিসাইলিক অ্যাসিডের উপরে স্যালিসাইলিক অ্যাসিডটার উপরে প্রথমে আমি দিলাম হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। সোডিয়াম হাইড্রোক্সাইড দেওয়াতে এটা একটা অ্যাসিড, এই হাইড্রোজেনটা অ্যাসিডিক হাইড্রোজেন, অ্যাসিডিক হাইড্রোজেনটা রিপ্লেস হয়ে গেল সোডিয়াম হাইড্রোক্সাইডে যে সোডিয়াম দিলাম সেটা দিয়ে। অ্যাসিডিক হাইড্রোজেনটা আর সোডিয়াম হাইড্রোক্সাইড যেটা দিয়েছি তার যে OH গ্রুপটা, সোডিয়াম হাইড্রোক্সাইডের OH গ্রুপ এবং অ্যাসিডিক হাইড্রোজেন, তো সোডিয়াম হাইড্রোক্সাইডের OH গ্রুপ এবং অ্যাসিডিক হাইড্রোজেন ওয়াটার তৈরি করে আউট হয়ে যাবে এবং সোডিয়ামটা হাইড্রোজেনের জায়গাটা নিয়ে নেবে, তাহলেই আমরা পেয়ে যাবো হচ্ছে সোডিয়াম স্যালিসাইলেট। সোডিয়াম স্যালিসাইলেটের উপরে আবার আমি NaOH দিয়েছি এবং CaO দিয়েছি, বেসিক্যালি সোডা লাইম দিয়েছি। সোডা লাইম, সোডা হচ্ছে NaOH এবং লাইম হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড। তো সোডা লাইম দিয়ে যদি হিট করি তাহলে ডিকার্বক্সিলেশন হয়। কোন পার্টটা আউট হয়ে যায় ভালো করে দেখো, এই পুরো পার্টটা আউট হয়ে যায়, অর্থাৎ এখান থেকে COONA আর এখান থেকে NaO, এই পুরো পার্টটা আউট হয়ে যায় সোডিয়াম কার্বনেট Na2CO3 তৈরি করে। এবং এই যে Hটা, এই Hটা বেসিক্যালি বেনজিনের এই পজিশনটা অকুপাই করে নেয়, আর NaOH দেওয়ার কারণে প্রথম স্টেপে ফেনলের OHটাও ONA হয়ে যায়, অর্থাৎ এই পজিশনে চলে এলো একটা H। কোন Hটা চলে এলো? এই NaOH এর H পার্টটা চলে এলো, NaOH এর Hটা এই পজিশনে চলে এলো এবং সোডিয়াম কার্বনেট তৈরি করে কে আউট হয়ে গেল? এই যে ডিকার্বক্সিলেশন হয়ে গেল, কার্বক্সিল গ্রুপ আউট হয়ে গেছে। কিভাবে? সোডিয়াম কার্বনেট তৈরি করে, NaO from NaOH আর এখান থেকে COONA, এরা কম্বাইন করেছে দিয়ে সোডিয়াম কার্বনেট তৈরি করেছে, সোডিয়াম কার্বনেট পার্টটা আউট হয়ে গেছে, হাইড্রোজেনটা এখানে জয়েন করে গেছে, অর্থাৎ নরমাল বেনজিনে হাইড্রোজেনটা জয়েন করে গেছে। আর OH গ্রুপের হাইড্রোজেনটা যেহেতু NaOH আছে, বেস আছে, এই হাইড্রোজেনটা প্রথম স্টেপে Na দিয়ে রিপ্লেসও হয়ে গেছে। পরের স্টেপে আমাকে একটু অ্যাসিডিফিকেশন করতে হবে, ডাইলুট HCl দিতে হবে, তাহলে H+ টা আবার Na কে রিপ্লেস করে দেবে এন্ড উই উইল গেট দ্য ফেনল মলিকিউল। সেটা হচ্ছে ডিকার্বক্সিলেশন হয়েছে। সোডা লাইম দিয়ে যদি হিট করা হয় তাহলে এই ডিকার্বক্সিলেশনটা হয়। এই রিঅ্যাকশনটার আগেও দেখেছি, মনে করে দেখো। তো সোডিয়াম স্যালিসাইলেট ছিল, ডিকার্বক্সিলেশন করার জন্য সোডা পার্টটা রিঅ্যাকশন করলো, লাইম যেটা আছে ক্যালসিয়াম অক্সাইড ওটা ক্যাটালিস্টের কাজ করছে, সোডা পার্টটার সঙ্গে এই COONA গ্রুপটা ডিকার্বক্সিলেশন হলো, তার জন্য Na2CO3 আউট হয়ে গেল এবং আউট হয়ে যাওয়ার কারণে হাইড্রোজেনটা রিপ্লেস হয়ে গেল এই বেনজিনের সঙ্গে। এই OH-টাও ONA হয়ে গেছিল ফার্স্ট স্টেপে, অ্যাসিডিফিকেশন করলে ওটা ফেনল তৈরি করলো। নেক্সটটা বলছে গ্রিগনার রিয়েজেন্ট থেকে আমরা কেমন ভাবে ফেনল পেতে পারি। সো এটা হচ্ছে ফিনাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড, যেটা কিনা গ্রিগনার রিয়েজেন্ট। অরিজিনালি ছিল হচ্ছে বেনজিনের সঙ্গে ব্রোমিন, দ্যাট ইজ ব্রোমোবেনজিন ছিল। ব্রোমোবেনজিনে আমি দিয়েছি ম্যাগনেসিয়াম আর ড্রাই ইথার, তাতে ম্যাগনেসিয়ামটা বেনজিন রিং দ্যাট ইজ ফিনাইল গ্রুপ এবং ব্রোমিনের মাঝখানে ইনসার্ট হয়ে গেছে, অর্থাৎ প্রথমে ছিল বেনজিন আর ব্রোমিন দ্যাট ইজ ব্রোমোবেনজিন, ম্যাগনেসিয়াম ড্রাই ইথার দেওয়াতে ম্যাগনেসিয়ামটা এখন ফিনাইল গ্রুপ আর ব্রোমিনের মাঝখানে ইনসার্ট হয়ে যায়, দিয়ে এই গ্রিগনার্ড কম্পাউন্ডটা তৈরি করে। এই গ্রিগনার্ডের উপরে যদি আমি অক্সিডেশন করি অক্সিজেনের প্রেজেন্সে ড্রাই ইথার দিয়ে, তাহলে অক্সিজেনটাও জয়েন করে যায়। অক্সিজেনটা জয়েন করে গেছে তাকে এইভাবে, অর্থাৎ বেনজিনের সঙ্গে OMgBr হয়ে গেল। ছিল হচ্ছে বেনজিন MgBr, এখন হয়ে গেল বেনজিনের সঙ্গে OMgBr। এরপরে যদি হাইড্রোলাইসিস করা হয়, অ্যাসিডিক হাইড্রোলাইসিস যদি করা হয় H+ ওয়াটার দিয়ে, তাহলে এই পার্টিকুলার বন্ডটা ব্রেক করে যায়, OMgBr এর মাঝের বন্ডটা ব্রেক করে যায়, ওটার সঙ্গে চলে যায় H আর MgBr এর সঙ্গে চলে যায় OH। ওয়াটারে হাইড্রোলাইসিস হয়েছে, HOH তৈরি হয়েছে, ওয়াটার ব্রেক হয়েছে হাইড্রোলাইসিসের থ্রু দিয়ে, মানে HOH তৈরি হয়েছে, H পার্টটা চলে আসে অক্সিজেনের সঙ্গে দিয়ে, এটা হয়ে যায় OH, আর OH পার্টটা চলে যায় MgBr এর সঙ্গে দিয়ে চলে যায় MgOHBr হিসেবে আউট হয়ে যায়। সো গ্রিগনার্ড রিয়েজেন্টের উপরে যদি আমি অক্সিডেশন করি ড্রাই ইথার দিয়ে, প্রথমে তৈরি হয় ফিনাইল অক্সি ম্যাগনেসিয়াম ব্রোমাইড, গ্রিগনার্ডটা কনভার্ট হয়ে যায় ফিনাইল অক্সি ম্যাগনেসিয়াম ব্রোমাইডে, যেখানে অক্সিজেনটা ইনসার্ট হয়ে যায় ফিনাইল রিং এবং MgBr এর মাঝখানে। তারপরে স্টেপে অ্যাসিডিক হাইড্রোলাইসিস হলে ও আর MgBr এর মাঝের বন্ড ব্রেক করে, হাইড্রোলাইসিস হয়েছে মানে HOH আলাদা হয়েছে ওয়াটারে, H পার্টটা চলে গেছে অক্সিজেনের সঙ্গে দিয়ে OH তৈরি করেছে, আমরা ফেনল পেয়েছি, আর OH পার্টটা MgBr এর সঙ্গে চলে যাওয়াতে আমরা ম্যাগনেসিয়াম বেসিক ম্যাগনেসিয়াম ব্রোমাইড পেয়েছি MgOHBr। সো এইভাবে আমরা কোত্থেকে পেলাম? এইভাবে আমরা গ্রিগনার রিয়েজেন্ট থেকেও ফেনল পেলাম, আমরা ডিকার্বক্সিলেশন করে সোডিয়াম স্যালিসাইলেট থেকেও ফেনল পেলাম, আগের রিঅ্যাকশনসে আমরা বেনজিন থেকেও ফেনল পেয়েছি এবং অ্যানিলিনের উপরে ডায়াজোডাইজেশন করেও আমরা ফেনল মলিকিউল পেতে পারি। সো দিস আর ডিফারেন্ট ওয়ে টু গেট ফেনল।
সো এখন আমরা কি দেখবো, এখন আমরা দেখবো ইন্ডাস্ট্রিতে ফেনল ম্যানুফ্যাকচার কেমন করে হয়। এতক্ষণ আমরা যেগুলো দেখছিলাম সেগুলো মেইনলি ল্যাবরেটরি প্রিপারেশন, এখন আমরা ইন্ডাস্ট্রিয়াল ম্যানুফ্যাকচারিংটা দেখে নেব। ডাউস প্রসেস অলরেডি আগে প্রসেসটা করেছি যখন আমরা হ্যালো অ্যারিন স্টাডি করেছি। সো ক্লোরোবেনজিনের উপরে যদি সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে হিট করা হয় হাই টেম্পারেচার এবং হাই প্রেসারে, 623 কেলভিন টেম্পারেচার এবং 300 অ্যাটমসফিয়ার প্রেসার, হাই টেম্পারেচার হাই প্রেসারে যদি ক্লোরোবেনজিনকে হিট করা হয় সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে, তাহলে কি হয়, ক্লোরিনটা রিপ্লেস হয়ে যায় এবং ONA গ্রুপটা ইনসার্ট হয়ে যায়, এখানে NaCl এবং ওয়াটার আউট হয়ে যাচ্ছে। তার মানে ক্লোরোবেনজিন গুলো আমরা পড়েছিলাম হ্যালো অ্যারিন পড়ার সময় যে হ্যালো অ্যারিন গুলো অতটা বেশি রিঅ্যাক্টিভ নয় টুয়ার্ডস কি, টুয়ার্ডস নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন, তাই তো। নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন এখানে অতটা ইজিলি হতে পারে না, মানে কোনো একটা নিউক্লিওফাইল দিয়ে এখানে অ্যাটাক করাবো আর লিভিং গ্রুপটা বেরিয়ে যাবে, নিউক্লিওফাইল অ্যাটাক করবে এই পার্টিকুলার কার্বনে এবং লিভিং গ্রুপ বেরিয়ে যাবে এবং নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন হয়ে যাবে, এই ব্যাপারটা হ্যালো অ্যারিন গুলোতে অতটা রিঅ্যাক্টিভিটি দেখায় না। হ্যালো অ্যারিনে এই নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশনটা অতটা ইজিলি হয় না, তার বিভিন্ন কারণ আমরা হ্যালো অ্যারিনে পড়েছিলাম। কিন্তু যদি স্টিল নিউক্লিওফাইল দিয়ে অ্যাটাক করাতে হয় এবং লিভিং গ্রুপকে আউট করাতে হয়, তাহলে ড্রাস্টিক কন্ডিশন ইউজ করতে হবে, হাই টেম্পারেচার হাই প্রেসার। তাই ক্লোরোবেনজিনে যদি নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশনের থ্রু দিয়ে যদি আমাকে ফেনল পেতে হয় বা ফেনলের সল্টটা পেতে হয়, তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডের প্রেজেন্সে যখন রিঅ্যাকশনটা করা হবে তখন এখানে হাই টেম্পারেচার হাই প্রেসার দিতে হবে, হাই টেম্পারেচার হাই প্রেসারের প্রেজেন্সে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন হবে। ড্রাস্টিক কন্ডিশন দেওয়া হচ্ছে, একদম ভিগোরাস কন্ডিশন দেওয়া হচ্ছে, তার ফলে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশনটা হচ্ছে, ক্লোরিন লিভিং গ্রুপ হিসেবে আউট হয়ে যাচ্ছে এবং ONA গ্রুপটা ইনসার্ট হয়ে যাচ্ছে। সরি, একটু 1 মিনিট পজ করছি। ওয়েল, ক্লাসে একটু আমাকে ব্রেক নিতে হয়েছিল, তার কারণ আমার চোখে একটু প্রবলেম হয়েছিল, চোখে পোকা পড়ে গেছিল। তো শীতকালের সময় যে শামা পোকা উড়ে বেড়ায় সেটা আমার চোখকে ডিস্টার্ব করেছিল কিছুক্ষণের জন্য, সো একটা ছোট্ট ব্রেক নিতে হয়েছিল। ব্রেকের পরে আমরা ফিরে আসছি, এর পরের ফাংশনটা দেখে নেব, এর পরের পার্টটা দেখে নেব। সেটা হচ্ছে আমরা ডাউস প্রসেস দেখছিলাম, ডাউস প্রসেসের থ্রু দিয়ে আমরা ফেনলের ম্যানুফ্যাকচারিং দেখলাম। এখন আমরা দেখব কিউমিন থেকে কেমন করে ফেনল ম্যানুফ্যাকচার করা হয়। তো বেনজিনের সঙ্গে প্রোপিনের যদি রিঅ্যাকশন করানো হয় এট 523 কেলভিন টেম্পারেচার H3PO4 এর প্রেজেন্সে, তাহলে কিউমিন এই মলিকিউলটা তৈরি হয়। কি হয়, সিম্পলি এখানে ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন হয়, বেনজিনের সঙ্গে কিউমিনের প্রোপিনের রিঅ্যাকশন করলে এই পার্টিকুলার দুটো কার্বন যেটা আছে তাদের মাঝখানের বন্ডটা ব্রেক করে যায়, একটা কার্বনে হাইড্রোজেন চলে যায়, অন্য কার্বনে পুরো ফিনাইল গ্রুপটা ইনসার্ট হয়ে যায়। অর্থাৎ আমরা এরকম ভাবে ইমাজিন করতে পারি, বেনজিনকে আমরা এরকম ভাবে ইমাজিন করতেই পারি যে দিস ইজ দ্য বেনজিন মলিকুল উইথ ওয়ান হাইড্রোজেন। সো যখন ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিঅ্যাকশনটা হবে এই অ্যালকিনের সঙ্গে, তখন একটা কার্বনে চলে যাবে হাইড্রোজেনটা, অন্য কার্বনে চলে যাবে এই পুরো ফিনাইল রিংটা। মার্কনিকফ রুল হচ্ছে, কিচ্ছু না, মার্কনিকফ রুলে অ্যাডিশন হচ্ছে, যে কার্বনে হাইড্রোজেন বেশি আছে সেই কার্বনে চলে যাচ্ছে হাইড্রোজেনটা বেনজিন থেকে, আর যে কার্বনে হাইড্রোজেন কম ছিল সেই কার্বনে পুরো ফিনাইল রিংটা অ্যাটাচ হয়ে গেল। সেইভাবে বেনজিনের সঙ্গে প্রোপিনের রিঅ্যাকশন ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন হলো এবং অ্যালকিনে ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিঅ্যাকশনের থ্রু দিয়ে মার্কনিকফ রুল অনুযায়ী ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন হয়েছে এবং আমরা কিউমিন মলিকিউলটা পেয়েছি। তাহলে এখানে যেটা হয়েছে সেটা হচ্ছে ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন। আমরা জানি ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিঅ্যাকশনে কেমন করে হয়, এই ডাবল বন্ড থাকে, অ্যালকিনের ডাবল বন্ডটা ব্রেক করে, ডাবল বন্ডটা ব্রেক করলে কার্বনের একটা ভ্যালেন্সি একজনকে নিয়ে নেয়, কার্বনের অন্য ভ্যালেন্সি অন্যজনকে নিয়ে নেয়, এইভাবে ইলেকট্রোফিলিক অ্যাডিশন হয়। ডাবল বন্ড থাকে, ডাবল বন্ড ব্রেক করে, দুটো কার্বন একজন করে তুলে নেয়। সে একজন কার্বন তুলেছে একটা হাইড্রোজেনকে, অন্য কার্বনটা নিয়েছে পুরো ফিনাইল রিংটাকে। দেখতেই পাচ্ছ মার্কনিকফ রুলে যে কার্বনে হাইড্রোজেন বেশি সে হাইড্রোজেনটাকে নিয়েছে, যে কার্বনে হাইড্রোজেন কম সে ফিনাইল রিংটাকে নিয়েছে। কিউমিন পেয়েছি, কিউমিনের এপারে যদি অক্সিডেশন করানো হয়, কিউমিনের সঙ্গে যদি অক্সিজেনের রিঅ্যাকশন করানো হয়, কিউমিনের সঙ্গে অক্সিজেন যদি রিঅ্যাক্ট করে অক্সিডেশন করানো হয়, তাহলে একটা পারক্সাইড কমপ্লেক্স তৈরি হয়, পারক্সো বন্ড তৈরি হয়। অক্সিজেনের মলিকিউলটা, অক্সিজেনের OO দুটো অ্যাটম এখানে পারক্সো বন্ডের থ্রু দিয়ে জয়েন করে যায়। অর্থাৎ কিউমিন ছিল, কিউমিনের সঙ্গে অক্সিডেশন করেছি, অক্সিজেন দিয়েছি, তাতে কি হয়েছে, কার্বন আর হাইড্রোজেনটার মাঝখানে এই কার্বন আর এই হাইড্রোজেন CH3 গ্রুপ অ্যাজ ইট ইজ আছে, CH3 গ্রুপে কোনো চেঞ্জ নেই, CH3 গ্রুপটা অ্যাজ ইট ইজ আছে, কেবলমাত্র কার্বন আর হাইড্রোজেন, কোন কার্বন, বেনজাইলিক পজিশনে যে কার্বনটা আছে
বেনজিনের রেসপেক্টে ফার্স্ট পজিশনটা হচ্ছে বেনজাইলিক, ওই বেনজাইলিক পজিশনের কার্বন এবং হাইড্রোজেনের মাঝখানে অক্সিজেন অ্যাটম দুটো পারক্সো বন্ড ফরমেশনের থ্রু দিয়ে জয়েন করে যায়। এর যদি হাইড্রোলাইসিস করে দিই, পারক্সাইড কমপ্লেক্সটা যদি হাইড্রোলাইসিস করি, অ্যাসিডিক হাইড্রোলাইসিস, দ্যাট ইজ অ্যাসিডের প্রেজেন্সে হাইড্রোলাইসিস করে দিই, তাহলে কি হয়, তাহলে এই পুরো কম্পাউন্ডটা কোল্যাপস করে যায় এবং ফিনল তৈরি হয় সেখান থেকে। আমরা দেখতে পেলাম এখানে কিউমিন থেকে ফিনল কেমন করে তৈরি হচ্ছে। কিউমিনটা তৈরি করা হয় প্রথমে কেমন করে, বেনজিনের সঙ্গে প্রোপিনের রিঅ্যাকশন করানো হয় H3PO4 এর প্রেজেন্সে 523 কেলভিন টেম্পারেচারে। এখানে ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন হয়, অ্যালকিনে ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিঅ্যাকশনের থ্রু দিয়ে এই প্রোপিন মলিকুলে লেগে যায় হচ্ছে বেনজিনটা। প্রোপিন মলিকুলে মার্কোনিকফ রুল অনুযায়ী বেনজিনের অ্যাডিশন হয়ে যায়, তৈরি হয় কিউমিন। কিউমিনের এবারে অক্সিডেশন করছি অক্সিজেনের প্রেজেন্সে, তাহলে কিউমিনের যে কার্বন আর হাইড্রোজেনটা আছে, কোন কার্বন কোন হাইড্রোজেন, বেনজাইলিক পজিশন, বেনজিনের সঙ্গে অ্যাটাচ ফার্স্ট পজিশন, বেনজাইলিক পজিশনে যে কার্বনটা আছে আর হাইড্রোজেনটা আছে তাদের মাঝখানে অক্সিজেনের অ্যাটম দুটো পারক্সো বন্ড ফরমেশনের থ্রু দিয়ে জয়েন করে। ও ও সিঙ্গেল বন্ড হচ্ছে পারক্সো বন্ড, সো পারক্সো বন্ড ফরমেশনের থ্রু দিয়ে জয়েন করে। এই পারক্সাইড কমপ্লেক্সের অ্যাসিডিক হাইড্রোলাইসিস করলে কমপ্লেক্সটা কোল্যাপস করে যায় এবং আমরা সেখানে ফেনল মলিকুল পাই। অ্যাজ আ সাইড প্রোডাক্ট আমরা পাই হচ্ছে অ্যাসিটোন মলিকুল। সো এইভাবে ফেনলের ম্যানুফ্যাকচার করা হয় ইন্ডাস্ট্রিতে। নেক্সট আমরা চলে আসছি রাস্টিক প্রসেস। এখানে কি করা হচ্ছে, এখানে 2 মোলস অফ বেনজিন নেওয়া হয়েছে, সঙ্গে HCl এবং এয়ার নেওয়া হয়েছে, এয়ারের অক্সিজেন নেওয়া হয়েছে, CuCl2 FeCl3 এই ধরনের ক্যাটালিস্ট ইউজ করা হচ্ছে। 500 কেলভিন টেম্পারেচারে রিঅ্যাকশন করলে তাহলে বেনজিনের ডাইরেক্টলি ক্লোরোবেনজিন তৈরি হয়ে যায়। বেনজিনে ক্লোরিন মলিকুল, ক্লোরিন অ্যাটমটা ইনসার্ট হয়ে যায়, সো ক্লোরোবেনজিন তৈরি হয়ে গেল। অর্থাৎ ক্লোরোবেনজিন তৈরি করার এটা একটা মেথড। ক্লোরোবেনজিন কিন্তু কেবলমাত্রই ওই হ্যালো অ্যারিনে যেরকম করে পড়েছিলাম, ক্লোরোবেনজিন তৈরি করার জন্য ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন করতে হয়, সরি ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন করতে হয়, সেরকমটা নয়। এখানেও ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশনই হয়েছে, কিন্তু রিএজেন্টটা কিন্তু আলাদা হয়ে গেছে। এখানে দিয়েছি বেনজিনের উপরে HCl এবং তার সঙ্গে দিয়েছি এয়ার, দিয়ে দিয়েছি CuCl2 FeCl3 অ্যাজ ক্যাটালিস্ট। টেম্পারেচার আছে 500 কেলভিন টেম্পারেচার। এই অবস্থায় ক্লোরোবেনজিন তৈরি হবে, সঙ্গে ওয়াটার আউট হবে। এবারে ক্লোরোবেনজিনকে যদি স্টিম দিয়ে হিট করা হয় at 800 কেলভিন টেম্পারেচারে ইন প্রেজেন্স অফ SiO2 ক্যাটালিস্ট, তখন ক্লোরোবেনজিনে ক্লোরিন রিপ্লেসড হয়ে যায় OH গ্রুপ দিয়ে এবং আমরা ফেনল পাই। এই মেথডটাকে বলে রাস্টিক মেথড। কি হয়েছে, বেনজিন থেকে ক্লোরোবেনজিন, ক্লোরোবেনজিন থেকে ফেনল, অর্থাৎ দুটো স্টেপে রিঅ্যাকশন হচ্ছে। বেনজিন থেকে ক্লোরোবেনজিন ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন হয়েছে, কেমন ভাবে হয়েছে, HCl অক্সিজেন দিয়েছি এবং ক্যাটালিস্ট দিয়েছি, 500 কেলভিন টেম্পারেচার দিয়েছি, তাহলে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন হয়ে ক্লোরোবেনজিনটা তৈরি হয়েছে। আর ক্লোরোবেনজিনের উপরে স্টিম দেওয়া হয়েছে, দিয়ে SiO2 প্রেজেন্সে হিট করা হচ্ছে, তখন ক্লোরোবেনজিনে ক্লোরিনটা আউট হয়ে গেছে এবং সেখানে OH গ্রুপ ইনসার্ট হয়ে গেছে, আমরা ফেনল মলিকুল পেয়েছি। ইন্ডাস্ট্রিতে ফেনল এরকম ভাবে প্রিপেয়ার করা হয়, এটাকে বলা হয় রাস্টিক প্রসেস। সো এখানে আমাদের টোটাল ফেনলের যত রকমের প্রিপারেশন হতে পারে, ল্যাবরেটরি প্রিপারেশন হোক বা ইন্ডাস্ট্রিয়াল, সেই পুরো জায়গাটা শেষ হচ্ছে। আমরা চলে আসছি এবার ফেনলের প্রপার্টিতে। ফেনলের একটা ইম্পর্টেন্ট প্রপার্টি হচ্ছে অ্যাসিডিক প্রপার্টি। কেন ফেনল অ্যাসিডিক, আমরা জানি অ্যাসিড হওয়ার জন্য একটা ক্রাইটেরিয়া আছে। কি ক্রাইটেরিয়া, H+ রিলিজ করতে হবে। H+ কখন রিলিজ হবে, যখন কেউ ইলেকট্রোনেগেটিভ অ্যাটম অ্যাটাচ থাকবে হাইড্রোজেনের সঙ্গে, কারণ ইলেকট্রোনেগেটিভ অ্যাটমটা হাইড্রোজেনের সঙ্গে যে বন্ড পেয়ারটা আছে সেটাকে উইথড্র করবে, তার জন্য H+ টা রিলিজ হয়ে যাবে সুইটেবল বেসের প্রেজেন্সে। এইভাবেই অ্যাসিডিটি শো হয়ে থাকে। তো এখানে দেখে নিই ফেনলও সেই জিনিসটা হচ্ছে কিনা। ফেনলের অক্সিজেন ইলেকট্রোনেগেটিভ, তাহলে সে বন্ড পেয়ারকে, ও আর এইচ এর মাঝের বন্ড পেয়ারকে নিজের দিকে উইথড্র করবে। ক্লিয়ারলি অক্সিজেনের উপরে পার্শিয়াল মাইনাস চার্জ এবং হাইড্রোজেনটার উপরে পার্শিয়াল প্লাস চার্জ আসবে। সুইটেবল বেসের প্রেজেন্সে হাইড্রোজেনটা H+ তৈরি করে বেরিয়ে যাওয়ার টেন্ডেন্সি দেখাবে এবং অ্যাসিডিটি শো করবে। আমরা দেখতে পাচ্ছি অ্যাসিডিটি শো করলে H+ টা বেরিয়ে যাচ্ছে এবং তখন যে অ্যানায়নটা তৈরি হচ্ছে তাকে বলছি ফেনক্সাইড অ্যানায়ন, যেখানে বন্ড পেয়ারটা অক্সিজেনের উপরে উইথড্র হয়ে যাচ্ছে। মানে হাইড্রোজেন যখন বেরোচ্ছে ওতে H+ হয়ে বেরোচ্ছে আর বন্ড পেয়ারটাকে অক্সিজেন নিজের উপরে তুলে নিচ্ছে। বন্ড পেয়ারকে এমনি অক্সিজেন অ্যাট্রাক্ট করছিল, পার্শিয়াল মাইনাস চার্জ ছিল ওর উপরে, তো একদম পুরোপুরি তুলে নিল, একটা ফুল অ্যানায়ন তৈরি করলো। ফেনক্সাইড অ্যানায়নটা তৈরি করলো যেখানে অক্সিজেনের উপরে এলো পার্শিয়াল মাইনাস চার্জ আর হাইড্রোজেনটা যেটা পার্শিয়াল প্লাস চার্জ নিয়েছিল ওইটা সুইটেবল বেসের প্রেজেন্সে H+ তৈরি করে বেরিয়ে গেছে এবং ফেনল এইভাবে স্লাইট অ্যাসিডিটি শো করে। অ্যাসিডিটিটা যখনই ফেভারেবল হবে, কখন ফেভারেবল হবে, এই ফেনক্সাইড অ্যানায়ন যদি স্টেবল হয়, এই ফেনক্সাইড অ্যানায়ন যদি সামহাউ স্টেবল হয়, স্টেবিলিটি পায়, তখন আমরা বলবো অ্যাসিডিটি বেশি হবে। কেন, কারণ হচ্ছে যে ফেনল ছিল সেখান থেকে যে ফেনক্সাইড যাবে, যেটা তৈরি হলো সেটা যদি স্টেবল হয়, তার মানে বেশি বেশি করে এদিকে H+ রিলিজ হবে আর ফেনক্সাইড অ্যানায়ন তৈরি হবে।
যদি ফেনক্সাইড অ্যানায়নটা আনস্টেবল হতো তাহলে ফেনল চাইতো না আনস্টেবল ফেনক্সাইড অ্যানায়ন তৈরি করতে এবং অ্যাসিডিটি শো করতে, H+ রিলিজ করতে। তার মানে যত ফেনক্সাইড অ্যানায়নটা স্টেবিলিটি বাড়বে তত ফেনল ফেনক্সাইডে আসার চেষ্টা করবে এবং সঙ্গে H+ কে রিলিজ করবে। যত H+ রিলিজ হবে তত অ্যাসিডিটি বাড়বে। তার মানে আমাদের কনসেপ্টটা হচ্ছে ফেনক্সাইড অ্যানায়নটা স্টেবিলিটি যত বেশি অ্যাসিডিটি তত বেশি। তো দেখা যাক অ্যাসিডিক হলে কেমন করে ফেনল রিঅ্যাকশন করে। ফেনলের সঙ্গে যদি মেটালের রিঅ্যাকশন করানো হয় ক্লিয়ারলি অ্যাসিডিক হাইড্রোজেনটা মেটাল দিয়ে রিপ্লেসড হয়ে যাচ্ছে, সোডিয়াম ফেনক্সাইড তৈরি হচ্ছে। একইভাবে যদি ফেনলের সঙ্গে বেসের রিঅ্যাকশন করানো হয় অ্যাসিড বেস রিঅ্যাকশন হচ্ছে এবং একইভাবে হাইড্রোজেনটা মেটাল দিয়ে রিপ্লেস হয়ে যাচ্ছে, সোডিয়াম ফেনক্সাইড তৈরি হচ্ছে, তখন সল্ট এবং ওয়াটার তৈরি হচ্ছে। তো নরমাল যেটা আমরা জানি অ্যাসিডের সঙ্গে মেটালের রিঅ্যাকশন হলে সল্ট আর হাইড্রোজেন তৈরি হয়, তো সল্ট আর হাইড্রোজেন তৈরি হয়েছে। আর অ্যাসিডের সঙ্গে বেসের রিঅ্যাকশন হলে সল্ট এবং ওয়াটার তৈরি হয়, তো সেটাই তৈরি হয়েছে। সল্টটা কেমন ভাবে তৈরি হচ্ছে, অ্যাসিডিক হাইড্রোজেনটা মেটালটা দিয়ে রিপ্লেসড হয়ে যাচ্ছে এবং সল্টটা তৈরি করছে। আমরা দেখে নিলাম, এক্ষুনি আমরা দেখলাম যে ফেনক্সাইড অ্যানায়নের স্টেবিলিটি যত বেশি হবে অ্যাসিডিটি তত বেশি হবে। তো ফেনক্সাইড অ্যানায়নটা কি সত্যি স্টেবল সেটা আমরা দেখে নিই, কারণ ফেনক্সাইড অ্যানায়নের স্টেবিলিটির উপরেই ফেনলের অ্যাসিডিটি ডিপেন্ড করছে। তো ফেনক্সাইড অ্যানায়ন ক্লিয়ারলি রেজোন্যান্সের থ্রু দিয়ে স্টেবল। কেমন ভাবে স্টেবল দেখতেই পাচ্ছি, মাইনাস চার্জ আছে এবং এই মাইনাস চার্জটা লোন পেয়ার এবং মাইনাস চার্জ তারা ডিলোকালাইজ করতে শুরু করেছে। তো এই পজিশনে ডিলোকালাইজেশন হচ্ছে, তার জন্য বেনজিন রিং এর সার্কুলেশন হচ্ছে। মাইনাস চার্জটা দেখতে পাচ্ছি অর্থ এবং প্যারা পজিশনে মুভ করছে। তো ক্লিয়ারলি দেখে নাও ফেনলের যে মাইনাস চার্জটা ছিল ফেনক্সাইড অ্যানায়ন, এটা হচ্ছে ফেনক্সাইড। ফেনক্সাইড অ্যানায়নটাতে যে মাইনাস চার্জটা আছে ওই মাইনাস চার্জটা যত বেশি রেজোন্যান্সের থ্রু দিয়ে বেনজিন মলিকিউলটার সঙ্গে বেনজিন রিংটার সঙ্গে রেজোন্যান্সের থ্রু দিয়ে পার্টিসিপেশন করছে তত আমরা বলতে পারি স্টেবিলিটি পাওয়া যাচ্ছে। কেমন ভাবে সেটা হচ্ছে, এই অক্সিজেনের মাইনাসটা মাইনাস প্লাস আর এফেক্ট শো করছে। অক্সিজেনের উপরে যে মাইনাস চার্জটা আছে ভালো করে বুঝে নাও, অক্সিজেনের উপরে যে মাইনাস চার্জটা আছে ওটা প্লাস আর এফেক্ট শো করে তার লোন পেয়ার বা মাইনাস চার্জের ডোনেশন করছে। কোন দিকে, বেনজিন রিংটার দিকে, ফিনাইল রিংটার দিকে। তো বেনজিন রিং বা ফিনাইল রিং এর দিকে মাইনাস চার্জের বা লোন পেয়ারের পুশ আসছে, দ্যাট ইজ প্লাস আর এফেক্ট শো করছে এখানে অক্সিজেন অ্যাটমটা। এবং তার ফলে কি হচ্ছে, এখানে ডাবল বন্ড তৈরি হচ্ছে এন্ড বেনজিনের যে পাই বন্ড গুলো আছে তাদের সার্কুলেশন শুরু হচ্ছে। প্রথমে পাই বন্ডটা এই পজিশনে শিফট হলো, তার জন্য মাইনাস চার্জ এলো অর্থ পজিশনে, তারপরে অর্থ পজিশনে মাইনাস চার্জ আবার মুভ করতে শুরু করলো, মাইনাস চার্জ এই পজিশনে শিফট হলো, প্যারাতে মাইনাস চার্জ এলো এবং প্যারার মাইনাস চার্জের আবার শিফটিং শুরু হলো এবং তার জন্য এই পজিশনে মাইনাস চার্জ এলো, অর্থতে মাইনাস চার্জ এলো। এইভাবে রেজোনেন্সের থ্রু দিয়ে ফেনক্সাইড অ্যানায়ন স্টেবিলিটি পাচ্ছে। তার মানে আমরা বলতে পারি যেহেতু এখানে রেজোনেন্স স্টেবিলাইজেশন আছে, ফেনক্সাইড অ্যানায়নে কি আছে, রেজোনেন্সের থ্রু দিয়ে স্টেবিলাইজেশন আছে। রেজোনেন্স স্টেবিলাইজেশন যেহেতু আছে এবং তার জন্য আমরা বলতে পারি যে অ্যাসিডিটি, ফেনলের মধ্যেও অ্যাসিডিটি থাকবে। কেন, কারণ ফেনল চেষ্টা করবে ফেনক্সাইড হওয়ার। কেন, কারণ ফেনক্সাইড হলে ফেনক্সাইডের মধ্যে একটা রেজোনেন্স স্টেবিলাইজেশন আছে দেখতে পাচ্ছি, যেখানে মাইনাস চার্জটা অক্সিজেনের মাইনাস চার্জটা প্লাস আর এফেক্ট শো করছে এবং ফিনাইল রিংটা বেনজিন রিংটার অর্থ এবং প্যারা পজিশনে মাইনাস চার্জের ডেনসিটি ইনক্রিজ করছে, যে অর্থ প্যারা পজিশনে মাইনাস চার্জের রোটেশন ঘটাচ্ছে, ডিলোকালাইজেশন করছে এবং এইভাবে স্টেবিলাইজেশন আর্ন করছে। যত বেশি এরকম স্টেবিলাইজেশন হবে ফেনলের তত বেশি ইচ্ছে হবে, কি ইচ্ছে হবে, যে H+ ছেড়ে দিই ফেনক্সাইড হয়ে যায়, H+ ছেড়ে দিই ফেনক্সাইড হয়ে যায়। যত বেশি ফেনক্সাইড স্টেবল হবে তত ফেনলের এটাই ইচ্ছা হবে যে H+ রিলিজ করি ফেনক্সাইড হয়ে যায়। যত বেশি এইভাবে H+ রিলিজ হয়ে যাবে তত ফেনল বেশি অ্যাসিডিটি শো করবে। সুতরাং এখন ফেনলের বিভিন্ন ডেরিভেটিভ গুলো নিয়ে আমরা দেখব যে রেজোনেন্স স্টেবিলাইজেশন কোথায় বেশি এবং অ্যাসিডিটি অ্যাকর্ডিংলি কোথায় বেশি হতে চলেছে। সো ফেনলের এখন দুই রকম সিচুয়েশন হতে পারে, ফেনল বা ফেনক্সাইড অ্যানায়নটা। সো ধরলাম এরকম একটা ফেনল আছে, এরকম একটা ফেনল আছে, OH আছে এবং তার সঙ্গে কোনো ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ অ্যাটাচ আছে। ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ মানে -I -R এরকম গ্রুপ। ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ মানে -R -I এরকম কোন গ্রুপ অ্যাটাচ আছে। তো সেই ফেনল থেকে যখন ফেনক্সাইড অ্যানায়ন তৈরি হবে তখন কেমন স্টেবিলিটি আমাদের দেখতে হবে। আবার ধরলাম এখানে আরো একটা অন্য ফেনল আছে যে ফেনলটার সঙ্গে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ অ্যাটাচ আছে, ইলেকট্রন ডোনেটিং গ্রুপ অ্যাটাচ আছে। ইলেকট্রন ডোনেটিং গ্রুপ অ্যাটাচ আছে। ইলেকট্রন ডোনেটিং গ্রুপ মানে যাদের +I আছে +R আছে এরকম গ্রুপ অ্যাটাচ আছে। তখন দেখতে হবে ফেনক্সাইড অ্যানায়নের স্টেবিলিটি কোথায় বেশি। সো নরমাল লজিক থেকে দেখার চেষ্টা করছি,
ফেনলে যদি ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ অ্যাটাচ থাকে -I -R ওয়ালা কেউ অ্যাটাচ থাকে, সেই ফেনল থেকে যদি ফেনক্সাইড তৈরি হয়, সঙ্গে অবভিয়াসলি H+ তৈরি হচ্ছে, এবং ফেনক্সাইড যদি তৈরি হয়, এই ফেনক্সাইড অনেক বেশি স্টেবল। কেন? কারণ এই মাইনাস চার্জটার বার্ডেনটা এই মাইনাস চার্জ থেকে শেয়ার করে নেওয়ার জন্য অনেক বেশি গ্রুপ প্রেজেন্ট আছে। কেবলমাত্র বেনজিন রিং নয়, কোনো না কোনো ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, যেরকম নাইট্রো গ্রুপ, যেরকম সায়ানাইড গ্রুপ, যেরকম ক্লোরাইড, যেরকম ব্রোমাইড, COOH কার্বক্সিল, এই সমস্ত গ্রুপগুলো যদি প্রেজেন্ট থাকে বেনজিন রিং এ, তাহলে সেই গ্রুপগুলো কি করবে? এই ফেনক্সাইড অ্যানায়ন এর মাইনাস চার্জটাকে নিজের দিকে উইথড্র করতে হেল্প করবে, অর্থাৎ মাইনাস চার্জের ডিলোকালাইজেশনে হেল্প করবে। যত বেশি ডিলোকালাইজেশনে হেল্প পাওয়া যাবে কোন ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ প্রেজেন্ট থাকলে, তত ফেনক্সাইড অ্যানায়ন বেশি স্টেবল হবে, আর ফেনলটা তত বেশি ইচ্ছে হবে H+ রিলিজ করে ফেনক্সাইড তৈরি করি। কারণ হচ্ছে H+ রিলিজ করে ফেনক্সাইড তৈরি করলে ওই ফেনক্সাইডটা -R গ্রুপ বা -I গ্রুপের থ্রু দিয়ে রেজোন্যান্স স্টেবিলাইজেশন পাচ্ছে। -I -R এরকম ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ প্রেজেন্ট থাকলে তারা অক্সিজেনের মাইনাস চার্জটাকে ডিলোকালাইজ করতে হেল্প করছে। whereas যদি এরকম কোন গ্রুপ হয় যেখানে ফেনলের সঙ্গে কোনো ইলেকট্রন ডোনেটিং গ্রুপ প্রেজেন্ট আছে, +I গ্রুপ, +R গ্রুপ, যেরকম মিথক্সি গ্রুপ, OCH3, NH2 গ্রুপ, অ্যালকিল গ্রুপ, যাদের কিনা +I এফেক্ট আছে বা +R এফেক্ট আছে, লোন পেয়ার ওয়ালা গ্রুপ, মিথক্সি, NH2 অ্যামিন বা অ্যালকিল গ্রুপ যার +I এফেক্ট আছে, এরকম গ্রুপ যদি প্রেজেন্ট থাকে ফেনলের মধ্যে, তাহলে কি হবে? ওই ফেনলটা ধরো H+ রিলিজ করলো, দিয়ে ফেনক্সাইড তৈরি করলো, কিন্তু ওই ফেনক্সাইডের মাইনাস চার্জের শেয়ারিং করার জন্য কোনো গ্রুপ তো প্রেজেন্ট থাকছে না। মাইনাস চার্জের শেয়ারিং কি হবে? এই ইলেকট্রন ডোনেটিং গ্রুপগুলোও তো আরো ইলেকট্রন ঠেলছে বেনজিনের দিকে, তাই ইলেকট্রন ডোনেটিং গ্রুপগুলো যদি অক্সিজেনের থেকে মাইনাস চার্জটাকে নিতে হেল্প না করে, উল্টে আরো ইলেকট্রন ঠেলে টুয়ার্ডস দ্য অক্সিজেন, তাহলে অক্সিজেনের মাইনাস চার্জের ডিলোকালাইজেশন কেমন করে হবে, রেজোন্যান্স কেমন করে হবে, স্টেবিলিটি কেমন করে পাবে? তাই এই ফেনক্সাইড অতটা বেশি স্টেবল হবে না। তো এর করেসপন্ডিং ফেনলের মনে অতটা ইচ্ছেই তৈরি হবে না যে আমি ফেনক্সাইড অ্যানায়ন তৈরি করি এবং H+ রিলিজ করি। তাই এই রকম ফেনল কখনোই অত বেশি অ্যাসিডিক হবে না, whereas এই রকম ফেনল নরমাল ফেনলের থেকে বেশি অ্যাসিডিক হবে। নরমাল ফেনল এই দুটো ক্যাটাগরির মাঝখানে থাকবে, কারণ নরমাল ফেনলে না তো কোনো ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপের সুবিধা আছে, না কোনো ইলেকট্রন ডোনেটিং গ্রুপের অসুবিধা আছে। তাই নরমাল ফেনলের অ্যাসিডিটি এই দুজনের মাঝখানে থাকবে। আমরা দুই একটা এক্সাম্পলের থ্রু দিয়ে ব্যাপারটা দেখে নিচ্ছি। যেমন ধরো নাইট্রো গ্রুপ, প্যারা পজিশনে যদি নাইট্রো গ্রুপ প্রেজেন্ট থাকে, ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যখনই এখানে মাইনাস চার্জ তৈরি হবে, ওই মাইনাস চার্জ একদম স্মুথ ফ্লো হয়ে যাচ্ছে, মাইনাস চার্জের একদম স্মুথ উইথড্রল হয়ে যাচ্ছে, স্মুথলি মাইনাস চার্জটা ফ্লো করে যাচ্ছে টুয়ার্ডস দ্য নাইট্রো গ্রুপ, স্মুথ উইথড্রল অফ মাইনাস চার্জ। ফেনলের মাইনাস চার্জ বা ফেনলের অক্সিজেনের যে লোন পেয়ার, অক্সিজেনের লোন পেয়ার আছে, অক্সিজেনের যে লোন পেয়ার আছে বা OH বন্ডের বন্ড পেয়ার বলো বা মাইনাস চার্জ বলো, ওই মাইনাস চার্জের ইলেকট্রনটাই দেখতে পাচ্ছ একদম স্মুথলি ফ্লো করে গেছে টুয়ার্ডস দ্য নাইট্রো গ্রুপ। দেখতেই পাচ্ছ ক্লিয়ারলি মাইনাস চার্জ যেটা ছিল, ঠিক আছে, অক্সিজেনের উপরে তো এই সিগমা বন্ডের পেয়ারটাই মাইনাস চার্জ হয়ে আসছিল, এটা তো OH বন্ড পেয়ার, এই OH বন্ড পেয়ারের যে মাইনাস চার্জটা তৈরি হচ্ছিল OH বন্ড পেয়ার থেকে, কারণ OH বন্ড পেয়ার থেকেই H+ বেরিয়ে যাবে, আর H+ বেরিয়ে গেলে এই বন্ড পেয়ারটা মাইনাস চার্জ হয়ে অক্সিজেনের উপরে আসবে। তো ওই মাইনাস চার্জটা দেখো কি সুন্দর স্মুথলি একদম লিনিয়ার ফ্লো হয়ে গেছে। মাইনাস চার্জটা বা বন্ড পেয়ারটা এই পজিশনে এসেছে, তার জন্য এই পাই বন্ডের এখানে শিফটিং হয়েছে, এই পাই বন্ডের এখানে শিফটিং হয়েছে, তার জন্য নাইট্রো গ্রুপের যে পাই বন্ডটা ওটা অক্সিজেনের উপরে উইথড্র হয়ে গেছে, একদম লিনিয়ার স্মুথ উইথড্র হয়েছে, লিনিয়ার স্মুথ উইথড্র হয়ে গেছে ওই অক্সিজেনের উপরে তৈরি হওয়া মাইনাস চার্জটা। তাই অক্সিজেনের উপরে তৈরি হওয়া মাইনাস চার্জকে যদি নাইট্রো গ্রুপ একদম স্মুথলি লিনিয়ারলি ফ্লোয়েড থ্রু দিয়ে উইথড্র করে নিতে পারে, ক্লিয়ারলি ফেনল চেষ্টা করবে H+ রিলিজ করতে এবং করেসপন্ডিং স্ট্রাকচার তৈরি করতে, ফেনক্সাইড অ্যানায়ন তৈরি করতে। তার মানে নাইট্রো গ্রুপ যদি প্যারা পজিশনে থাকে, তাহলে অক্সিজেনের মাইনাস চার্জটাকে নাইট্রো গ্রুপ রেজোনেন্সের থ্রু দিয়ে -R এফেক্টের থ্রু দিয়ে একদম স্মুথলি মাইনাস চার্জটাকে ডিলোকালাইজ করতে হেল্প করলো। তার মানে প্যারা পজিশনে নাইট্রো গ্রুপ থাকলে সেরকম ফেনলের কি ইচ্ছা হবে যে H+ রিলিজ করে দিই এবং অনেক বেশি বেশি করে আমি ফেনক্সাইড অ্যানায়নটা তৈরি করি, কারণ ওই অ্যানায়নের মাইনাস চার্জটাকে নাইট্রো গ্রুপ একদম স্মুথ উইথড্রয়ালের থ্রু দিয়ে নিজের দিকে উইথড্র করে নিচ্ছে, নিজের দিকে ডিলোকালাইজ করতে হেল্প করছে।
যত বেশি ডিলোকালাইজেশন হবে তত বেশি ফেনক্সাইডের স্টেবিলিটি হবে, তত বেশি ফেনলটার ইচ্ছে হবে H+ রিলিজ করে অ্যাসিডিটি শো করার। তাই প্যারানাইট্রোফেনল হবে সব থেকে বেশি অ্যাসিডিক। নাইট্রোফেনল যতগুলো আইসোমার হতে পারে, প্যারানাইট্রোফেনল, অর্থোনাইট্রোফেনল, মেটানাইট্রোফেনল, তার মধ্যে প্যারানাইট্রোফেনল হবে মোস্ট অ্যাসিডিক, কারণ প্যারানাইট্রোফেনল এই ফেনক্সাইড অ্যানায়নের মাইনাস চার্জের একদম স্মুথ উইথড্রল হয়ে যাচ্ছে, স্মুথ ডিলোকালাইজেশন হয়ে যাচ্ছে লিনিয়ার ফ্লুইড থ্রু দিয়ে। যত বেশি ডিলোকালাইজেশন হবে তত বেশি ফেনলটা অ্যাসিডিক হয়ে যাবে। যদি এটাই হয় অর্থ পজিশনে আছে, অর্থ পজিশনে নাইট্রো গ্রুপটা আছে, তখন কি হবে? অর্থ পজিশনে নাইট্রো গ্রুপেরও সেম হবে, এখানেও ডিলোকালাইজেশন হচ্ছে, ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এইখান থেকে এসছে, এটা এইখানে গেছে এবং তার জন্য এই যে মুভমেন্ট হয়েছে, নাইট্রো গ্রুপটা প্রেজেন্ট থাকার জন্য নাইট্রো গ্রুপটা এখন অর্থ পজিশনে আছে। অর্থ পজিশনে নাইট্রো গ্রুপের প্রেজেন্সের জন্য এই অক্সিজেনের সঙ্গে যে এইচ এর বন্ড পেয়ারটা, যেটা কিনা আলটিমেটলি মাইনাস চার্জ হয়ে যাবে যখনই এইচটা H+ হয়ে বেরিয়ে যাবে, সেই যখনই H+ হয়ে বেরিয়ে যাবে তখনই এই বন্ড পেয়ারটাই মাইনাস চার্জ হয়ে অক্সিজেনের উপরে আসতে চলেছে এবং ফেনক্সাইড অ্যানায়ন তৈরি হতে চলেছে। ওই ফেনক্সাইড অ্যানায়নে ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এই মাইনাস চার্জ এখানে ডাবল বন্ড তৈরি করবে, এই বেনজিনের পাই বন্ড এই পজিশনে শিফট হবে এবং তার জন্য নাইট্রো গ্রুপের পাই বন্ডটা অক্সিজেনের উপরে শিফট হয়ে যাবে। তো এখানেও মাইনাস আর এফেক্ট শো করছে নাইট্রো গ্রুপ, আগেরটাতেও মাইনাস আর এফেক্ট শো করেছিল নাইট্রো গ্রুপ। তাই নাইট্রো গ্রুপ আগেরটার সঙ্গে এটার ডিফারেন্স কি? এইখানে কি একদম স্মুথ উইথড্রলটা হচ্ছে না, এখানে এরকম একটু লিনিয়ার ফ্লো হলো না, এরকম একটু টুইস্টেড ফ্লো হলো, ঠিক আছে, টুইস্টেড ফ্লো অফ ইলেকট্রন, অর্থাৎ ইলেকট্রনের একদম স্মুথ লিনিয়ার উইথড্রল হলো না, একটু টুইস্টেড ওয়েতে ইলেকট্রনটা ফ্লো করলো, টুইস্টেড ফ্লো অফ নেগেটিভ চার্জ। সো যদি ফ্লোটা একদম স্মুথ হতো, ফ্লোটা যদি একদম ইলেকট্রনের ফ্লোটা যদি স্মুথ হতো, নাইট্রো গ্রুপ প্যারা পজিশনে থাকলে অক্সিজেনের মাইনাস চার্জটাকেও একদম স্মুথলি লিনিয়ারলি ডিলোকালাইজ করে দিচ্ছিল, কিন্তু এখন একটু টুইস্টেড ওয়েতেও ডিলোকালাইজ করছে। অর্থ পজিশনে নাইট্রো গ্রুপ এই মাইনাস চার্জটাকে, অক্সিজেনের মাইনাস চার্জটাকে একটু টুইস্টেড ওয়েতে ডিলোকালাইজ করছে, একদম স্মুথলি লিনিয়ারলি ডিলোকালাইজেশনটা হচ্ছে না। যেহেতু একটু টুইস্টেড ওয়েতে ডিলোকালাইজেশন হচ্ছে, ইলেকট্রনের ফ্লোটা যেহেতু একদম লিনিয়ারলি হচ্ছে না, একটু টুইস্টেড ওয়েতে রেজোনেন্সটা হচ্ছে, সেই কারণে এখানে ইলেকট্রনের ফ্লোটা অতটাও স্মুথ থাকছে না, তাই ডিলোকালাইজেশনটা অতটাও এফেক্টিভ হচ্ছে না। কিন্তু হ্যাঁ, নো ডাউট ডিলোকালাইজেশন হচ্ছে, তো স্টেবিলিটি পাচ্ছে ফেনক্সাইড আয়ন। ফেনক্সাইড আয়ন স্টেবিলিটি পাওয়া মানে H+ রিলিজ হবে, অ্যাসিডিটি শো হবে, কিন্তু ফেনক্সাইড আয়ন অতটাও স্টেবিলিটি পাচ্ছে না যতটা আগের কেসটাতে পাচ্ছিল। তাই এখানে যেহেতু অতটাও স্টেবিলিটি পেল না ফেনক্সাইড অ্যানায়নটা, কারণ মাইনাস চার্জটা যখন উইথড্র হলো, ডিলোকালাইজড হলো, তখন একদম স্মুথ হলো না, সেটা একটু টুইস্টেড হয়েছে, একটু বেঁকে রাস্তার থ্রু দিয়ে গেল। স্মুথ রাস্তার থ্রু দিয়ে গেলে যতটা ফাস্ট ফ্লো করতে পারতো, একটু বেঁকে রাস্তার থ্রু দিয়ে যাওয়ার জন্য ইলেকট্রনের ফ্লোটা অতটা ভালো হলো না, তার জন্য ডিলোকালাইজেশনটা একটু হলেও হিন্ডার্ড হলো, ডিলোকালাইজেশনটা একটু হলেও হ্যাম্পার্ড হলো। ডিলোকালাইজেশন হ্যাম্পার্ড হওয়া মানে স্টেবিলিটি একটু হলেও কমে গেল ফেনক্সাইডের, আর ফেনক্সাইডের স্টেবিলিটি কমে গেলে ফেনল ভাববে যে অতটাও টেন্ডেন্সি দেখাবে না H+ রিলিজ করবার এবং ফেনক্সাইড তৈরি করবার। তাই এক্ষেত্রে H+ রিলিজ হওয়ার টেন্ডেন্সিতে, H+ আয়নটা বেরিয়ে যাওয়ার টেন্ডেন্সিতে একটু হলেও কম টেন্ডেন্সি শো করবে ফেনল, এবং এরকম ফেনল, অর্থোনাইট্রোফেনল, একটু হলেও কম অ্যাসিডিক হবে দেন দা প্যারানাইট্রোফেনল, কারণ এখানে ফেনক্সাইডটার স্টেবিলিটি অতটাও দারুণ কিছু হচ্ছে না যে একদম স্মুথ উইথড্র হয়ে যাচ্ছে, ফেনক্সাইডের মাইনাস চার্জটা স্মুথ ডিলোকালাইজেশন হয়ে যাচ্ছে, যেহেতু সেটা হচ্ছে না, টুইস্টেড ডিলোকালাইজেশন হচ্ছে, সেই কারণে একটু হলেও ফেনক্সাইডের স্টেবিলিটি কম, আর ফেনক্সাইডের স্টেবিলিটি কম মানে করসপন্ডিং ফেনলের অ্যাসিডিটি একটু হলেও কম হবে, কারণ H+ রিলিজ হওয়ার অতটা টেন্ডেন্সি থাকবে না। কিন্তু মেটা পজিশনে যদি নাইট্রো গ্রুপ থাকে, তাহলে আলাদা করে কোনো ডিলোকালাইজেশনে হেল্প করতে পারছে না মেটা পজিশনে নাইট্রো গ্রুপটা, কারণ এখন দেখতে পাচ্ছি এই ফেনলের যে এখন মাইনাস চার্জটা তৈরি হবে, এই বন্ডটা যে মাইনাস চার্জ হয়ে অক্সিজেনের উপরে শিফট হবে, তো এই মাইনাস চার্জের অক্সিজেনের বন্ডটা দেখতে পাচ্ছি নাইট্রো গ্রুপের দিকে মুভই করতে পারছে না, বেনজিন রিংটার মধ্যেই লোকেটেড হয়ে আছে। অর্থাৎ মেটা পজিশনে যদি নাইট্রো গ্রুপ থাকে, মেটা পজিশনে নাইট্রো গ্রুপ থাকলে কি হচ্ছে, মেটা পজিশনে নাইট্রো গ্রুপ থাকলে এই মেটা নাইট্রো গ্রুপ মাইনাস আর এফেক্ট শো করতে পারছে না, খালি মাইনাস আই এফেক্টের থ্রু দিয়ে কিছুটা ইলেকট্রনকে নিজের দিকে শিফট করানোর চেষ্টা করছে। অর্থাৎ এখানে কি হচ্ছে, এখানে ফেনলের এই নাইট্রো গ্রুপটা কোনোভাবেই খুব বেশি হেল্প করতে পারছে না অক্সিজেনের মাইনাস চার্জের ডিলোকালাইজেশনে। অক্সিজেনের উপরে যে মাইনাস চার্জটা আসবে, H+ টা বেরোবে,
H প্লাসটা বেরোবে এবং মাইনাস চার্জটা যেই অক্সিজেনের উপরে আসবে ওই অক্সিজেনের উপরে আসা মাইনাস চার্জটা কেবলমাত্র এই ফিনাইল রিংটার মধ্যেই যারটুকু ডিলোকালাইজেশন করতে পারবে। ফিনাইল রিং এর মধ্যে যেরকম প্রথমেই আমরা দেখেছিলাম, এই যে দেখে নাও, এই যে এইখানে আমরা দেখেছিলাম যে অক্সিজেনের উপরে যে মাইনাস চার্জ তৈরি হচ্ছে, অক্সিজেনের উপরে তৈরি হওয়া ওই মাইনাস চার্জটা কেবলমাত্র ফিনাইল রিং এর মধ্যেই মুভ করছে, কেবলমাত্র ফিনাইল রিং এর মধ্যেই অর্থ পজিশনে প্যারা পজিশনে মুভ করছে, অর্থাৎ অক্সিজেনের মাইনাস চার্জটা কেবলমাত্র এই বেনজিন রিং বা ফিনাইল রিং এর পাই বন্ডটার সঙ্গে ডিলোকালাইজ করতে পারছে। মেটা পজিশনে নাইট্রো গ্রুপ থাকলে এরকম ডিলোকালাইজেশনটাই হবে। মেটা পজিশনে নাইট্রো গ্রুপ থাকার জন্য অ্যাডিশনাল কোনো বেনিফিট পাবে না মলিকিউলটা, অর্থাৎ মেটা পজিশনে নাইট্রো গ্রুপ মাইনাস আর এফেক্টের থ্রু দিয়ে ইলেকট্রনটাকে মাইনাস চার্জটাকে অক্সিজেনের মাইনাস চার্জ থেকে যে নিজের দিকে একটু উইথড্র করবে, দিয়ে একটু যে ডিলোকালাইজেশনে হেল্প করবে সেটা করতে পারবে না। কেবলমাত্র মাইনাস আই এফেক্টের থ্রু দিয়ে কিছুটা ইলেকট্রন ডেনসিটি নিজের দিকে শিফট করাতে পারে, দিয়ে হালকা ফুলকা ডিলোকালাইজেশনে বা নিজের দিকে ইলেকট্রনের শিফটিং এ হেল্প করতে পারে। অক্সিজেনের উপরে মাইনাস চার্জ তৈরি হলো, ওটাকে ডিলোকালাইজ করে ডিস্ট্রিবিউট করতে যদি মেটা পজিশনে নাইট্রো গ্রুপ অতটা হেল্পই করতে না পারে, তাহলে এই ফেনক্সাইডের অতটা স্টেবিলিটি পাওয়া যাবে না। তাই এই ফেনক্সাইডটা অতটা স্টেবল না হওয়ার জন্য এর করসপন্ডিং ফেনলটা অত বেশি টেন্ডেন্সি দেখাবে না H প্লাস রিলিজ করবার, দিয়ে অ্যাসিডিটি শো করবার। সুতরাং সব কটাকে সামেশন করলে আমরা এখন অ্যাসিডিক অর্ডারটা বোঝার চেষ্টা করব যে অর্থোনাইট্রোফেনল, মেটানাইট্রোফেনল, প্যারানাইট্রোফেনল এবং ফেনল নিজে এদের অ্যাসিডিটির অর্ডার কেমন হতে চলেছে। এখানে আরো একটা টুইস্ট আছে যেটা কিনা অর্থোনাইট্রোফেনলে দেখতে পাওয়া যায়। অর্থোনাইট্রোফেনলে দেখতে পাওয়া যাচ্ছে এইখানে একটা হাইড্রোজেন বন্ডিং তৈরি হয়ে আছে, এটা হচ্ছে ফেনলের OH গ্রুপ আর এটা হচ্ছে অর্থ পজিশনের নাইট্রো গ্রুপ, তাদের মাঝখানে একটা হাইড্রোজেন বন্ডিং তৈরি হয়ে বসে আছে, ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং, আন্তরাণবিক হাইড্রোজেন বন্ডিং। একই অণুর দুটো পজিশনের মধ্যে, একই অণুর দুটো অ্যাটমের মধ্যে হাইড্রোজেন বন্ডিং, ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং তৈরি হয়ে বসে আছে। এরকম হাইড্রোজেন বন্ডিং যদি থাকে তাহলে এই H প্লাসের রিলিজ টেন্ডেন্সি কম হবে, লেস অ্যাসিডিক হয়ে যাবে এই H প্লাসটা। কারণ H প্লাসটাকে বেরোতে গেলে কেউ তো তাকে ধরে থাকলে সে কেমন করে বেরোবে। মেটা পজিশনের অর্থ পজিশনের নাইট্রো গ্রুপ কি করছে, অর্থ পজিশনের নাইট্রো গ্রুপ হাইড্রোজেন বন্ডিং এর থ্রু দিয়ে এই হাইড্রোজেনটাকে ধরে রেখেছে, বন্ড করে রেখেছে। তাহলে এই হাইড্রোজেনটা কেমন করে রিলিজ হওয়ার চেষ্টা করবে, কেমন করে H প্লাস হিসেবে বেরোনোর চেষ্টা করবে। অর্থাৎ অর্থ পজিশনের নাইট্রো গ্রুপ একদিকে যেরকম মাইনাস চার্জের ডিলোকালাইজেশন করে হেল্প করার চেষ্টা করছে ফেনক্সাইডের স্টেবিলিটিতে এবং অ্যাসিডিটি বাড়ানোর চেষ্টা করছে, অন্যদিকে ওই একই অর্থ পজিশনের নাইট্রো গ্রুপ ফেনলের সঙ্গে হাইড্রোজেনটার সঙ্গে হাইড্রোজেন বন্ডিং তৈরি করে হাইড্রোজেনকে বেরিয়ে যেতে বারণ করছে। মানে অর্থ পজিশনের নাইট্রো গ্রুপ একইভাবে অ্যাসিডিটিতে হেল্পও করছে আবার অ্যাসিডিটিতে আটকাচ্ছে। হেল্প কেমন করে করছে, যদি এখান থেকে হাইড্রোজেনটা বেরিয়ে যায় তাহলে যে মাইনাস চার্জটা তৈরি হবে অক্সিজেনের উপরে তার ডিলোকালাইজেশন করতে হেল্প করছে, যদিও সেই ডিলোকালাইজেশনটা স্মুথ নয়, একটু টুইস্টেড ওয়েতে হবে। আবার আটকাচ্ছে কেমন করে অ্যাসিডিটিতে, যে হাইড্রোজেনটা বেরিয়ে যাওয়াতেই আটকাচ্ছে, হাইড্রোজেন বন্ডিং তৈরি করে বসে আছে, হাইড্রোজেনটাকে ট্র্যাপ করে রেখে দিয়েছে এবং তার জন্য হাইড্রোজেনটা যাতে H প্লাসে বেরোতে না পারে সেটাও আটকে দিচ্ছে। তাই এই সবকটা ফ্যাক্টরকে কনসিডার করে আমরা যদি অর্ডারটা ভাবার চেষ্টা করি, তার মানে সব থেকে বেশি অ্যাসিডিক হবে কে, সব থেকে বেশি অ্যাসিডিক হবে প্যারানাইট্রোফেনল। প্যারানাইট্রোফেনল যেখানে কোনো প্রবলেমই নেই, মাইনাস চার্জ তৈরি হয়েছে, নাইট্রো গ্রুপ বসে আছে প্যারা পজিশনে, একদম স্মুথলি ফেনক্সাইডের মাইনাস চার্জে ডিলোকালাইজেশন করে দিচ্ছে, ফেনক্সাইডকে স্টেবিলিটি দিচ্ছে, ফেনল অ্যাসিডিটি শো করছে, H প্লাস রিলিজ করে দিচ্ছে আরামসে। তারপরে কি হবে, এটা সব থেকে বেশি তারপরে হওয়ার কথা ছিল অর্থোনাইট্রোফেনলের, কারণ অর্থোনাইট্রোফেনলও অর্থ পজিশনে বসে প্যারার মতনই কাজটা করছিল, অর্থ পজিশনে বসে করছিল, অর্থাৎ মাইনাস চার্জ তৈরি হচ্ছিল, ফেনল H প্লাস রিলিজ করছে, মাইনাস চার্জ তৈরি হচ্ছে ফেনক্সাইডে, ওই ফেনক্সাইডের মাইনাস চার্জকে একটু টুইস্টেড ওয়েতে হলেও ডিলোকালাইজ করে ফেনক্সাইডের স্টেবিলিটিতে হেল্প করছে, যাতে ফেনলটা অ্যাসিডিটি শো করতে পারে, H প্লাস রিলিজ করতে পারে। এটা করছিল, তাই অর্থোনাইট্রোফেনলের অ্যাসিডিক হওয়ার কথা ছিল, কিন্তু অর্থোনাইট্রোফেনল আবার অ্যাসিডিটিটাকে আটকেও দিচ্ছে। অ্যাসিডিটিকে আটকাচ্ছে কেমন করে, অ্যাসিডিটিকে আটকে দিচ্ছে হাইড্রোজেন বন্ডিং তৈরি করে ওই অ্যাসিডিক হাইড্রোজেনটাকে ট্র্যাপ করে দিচ্ছে। ট্র্যাপ করে দিলে হাইড্রোজেন তো রিলিজই হতে পারবে না, হাইড্রোজেনটা যদি অ্যাসিডিক হাইড্রোজেনটা যদি রিলিজই না হতে পারে ফেনক্সাইডই বা কেমন করে তৈরি হবে, আর ওই ফেনক্সাইডের স্টেবিলাইজেশনেরই বা কোশ্চেন কোথা থেকে আসছে। তাই এক্ষেত্রে অর্থোনাইট্রোফেনল যদিও অ্যাসিডিক হওয়ার কথা ছিল কিন্তু ওর অ্যাসিডিটি অনেকটাই কমে যাবে।
অর্থোনাইট্রোফেনল যদি অ্যাসিডিক হওয়ার কথা ছিল, ওর অ্যাসিডিটি অনেকটাই কমে যাবে, মেটানাইট্রোফেনল আগে উঠে চলে আসবে। মেটানাইট্রোফেনল আগে উঠে চলে আসবে। যদিও বা মেটানাইট্রোফেনল আলাদা করে কোনো স্টেবিলিটিতে হেল্প করতে পারছে না মাইনাস আর এফেক্টের থ্রু দিয়ে, কিন্তু একটু হলেও ইলেকট্রন ডেনসিটিকে শিফট করিয়ে মাইনাস আই এফেক্টের থ্রু দিয়ে, একটু হলেও ইলেকট্রন ডেনসিটিকে শিফট করিয়ে মাইনাস আই এফেক্টের থ্রু দিয়ে অক্সিজেনের উপরে তৈরি হওয়া মাইনাস চার্জের বার্ডেনটাকে একটু হলেও ডিলোকালাইজ করতে হেল্প করছে। হ্যাঁ, একদম মাইনাস আর এফেক্টের মতন পুরো পাই বন্ডকে মুভ করিয়ে করতে পারছে না, যেরকমটা অর্থোনাইট্রোফেনল বা প্যারানাইট্রোফেনলের অ্যানায়নটা করছিল, তাদের ফেনক্সাইড অ্যানায়নটা যেরকম ভাবে করছিল, ওরকম একদম ইলেকট্রনের মুভমেন্ট করিয়ে নাইট্রো গ্রুপটা নিজের উপরে পুরো মাইনাস চার্জের ডেনসিটিকে নিতে পারছে না, কিন্তু কিছুটা হলেও হেল্প করার চেষ্টা করছে মাইনাস আই এফেক্টের থ্রু দিয়ে, কিছুটা হলেও তুলে নেওয়ার চেষ্টা করছে ইলেকট্রন ডেনসিটিকে, যাতে অক্সিজেনের উপরে যে মাইনাস চার্জ তৈরি হচ্ছে সেটা একটু হলেও ডিলোকালাইজেশনের স্কোপ পায়। তাই এখানে মেটানাইট্রোফেনল এগিয়ে চলে এলো র্যাঙ্কিং এ, অর্থোনাইট্রোফেনল পিছিয়ে গেল। অর্থোনাইট্রোফেনল এগিয়ে ছিল কারণ হচ্ছে ভালো রকম হেল্প করছিল ডিলোকালাইজেশন করতে, অক্সিজেনের মাইনাস চার্জকে তুলে নিতে ভালো রকম হেল্প করছিল, কিন্তু প্রবলেম করলো হাইড্রোজেন বন্ডিং এর থ্রু দিয়ে ও হাইড্রোজেনটাকে ট্র্যাপ করে দিচ্ছে, একদিকে হেল্পও করছে অন্যদিকে ট্র্যাপও করছে। তাই এক্ষেত্রে ওর অ্যাসিডিটি অনেকটাই কমে গেল। এন্ড সব থেকে লিস্ট অ্যাসিডিক হবে হচ্ছে ফেনল নিজে, কারণ ফেনলে এরকম কোনো ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপই নেই যে কিনা অক্সিজেনের মাইনাস চার্জের ইলেকট্রন ডেন্সিটিকে নিজের দিকে উইথড্র করবে, ডিলোকালাইজেশনে হেল্প করবে। ফেনলের নিজের কোনো আলাদা করে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ নেই, তাই ফেনলের ক্ষেত্রে যে ফেনক্সাইড অ্যানায়নটা তৈরি হচ্ছে সেটা নরমালি বেনজিনের পাই বন্ডের সঙ্গে যেটুকু নিজের মতন করে পারছে ডিলোকালাইজ করে স্টেবিলিটি দেওয়ার চেষ্টা করছে। তাই সেক্ষেত্রে অ্যাসিডিটিকে বুস্ট করতে পারে এরকম করে কোনো ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপের কোনো সাপোর্ট নেই, তাই ফেনল হবে হচ্ছে সবথেকে লিস্ট অ্যাসিডিক। তাই এটা আমাদের থাকছে বিভিন্ন আইসোমার গুলোর মধ্যে অ্যাসিডিটির অর্ডার, দ্যাট ইজ প্যারানাইট্রোফেনল সবথেকে বেশি, মেটানাইট্রোফেনল তার থেকে একটু কম, অর্থোনাইট্রোফেনল আরেকটু কম, এবং ফেনল হচ্ছে একদম লিস্ট অ্যাসিডিক দাঁড়াচ্ছে। ওয়েল, তাহলে আমরা এখনো পর্যন্ত জানলাম যে ফেনলের অ্যাসিডিটির ব্যাপারে, ফেনলের অ্যাসিডিটির ব্যাপারে আমরা তাহলে কি জানলাম, একটা সামারি করে দিচ্ছি ছোট্ট করে। সেটা এটা জানলাম যে ফেনল যখন অ্যাসিডিক ক্যারেক্টার শো করে তখন একটা H+ রিলিজ করে, H+ যখন রিলিজ হয়ে যায় তখন ফিনক্সাইড অ্যানায়নটা তৈরি হয়, অক্সিজেনের উপরে মাইনাস চার্জ আছে, ওই মাইনাস চার্জটা বেনজিনের সঙ্গে ডিলোকালাইজেশনের থ্রু দিয়ে স্টেবিলিটি পায়, তাই ফেনক্সাইড যত বেশি স্টেবিলিটি পাবে ফেনল তত অ্যাসিডিক হবে, অর্থাৎ H+ রিলিজ করার টেন্ডেন্সি তত বেশি বাড়বে। আর এই ফেনক্সাইডটা স্টেবিলিটি পাওয়ার জন্য যদি ফেনক্সাইড অ্যানায়নটাতে মানে অরিজিনাল ফেনলটাতে কোনো ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ যেমন নাইট্রো গ্রুপ বা সায়ানো গ্রুপ যদি অ্যাটাচ থাকে তাহলে ফেনক্সাইডের স্টেবিলিটি বাড়বে এবং ফেনলের অ্যাসিডিটি বাড়বে। সেই সেন্সে আমরা দেখলাম নাইট্রো গ্রুপ যদি প্যারা পজিশনে থাকে তাহলে ফেনক্সাইডের যে O- টা ওটা একদম স্মুথ এবং লিনিয়ার ফ্লোয়ের থ্রু দিয়ে উইথড্র হয়ে যায়, ডিলোকালাইজেশনে পার্টিসিপেট করতে পারে বেনজিন রিং এর সঙ্গে এবং প্যারা নাইট্রো গ্রুপটার সঙ্গে। তো সেক্ষেত্রে ফেনক্সাইডের স্টেবিলিটি ম্যাক্সিমাম হয়, তাই প্যারানাইট্রোফেনল তার অ্যাসিডিটি ম্যাক্সিমাম হয়। তারপরে আসে মেটানাইট্রোফেনল, যেখানে মাইনাস আই এফেক্ট, ইন্ডাকটিভ এফেক্টের থ্রু দিয়ে নাইট্রো গ্রুপ ওই মাইনাস চার্জটাকে কিছুটা নিজের দিকে ডিলোকালাইজ করাতে পারে, শিফটিং করাতে পারে, তার থ্রু দিয়ে ফেনক্সাইডকে স্টেবিলিটি দেয়। করেসপন্ডিং মেটানাইট্রোফেনল একটু হলেও কম অ্যাসিডিক হয় কিন্তু অ্যাসিডিক হয়। অর্থোনাইট্রোফেনলও ভালো রকম একটা স্টেবিলিটি ছিল, কারণ হচ্ছে ফেনক্সাইড অ্যানায়নের মাইনাস চার্জটা অর্থো গ্রুপের নাইট্রো গ্রুপের সঙ্গে একটা টুইস্টেড ফ্লোয়ের থ্রু দিয়ে রেজোনেন্সে পার্টিসিপেট করছিল, ডিলোকালাইজেশন হচ্ছিল মাইনাস চার্জটার, কিন্তু একইভাবে আবার অর্থো পজিশনের নাইট্রো গ্রুপ ফেনলের হাইড্রোজেনটাকে ট্র্যাপ করে বসে থাকে, হাইড্রোজেনটাকে রিলিজই হতে দেয় না থ্রু ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং এর থ্রু দিয়ে অ্যাটাচে থাকার জন্য। তাই H+ টা রিলিজই যদি না হতে পারে ফেনক্সাইড তৈরির কোশ্চেন নেই, আর ফেনক্সাইড তৈরি যদি কোশ্চেনই না থাকে ওই ফেনক্সাইডের স্টেবিলিটি নিয়ে কনসিডার করে কি বা করব। এবং ফেনল সেখানে কোনো ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপের আলাদা করে অ্যাডিশনাল কোনো সাপোর্ট নেই, তাই নরমাল বেনজিনে যতটা ডিলোকালাইজেশন হওয়া পসিবল সেটা হয় এবং তার থ্রু দিয়ে ফেনলের অ্যাসিডিটি এদের মধ্যে সবথেকে কম হয়। এখন আমরা চলে আসবো যে ফেনলে যদি কোনো ইলেকট্রন ডোনেটিং গ্রুপ অ্যাটাচ থাকে, এমন কোন গ্রুপ যার কাছে লোন পেয়ার আছে, যেমন NH2 গ্রুপ, যেমন OCH3 গ্রুপ, অ্যালকক্সি গ্রুপ, তো লোন পেয়ার ওয়ালা যদি কোনো গ্রুপ ফেনলে অ্যাটাচ থাকে যারা কিনা ইলেকট্রন ডোনেট করে, ইলেকট্রন ডোনেট করলে অক্সিজেনের মাইনাস চার্জটাকে ডিলোকালাইজেশন করা তো যাবেই না, উল্টে আরো বেশি ইলেকট্রনের সাপ্লাই আসবে, সুতরাং সেক্ষেত্রে ফেনক্সাইড লেস স্টেবল হয়ে পড়বে। ফেনক্সাইড যত লেস স্টেবল হবে ফেনলের অ্যাসিডিটি তত কম হবে, কারণ ফেনল H+ রিলিজ করতে চাইবে না। তো সেরকম কেসটা আমরা একবার দেখে নিই। যেরকম আমরা দেখতে পাচ্ছি অর্থো পজিশনে এবং প্যারা পজিশনে NH2 গ্রুপ আছে, সো ক্লিয়ারলি দেখতে পাচ্ছি NH2 গ্রুপের লোন পেয়ার আছে, সে তার প্লাস আর এফেক্ট শো করছে,
প্লাস আরএফএফ শো করে লোন পেয়ারটাকে ডোনেট করছে এবং রেজোনেন্সে পার্টিসিপেট করছে লোন পেয়ারের ডোনেশনের থ্রু দিয়ে ডিলোকালাইজেশনে পার্টিসিপেট করছে বেনজিন রিংটার সঙ্গে এবং এইভাবে ফেনক্সাইড অ্যানায়ন যদি এখানে তৈরি হয় বা অক্সিজেনটার উপরে তার উপরে মাইনাস চার্জের ডেনসিটি বাড়াচ্ছে। মাইনাস চার্জের ডেনসিটি যদি বেড়ে যায় অর্থাৎ অলরেডি দেখতে পাচ্ছি মাইনাস চার্জ এই পজিশনে শিফট হয়ে যাচ্ছে, অর্থাৎ অলরেডি আমরা দেখতে পাচ্ছি নাইট্রোজেনের লোন পেয়ারটা মাইনাস চার্জ ফর্মে এই পজিশনে শিফট হয়ে গেছে। নাইট্রোজেনের লোন পেয়ার এখান থেকে ডোনেশন শুরু করেছে, প্লাস আর এফেক্ট দেখাচ্ছে এবং তার থ্রু দিয়ে বেনজিনের পাই বন্ডের ডিলোকালাইজেশন হচ্ছে এবং আলটিমেটলি এই পজিশনে মাইনাস চার্জের ডেনসিটি এসে বেড়ে যাচ্ছে। তাই এই পজিশনে যদি মাইনাস চার্জের ডেনসিটি বেড়ে যায়, এখানে যদি ফেনক্সাইড অ্যানায়ন তৈরি বা হয় সেটা কেমন করে ডিলোকালাইজ করবে? মাইনাস চার্জ এখানে তৈরি হচ্ছে, এখানে মাইনাস চার্জের ডেনসিটি বেশি তো রিপালশন শুরু হয়ে যাবে। ফেনক্সাইডের মাইনাস চার্জটাকে উইথড্র করবে কোথায়? তার বদলে NH2 গ্রুপ মাইনাস চার্জেরও সাপ্লাই করছে, তো অবভিয়াসলি সেক্ষেত্রে স্টেবিলিটি পাওয়া যাবে না। তাই এখানে একদম স্মুথ লিনিয়ার সাপ্লাই হচ্ছে, এখানেও স্মুথ প্যারা পজিশন থেকে সবসময় স্মুথ অ্যান্ড লিনিয়ার ফ্লো হয়, স্মুথ অ্যান্ড লিনিয়ার সাপ্লাই অফ ইলেকট্রন ডেনসিটি। ইলেকট্রন ডেনসিটির স্মুথ এবং ইলেকট্রনের ঘনত্ব রেজোনেন্সের থ্রু দিয়ে একদম স্মুথলি এবং লিনিয়ারলি চলে যাচ্ছে টুয়ার্ডস দা অক্সিজেন অ্যাটম। তাই অক্সিজেন অ্যাটমের উপরে যদি মাইনাস চার্জ তৈরি হয়, সেই মাইনাস চার্জকে ডিলোকালাইজ করে স্টেবিলিটি দেওয়ার কোশ্চেন তো আসছেই না, সেটা তো পারছেই না NH2 গ্রুপ, উল্টে নিজের লোন পেয়ারকে অক্সিজেনের দিকে পাঠিয়ে দিচ্ছে, দিয়ে অক্সিজেনের উপরে মাইনাস চার্জের বার্ডেন আরো বাড়াচ্ছে। সুতরাং সেক্ষেত্রে ফেনক্সাইড কখনোই স্টেবিলিটি পাবে না। সেম কাজ অর্থ পজিশনে NH2 গ্রুপও করছে, কিন্তু অর্থর NH2 গ্রুপ একটু টুইস্টেড ওয়েতে করছে। দেখতে পাচ্ছি ক্লিয়ারলি নাইট্রো গ্রুপটা এই পজিশনে আসছে এবং তার জন্য এইখান থেকে এই পজিশনে পাই বন্ডের ডিলোকালাইজেশন হচ্ছে। এখানেও মাইনাস চার্জের ডেনসিটি বাড়লো এই কার্বনটার উপরে, কিন্তু সেক্ষেত্রে একটু টুইস্টেড ওয়েতে ফ্লোটা হলো, এরকম স্মুথ ইলেকট্রনের ফ্লো হলো না, স্মুথ লিনিয়ার সাপ্লাই অফ ইলেকট্রন ডেনসিটি হলো না, একটু টুইস্টেড সাপ্লাই হয়েছে, এখানে একটু বেঁকে তেড়ে গেছে, টুইস্টেড সাপ্লাই অফ ইলেকট্রন ডেনসিটি হয়েছে। তাই একটু যদি বেঁকে ইলেকট্রন ফ্লো হয় সেখানে ইলেকট্রন ফ্লো কম হবে, স্ট্রেট ফ্লো হলে একদম ইলেকট্রন ফ্লো বেশি হবে। একটা পাইপ ইমাজিন করো, একটা জলের পাইপ যেটা একদম স্ট্রেট গেছে, সেখান দিয়ে জলের ফ্লো সব সময়তেই বেশি হবে, আর একটা পাইপ যেটা এরকম বেঁকে গেছে, সেখান দিয়ে জলের ফ্লো কম থাকবে। তাই ইলেকট্রনের ফ্লো এর ক্ষেত্রে একই ব্যাপার, যদি স্মুথ ফ্লো হয়ে যায় সেক্ষেত্রে ফেনক্সাইডের স্টেবিলিটি খুবই কম এবং করেসপন্ডিং ফেনল খুবই লেস অ্যাসিডিক হবে। কিন্তু যদি একটু টুইস্টেড ফ্লো হয় সেক্ষেত্রে একটু হলেও ফেনক্সাইড স্টেবিলিটি পাবে এবং সেক্ষেত্রে ফেনক্সাইড স্টেবিলিটি পেলে করেসপন্ডিং ফেনলটার অ্যাসিডিটি একটু হলেও বেশি হবে। কিন্তু মনে রাখতে হবে এদের প্রত্যেকের অ্যাসিডিটি অরিজিনাল ফেনলের থেকে কিন্তু কম হবে, এদের প্রত্যেকের অ্যাসিডিটি কিন্তু অরিজিনাল ফেনলের থেকে কম হবে। কেন কম হবে? কারণ অরিজিনাল ফেনলে এরকম কোনো ইলেকট্রন সাপ্লাইং গ্রুপ নেই, ইলেকট্রন ডোনেটিং গ্রুপ নেই। অরিজিনাল ফেনলে ফেনক্সাইডের উপরে যে মাইনাস চার্জটা তৈরি হচ্ছে, ওই মাইনাস চার্জ একদম স্মুথলি বেনজিনের সঙ্গে ডিলোকালাইজ করতে পারছে। এখানে ডিলোকালাইজেশনটাতে বাধা দিচ্ছে NH2 গ্রুপ। এই মাইনাস চার্জ এর সঙ্গে ডিলোকালাইজ করবে কি, তার আগেই এখান থেকে NH2 গ্রুপের লোন পেয়ার ডিলোকালাইজ করে অক্সিজেনের উপরে মাইনাস চার্জের ডেনসিটি আরো বেশি বাড়িয়ে দিচ্ছে। প্যারাতে এটা অনেক বেশি বাড়ছে, অর্থতে একটু হলেও কম বাড়ছে। তাই প্যারাতে যদি অ্যামিন গ্রুপটা থেকে থাকে, সেই ফেনক্সাইড সব থেকে কম স্টেবল এবং সেই ফেনল সব থেকে কম অ্যাসিডিক, অর্থতে একটু হলেও স্টেবিলিটি বেশি এবং একটু হলেও ফেনক্সাইডের স্টেবিলিটি একটু হলেও বেশি হবে এবং অ্যাসিডিটি একটু হলেও বেশি হবে সেক্ষেত্রে। এবং যদি মেটাতে থাকে তাহলে দেখতে পাচ্ছি মেটাও প্লাস আর এফেক্ট দেখিয়েছে, কিন্তু মেটার প্লাস আর এফেক্টের জন্য এই পার্টিকুলার কার্বনে কিন্তু মাইনাস চার্জের ডেনসিটি বাড়েনি, মাইনাস চার্জের ডেনসিটি কিন্তু পাশের কার্বনে বেড়েছে। অর্থাৎ এই পার্টিকুলার কার্বনে যেহেতু মাইনাস চার্জ আসেনি, রেজোনেন্স হয়নি, রেজোনেন্সটা এমন ভাবে হচ্ছে প্যারা পজিশনে মেটা পজিশনে যদি NH2 গ্রুপ থাকে, মেটা পজিশনে NH2 গ্রুপ সেও প্লাস আর এফেক্ট দেখাচ্ছে, কিন্তু মেটার NH2 গ্রুপ লোন পেয়ার যখন ডোনেট করছে তখন বেনজিনের রিং এর সঙ্গে এমন ভাবে ডিলোকালাইজেশন হচ্ছে এই পার্টিকুলার কার্বনে নেগেটিভ চার্জের ডেনসিটি বাড়ছে না। তাই এক্ষেত্রে ফেনক্সাইড অ্যানায়নটার স্টেবিলিটি আরেকটু হলেও বেশি হবে এবং সব থেকে ফেনক্সাইডের স্টেবিলিটি বেশি হবে এক্ষেত্রে তোমার হচ্ছে নরমাল ফেনলে, কারণ নরমাল ফেনলে কোনো ইলেকট্রন সাপ্লাইং গ্রুপ নেই। অর্থ মেটা প্যারা যেখানেই NH2 গ্রুপ প্রেজেন্ট থাক না কেন, NH2 গ্রুপ আলটিমেটলি ইলেকট্রনের সাপ্লাই দিচ্ছে,
কেউ একদম প্যারা থেকে স্মুথ এবং লিনিয়ার সাপ্লাই দিচ্ছে, কেউ হয়তো অর্থ থেকে টুইস্টেড হতে সাপ্লাই দিচ্ছে, মেটা থেকে একটু ঘুরপথে এরকম ভাবে যাচ্ছে এবং একটা পার্টিকুলার কার্বনে সেখানে ইলেকট্রন ডেনসিটিটা বাড়ছে না, কিন্তু আলটিমেটলি সাপ্লাই তো আসছে। যত ইলেকট্রনের সাপ্লাই আসবে বেঞ্জিনের দিকে তত বেঞ্জিনের পক্ষে ডিফিকাল্ট হয়ে যাবে ওই অক্সিজেনের মাইনাস চার্জটাকে ডিলোকালাইজ করা। বেনজিন যদি অক্সিজেনের মাইনাস চার্জটাকে ডিলোকালাইজ করতে না পারে তাহলে ফেনক্সাইড স্টেবিলিটি পাবে না এবং সেক্ষেত্রে ফেনলটা করেসপন্ডিং ফেনলটা লেস অ্যাসিডিক হবে। তাই আমরা যদি এখন অর্ডারটা সাজানোর চেষ্টা করি তাহলে আমরা এখন বলবো যে প্যারা পজিশনে অ্যামিন থেকে যদি ফেনল হয় অর্থাৎ প্যারা অ্যামিনোফেনল এ হবে হচ্ছে সব থেকে কম অ্যাসিডিক। তারপরে হবে হচ্ছে অর্থো অ্যামিনোফেনল, কারণ এদের ক্ষেত্রে ফেনক্সাইডের স্টেবিলিটি একেবারেই থাকছে না। এখানে ফেনক্সাইডের স্টেবিলিটি পাওয়া যাচ্ছে না কারণ মাইনাস চার্জে সাপ্লাই আসছে স্মুথলি এবং লিনিয়ারলি, অক্সিজেনের মাইনাস চার্জ ডিলোকালাইজ তো হচ্ছেই না, উল্টে NH2 গ্রুপ থেকে স্মুথ সাপ্লাই আসছে। এখানেও অক্সিজেনের মাইনাস চার্জের ডিলোকালেশন তো হচ্ছেই না, উল্টে অর্থ পজিশন থেকে একটু টুইস্টেড ওয়েতে হলেও ইলেকট্রনের সাপ্লাই আসছে, তাই অক্সিজেনটাকে স্টেবিলিটি কেউ দিচ্ছে না, ফেনক্সাইডকে স্টেবিলিটি দেওয়ার মতন সেরকম কেউ নেই, ফেনক্সাইডটাকে উল্টে ডিস্টেবিলাইজ করছে। এইখানে প্যারা আইসোমারটা ফেনক্সাইডকে অনেক বেশি ডিস্টেবিলাইজ করছে কারণ একদম স্মুথ এবং লিনিয়ার ফ্লো এর থ্রু দিয়ে ইলেকট্রন পাঠিয়ে দিচ্ছে। যদি ইলেকট্রন পাঠিয়ে দেয় লোন পেয়ারের ইলেকট্রন যদি চলে আসে, প্লাস আর এফেক্টের থ্রু দিয়ে লোন পেয়ারের ইলেকট্রন চলে আসা মানেই হচ্ছে ফেনক্সাইডের অক্সিজেন ডিলোকালাইজ হতে পারবে না। প্লাস আর এফেক্টের থ্রু দিয়ে টুইস্টেড ওয়েতে লোন পেয়ারের ডেনসিটি চলে আসা মানে হচ্ছে ফেনক্সাইডের অক্সিজেন ডিলোকালাইজ হতে পারবে না। তাই এই ক্ষেত্রে অর্ডারটা আমরা দেখতে পাচ্ছি এরকম হবে, প্যারা তারপরে অর্থ, তারপরে হবে হচ্ছে মেটা অ্যামিনোফেনল এন্ড সব থেকে অ্যাসিডিক হবে এক্ষেত্রে ফেনল নিজে এক্ষেত্রে হবে সব থেকে অ্যাসিডিক, কারণ ফেনলে আলাদা করে কোনো এরকম ইলেকট্রন ডোনেটিং গ্রুপ নেই। ইলেকট্রন ডোনেটিং গ্রুপ না থাকার জন্য অক্সিজেনের উপরে যখন মাইনাস চার্জ তৈরি হবে, ফেনক্সাইড অ্যানায়ন তৈরি হবে, সেই অক্সিজেন একদম নরমালি তোমার ডিলোকালাইজেশনটা করতে পারবে। নরমাল ডিলোকালাইজেশন করতে পারে যদি বেনজিনের সাথে, তাহলে সেটা নরমাল অ্যাসিডিটি শো করতে পারবে কারণ ফেনক্সাইড একটা মিনিমাম স্টেবিলিটি পাবে। সো দিস ইজ দ্য অ্যাসিডিটি অর্ডার যখন হচ্ছে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ কেউ থাকছে। আগের ক্ষেত্রে দেখেছিলাম যখন নাইট্রো গ্রুপ ছিল, ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ ছিল, তখন একটা অ্যাসিডিটি অর্ডার দেখেছিলাম। সো দিস ইজ দ্য ওভারঅল অ্যাসিডিটির কনসেপ্ট অ্যাবাউট ফেনল। পুরোটাকে আরেকবার আমি সামারাইজ করে দিচ্ছি। ফেনল থেকে ফেনক্সাইড অ্যানায়ন তৈরি হয়। এই ফেনক্সাইড অ্যানায়ন যদি একদম স্মুথলি উইথড্র হয়ে যেতে পারে তাহলে সেখানে ফেনক্সাইডের স্টেবিলিটি বেশি এবং করেসপন্ডিং ফেনলের অ্যাসিডিটি বেশি, যেটা প্যারা আইসোমারে হয়। অর্থ আইসোমারে উইথড্র হওয়ার চেষ্টা হয়, কিন্তু এরকম টুইস্টেড ওয়েতে হয়, এন্ড টুইস্টেড ওয়েতে হলেও এখানে হাইড্রোজেনটা ট্র্যাপড হয়ে যায়, হাইড্রোজেন বন্ডিংও থাকে এখানে একটা। অর্থ আইসোমারে একটা হাইড্রোজেন বন্ডিংও থাকে, মনে আছে নিশ্চয়ই স্ট্রাকচারটা। তাই অর্থ আইসোমারেও প্যারা আইসোমারে একদম স্মুথলি ইলেকট্রনের উইথড্র হয়ে যায়, মাইনাস চার্জের একদম স্মুথলি উইথড্র হয়ে যায়। মাইনাস চার্জ অর্থ আইসোমারের মাইনাস চার্জ যদি একদম স্মুথলি উইথড্র হয়ে যায় ফেনক্সাইড হাইলি স্টেবল হবে, এবং ফেনক্সাইড যদি হাইলি স্টেবল হয় তাহলে ফেনলটা অ্যাসিডিক বেশি হবে। অর্থ তো উইথড্র হচ্ছে কিন্তু একটু টুইস্টেড হতে হচ্ছে, তাই অ্যাসিডিটি একটু হলেও কম হবে কারণ ফেনক্সাইডের স্টেবিলিটি একটু হলেও কম। আর মেটাতে এরকম আলাদা করে রেজোনেন্সের থ্রু দিয়ে উইথড্রল হয় না। মেটা পজিশনে যদি কেউ থাকে তাহলে মাইনাস আই এফেক্ট শো হয়। মেটা পজিশনে কেউ থাকলে সেক্ষেত্রে মাইনাস আই এফেক্ট শো হবে। এই পজিশনে কেউ থাকলে মাইনাস আই এফেক্টের থ্রু দিয়ে কিছুটা হলেও ইলেকট্রনটা উইথড্র হবে, মাইনাস আই এফেক্টের থ্রু দিয়ে সামান্য ইলেকট্রন উইথড্রল হবে এবং সেক্ষেত্রে ফেনক্সাইডটা অতটা বেশি স্টেবিলিটি পাবে না, কারণ মাইনাস আই এর থ্রু দিয়ে যখনই ফেনক্সাইড থেকে উইথড্রটা হবে মাইনাস আই এফেক্টের থ্রু দিয়ে রেজোনেন্সের মতন করে পুরো মাইনাস চার্জটা তো ডিলোকালাইজ করতে পারবে না, সামান্য শিফটিং হবে কেবলমাত্র টুয়ার্ডস দা মেটা নাইট্রো গ্রুপ এবং তার ফলে অতটাও স্টেবিলিটি পাবে না ফেনক্সাইডটা। তাই করেসপন্ডিং ফেনলগুলো অ্যাকর্ডিংলি অ্যাসিডিটি শো করবে। অর্থাৎ প্যারা পজিশনে নাইট্রো মানে ফেনক্সাইড দারুণ স্টেবল, লিনিয়ার ফ্লো এর থ্রু দিয়ে উইথড্র হয়ে গেল, তাই সবটা থেকে বেশি অ্যাসিডিক। এবং তারপরে মেটা পজিশনে কি হচ্ছে, একটু হলো মাইনাস আই এফেক্টের থ্রু দিয়ে ইলেকট্রন উইথড্র হচ্ছে, তাই একটু হলো অ্যাসিডিক থাকছে। অর্থ পজিশনেও ভালো রকম ইলেকট্রন উইথড্র হচ্ছিল কিন্তু আবার ওখানে ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং এর থ্রু দিয়ে হাইড্রোজেনটা ট্র্যাপড হয়ে যাচ্ছে বলে অ্যাসিডিটি শো হচ্ছে না, এবং নরমাল ফেনলে নরমাল উইথড্রল হচ্ছে, নরমালি বেনজিনের সঙ্গে ডিলোকালাইজেশন হচ্ছে, তাই ওটা লিস্ট অ্যাসিডিক হচ্ছিল। কিন্তু এখন ওই ফেনলটাই মোস্ট অ্যাসিডিক হয়ে যাবে যদি ইলেকট্রন ডোনেটিং কারোর সঙ্গে কম্পেয়ার করি, কারণ ইলেকট্রন ডোনেটিং কারোর সঙ্গে কম্পেয়ার করা মানে সেক্ষেত্রে এরকম ভাবে ডোনেশনটা চলে আসবে, এরকম ভাবে ইলেকট্রন ঘুরে যাবে।
সেক্ষেত্রে লোন পেয়ার ডোনেট হবে এবং পাই বন্ড এরকম ভাবে সাপ্লাই হয়ে যাবে। তাই লিনিয়ার যেখানে সাপ্লাই হয়ে যাবে সেখানে ফেনক্সাইড অনেক বেশি স্টেবল হতে পারবে না, সবথেকে কম স্টেবল হবে, কারণ মাইনাস চার্জের ডিলোকালাইজেশন তো হচ্ছে না, উল্টে সাপ্লাই হয়ে যাচ্ছে। তাই যদি অতটাও স্টেবিলিটি না পায় তাহলে সব থেকে কম অ্যাসিডিক হবে, কারণ ফেনক্সাইড স্টেবল নয় তো ফেনলটা অ্যাসিডিক নয়। ফেনক্সাইড স্টেবল নয়, ফেনক্সাইড যদি স্টেবল না হয় তাহলে ফেনলটা অ্যাসিডিক হতে পারবে না। অর্থ থেকেও একইভাবে লোন পেয়ারে সাপ্লাই আসবে, অর্থ থেকেও যদি দেখি আমরা একইভাবে লোন পেয়ারে সাপ্লাই আসবে এবং এই যে উইথড্র হয়ে যাবে। অর্থ থেকেও লোন পেয়ারে সাপ্লাই আসবে এবং অর্থ থেকেও লোন পেয়ারে সাপ্লাই আসবে এবং এই বেনজিনের পাই বন্ড উইথড্র হয়ে যাবে। তাই মাইনাস চার্জের ডিলোকালেশন তো হচ্ছেই না, প্যারা থেকেও ইলেকট্রনের সাপ্লাই আসছে, অর্থ থেকেও ইলেকট্রনের সাপ্লাই আসছে, প্লাস আর এফেক্ট ওয়ালা গ্রুপ আছে। তাই মাইনাস চার্জের ডিলোকালেশন তো হচ্ছেই না, উল্টো ইলেকট্রনের সাপ্লাই যাচ্ছে। মাইনাস চার্জের ডিলোকালাইজেশন না হয় ইলেকট্রনের সাপ্লাই যাচ্ছে। তাই সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে ফেনক্সাইড গুলো কম স্টেবল হবে এবং অ্যাসিডিটি তাদের কম হয়ে যাবে। মেটা পজিশন থেকে যদিও বা ইলেকট্রনের সাপ্লাই আসছে, মেটা পজিশনের সাপ্লাইটা এই পার্টিকুলার অক্সিজেনের দিকে না গিয়ে একটু ঘুরে যায়, এবং ঘুরে যায় বলে সেক্ষেত্রে একটু হলেও অ্যাসিডিটি বেড়ে যায়, কারণ ফেনক্সাইডটার একটু হলেও স্টেবিলিটি বেড়ে থাকে। তাই ফেনক্সাইডের অ্যাসিডিটি একটু হলেও বেড়ে যায়, সেই কারণে ফেনক্সাইডটার স্টেবিলিটি বেড়ে যায়, তাই ফেনলটার অ্যাসিডিটি একটু হলেও বেড়ে যায়। কারণ মেটাতে যদি কোনো ইলেকট্রন ডোনেটিং গ্রুপ থাকে, NH2 গ্রুপ যদি থাকে, মেটার NH2 গ্রুপ সেও প্লাস আর এফেক্ট শো করে, মেটার NH2 গ্রুপ প্লাস আর এফেক্ট শো করে, ইলেকট্রন ডোনেট করে, কিন্তু সেই ডোনেশনটা এক্স্যাক্টলি অক্সিজেন অবধি পৌঁছয় না, এই সাইড দিয়ে বেরিয়ে যায়। সেই ডোনেশনের জন্য যে ডিলোকালাইজেশনটা হয়, সেই বেনজিনের পাই বন্ডের ডিলোকালাইজেশনের থ্রু দিয়ে ওই পাই বন্ড গুলো অক্সিজেন অবধি পৌঁছয় না, সাইড দিয়ে মুভ করে যায়, এবং এই কারণে সাইড দিয়ে মুভ করে যায়। আগে রেজোনেন্স স্ট্রাকচারটা দেখেছি, সেই কারণে ফেনক্সাইডটা একটু হলেও স্টেবল হয়, ফেনলটা একটু হলেও অ্যাসিডিক হয়। আর ফেনল সেখানে কোনো এরকম সাপ্লাইং এফেক্টই নেই, ফেনলে তো উইথড্রয়িং এফেক্টও নেই, সাপ্লাইং এফেক্টও নেই। তাই সাপ্লাইং এফেক্টের সঙ্গে যখন কম্পেয়ার করছি তখন ফেনল মোস্ট অ্যাসিডিক হবে, কারণ সেক্ষেত্রে ফেনক্সাইড আরামসে উইথড্র হতে পারবে, ফেনক্সাইডে মাইনাস চার্জ বেনজিনের সঙ্গে ডিলোকালাইজেশনে পার্টিসিপেট করতে পারবে, এবং সেক্ষেত্রে ফেনল সব থেকে বেশি অ্যাসিডিক হবে। যদি ইলেকট্রন ডোনেটিং গ্রুপগুলোর সাথে কম্পেয়ার করি আর ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপগুলোর সাথে কম্পেয়ার করলে ফেনল লিস্ট অ্যাসিডিক হবে। দিস ইজ দ্য ওভারঅল অ্যাসিডিটি। এটা অত্যন্ত ইম্পর্টেন্ট জোন, ভালো করে এই জায়গাটা মাথায় ঢুকবে। যদি একবারে বুঝতে না পারো ভিডিও পজ করে রিওয়াইন্ড করবে, রেজোনেন্স স্ট্রাকচার গুলো নিজে বাড়িতে নিজে হাতে প্র্যাকটিস করবে। প্রত্যেক কটা রেজোনেন্স স্ট্রাকচার এখানে ডিটেইলে ড্র করে দিয়েছি, বাড়িতে নিজে হাতে প্র্যাকটিস করবে, কারণ রেজোনেন্স স্ট্রাকচার ড্র করেই এক্সাম হলে আনসার লিখতে হবে। শুধুমাত্র ইতিহাস লেখার মতন করে আনসার লিখলে কিন্তু আনসার হবে না, আনসারিং একেবারেই হবে না। তাই সেক্ষেত্রে তোমাকে খেয়াল রাখতে হবে যেন তুমি এমন ভাবে আনসারিংটা করতে পারো যে আনসারিংটা প্রপারলি যেন হয়, অর্থাৎ কেমিস্ট্রি যেন থাকে, রেজোনেন্স স্ট্রাকচার গুলো যেন থাকে। এটা খুব ইম্পর্টেন্ট অর্গানিকের আনসারিং এর রেসপেক্টে। সো চলে আসছি এবার আমরা জিঙ্কের সঙ্গে রিঅ্যাকশন। এতক্ষণ আমরা অ্যাসিডিটি জন্য দেখলাম, অর্থাৎ ফেনলের বিভিন্ন অ্যাসিডিক নেচার গুলো দেখলাম। আমরা এখন ফেনলের অন্যান্য রিঅ্যাকশনস গুলো দেখে নিচ্ছি। যেমন জিঙ্কের সঙ্গে রিঅ্যাকশন, ফেনলের সঙ্গে জিঙ্কের রিঅ্যাকশন হলে হিট করলে বেনজিন তৈরি হয় এবং জিঙ্ক অক্সাইড আউট হয়ে যায়। অ্যামোনিয়ার সঙ্গে রিঅ্যাকশন, ফেনলের সঙ্গে যদি অ্যামোনিয়ার রিঅ্যাকশন করানো হয় অ্যানহাইড্রাস ZnCl2 এর প্রেজেন্সে 675 কেলভিন টেম্পারেচারে, তাহলে অ্যামোনিয়া থেকে যে NH2 গ্রুপটা আসে ওই অ্যামোনিয়ার NH2 গ্রুপটা ফেনলের OH কে আউট করে দেয়। বেসিক্যালি অ্যামোনিয়ার NH2 এবং এই পার্টটা ওয়াটার তৈরি করে আউট হয়ে যায়। অ্যামোনিয়ার হাইড্রোজেন, অ্যামোনিয়া থেকে একটা হাইড্রোজেন এবং ফেনলের OH গ্রুপ, অ্যামোনিয়ার হাইড্রোজেন ফেনলের OH গ্রুপ, এই পার্টটা ওয়াটার তৈরি করে আউট হয়ে যায় এবং NH2 গ্রুপটা এখানে ইনসার্ট হয়ে যায়। এইভাবে আমরা ফেনল থেকে অ্যানিলিনে যেতে পারি। তাই যদি কনভার্সন দেয়, কনভার্ট যে তোমার ফেনল টু অ্যানিলিন, তোমাকে এইভাবে যেতে হবে যে ফেনল থেকে অ্যানিলিনে এইভাবে যাব, যে ফেনলের ওপরে আমি দেব হচ্ছে অ্যামোনিয়া ইন প্রেজেন্স অফ অ্যানহাইড্রাস ZnCl2 at 675 কেলভিন টেম্পারেচার, তাহলে এইখান থেকে ডিহাইড্রেশন হয়ে যাবে এবং NH2 গ্রুপ ইনসার্ট হয়ে যাবে। লিখে লিখে প্র্যাকটিস করবে, লিখে লিখে করতে হবে। অ্যাসিটাইলেশন, অ্যাসিটাইলেশন বলতে কি বোঝানো হচ্ছে, যে ফেনলে দিয়েছি অ্যাসিটাইল ক্লোরাইড CH3 C ডাবল বন্ডেড ও Cl, CH3 C ডাবল বন্ডেড ও Cl। আচ্ছা একটু ঘুরিয়ে লিখি তাহলে বুঝতে সুবিধা হবে। Cl C ডাবল বন্ডেড ও CH3, তো একই জিনিস লিখেছি CH3 COCl, CH3 C ডাবল বন্ডেড ও Cl। এখানে কি হচ্ছে, এখানে ফেনলের উপরে যখনই অ্যাসিটাইল ক্লোরাইড দিয়ে রিঅ্যাকশন করছি বা অ্যাসিডিক অ্যানহাইড্রেট দিয়ে রিঅ্যাকশন করলো, তো ফেনলের সঙ্গে যদি অ্যাসিটাইল ক্লোরাইডের রিঅ্যাকশন করি তাহলে অ্যাসিটাইলেশন হয়। পিরিডিনের প্রেজেন্সে রিঅ্যাকশনটা হলে এই ফেনলের H এবং অ্যাসিটাইল ক্লোরাইডের ক্লোরিন এই পার্টটা আউট হয়ে যায়। ফেনলের H এবং অ্যাসিটাইল ক্লোরাইডের ক্লোরিন আউট হয়ে যায় অ্যাজ HCl। তাহলে কোন কার্বনের সঙ্গে কোন অক্সিজেন জয়েন করে, এই অক্সিজেনটার সঙ্গে এই কার্বনটা জয়েন করে যায়।
ও তার সঙ্গে COCH3 গ্রুপ, এই COCH3 গ্রুপটাকে বলে অ্যাসাইল গ্রুপ। COCH3 গ্রুপটাকে না কি বলে, অ্যাসাইল গ্রুপ, অর্থাৎ ফেনলে অ্যাসাইল গ্রুপ জয়েন করে গেল। HCl আউট হলো, অ্যাসিটাইল ক্লোরাইডের ক্লোরিন এবং ফেনলের হাইড্রোজেন HCl তৈরি করে আউট হলো এবং অক্সিজেনটার সঙ্গে অ্যাসাইল কার্বনটা জয়েন করে গেল, আমরা পেলাম OCOCH3 এই কম্পাউন্ডটা, যেটাকে আমরা বলছি ফিনাইল অ্যাসিটেট। সিমিলার কম্পাউন্ড আমরা পেতে পারি যদি অ্যাসিটাইল ক্লোরাইড না নিয়ে অ্যাসিটিক অ্যানহাইড্রাইড নিই, সেক্ষেত্রে একই রকমের কম্পাউন্ড পাবো। সেক্ষেত্রে এই এইচটার সঙ্গে আউট হয়ে যাবে এই পুরো পার্টটা, অ্যাসিটিক অ্যাসিড তৈরি করে এই পুরো পার্টটা আউট হয়ে যাবে এইচ এর সঙ্গে, ঠিক আছে। ফেনলের হাইড্রোজেনটার সঙ্গে এটা হচ্ছে অ্যাসিটিক অ্যানহাইড্রাইড CH3CO, CH3C ডাবল বন্ডেড O, O C ডাবল বন্ডেড O CH3, পুরো স্ট্রাকচারটা কি রকম, CH3 C ডাবল বন্ডেড O সিঙ্গেল বন্ডেড O আবার C ডাবল বন্ডেড O CH3, এটা হচ্ছে অ্যাসিটিক অ্যানহাইড্রাইডের টোটাল স্ট্রাকচার, CH3 C ডাবল বন্ডেড O সিঙ্গেল বন্ডেড O C ডাবল বন্ডেড O CH3। এবারে এই পার্টটা অ্যাসিটিক অ্যাসিড তৈরি করে আউট হয়ে যাবে ইন প্রেজেন্স অফ অ্যাসিড। সামান্য অ্যাসিডের প্রেজেন্সে যদি রিঅ্যাকশনটা করানো হয় তাহলে ফেনলের হাইড্রোজেন এবং এই যে পুরো অ্যাসিটেট এবং হাইড্রোজেন এটা অ্যাসিটিক অ্যাসিড তৈরি করে আউট হয়ে যাচ্ছে। তাহলে কে ইনসার্ট হয়ে গেল, এই সেই অ্যাসাইল গ্রুপ CH3CO, এই অ্যাসাইল গ্রুপটাই ইনসার্ট হয়ে গেল। অ্যাসাইল গ্রুপ যেটা ছিল এই অ্যাসাইল গ্রুপটাই ফেনলের অক্সিজেনের সঙ্গে জুড়ে গেল, তাই অক্সিজেনের সঙ্গে জুড়ে গেল COCH3, O COCH3, O COCH3, একই কম্পাউন্ড পেলাম, ফিনাইল অ্যাসিটেট একই কম্পাউন্ড পেয়েছি, কিন্তু আগেরটাতে HCl এলিমিনেট হয়েছিল, এখানটাতে অ্যাসিটিক অ্যাসিড এলিমিনেট হলো, অর্থাৎ CH3CO এই অ্যাসাইল গ্রুপটা বাদ দিয়ে যে থাকবে সেই হাইড্রোজেনের সঙ্গে এলিমিনেট হয়ে যাবে। প্যাটার্নটা বোঝার চেষ্টা করো, CH3CO সে বাদ দিয়েছিল শুধু ক্লোরিন, তাই ক্লোরিন আউট হয়ে গেছিল হাইড্রোজেনের সঙ্গে। এখন CH3CO সে বাদ দিয়ে আছে পুরো অ্যাসিটেটটা, তাই অ্যাসিটেটটাই আউট হয়ে যাবে এখন হাইড্রোজেনের সঙ্গে অ্যাজ অ্যাসিটিক অ্যাসিড। আগের রিঅ্যাকশনটা পিরিডিনের প্রেজেন্সে হয়, পরের রিঅ্যাকশনটা H+ এর প্রেজেন্সে হয়। একইভাবে আমরা দেখে নিতে পারি ফ্রাইজ রিঅ্যারেঞ্জমেন্ট। ফ্রাইজ রিঅ্যারেঞ্জমেন্টে কি হয়, যে এই অ্যাসিটিক এই যে ফিনাইল অ্যাসিটেট পেলাম, এই ফিনাইল অ্যাসিটেট তার উপরে যদি অ্যালুমিনিয়াম ক্লোরাইড দিয়ে হিট করা হয়, ফিনাইল অ্যাসিটেটটা কিভাবে পেতে পারি, দুভাবের মধ্যে যে কোনো একভাবে পেতে পারি। ফেনলের উপরে অ্যাসিটাইল ক্লোরাইড দিতে পারি পিরিডিনের প্রেজেন্সে, অথবা ফেনলের সঙ্গে অ্যাসিটিক অ্যানহাইড্রাইড রিঅ্যাকশন করাতে পারি H+ এর প্রেজেন্সে, অ্যাসিডের প্রেজেন্সে, তাহলে আমরা ফিনাইল অ্যাসিটেট পাবো। এবার এই ফিনাইল অ্যাসিটেট যেটা পেলাম, এই ফিনাইল অ্যাসিটেটের সঙ্গে যদি অ্যালুমিনিয়াম ক্লোরাইড দিয়ে হিট করানো হয় তাহলে এখানে একটা রিঅ্যারেঞ্জমেন্ট হয়। কি হয়, এই অ্যাসাইল গ্রুপটা রিঅ্যারেঞ্জ হয়ে গিয়ে অর্থ পজিশন এবং প্যারা পজিশনে শিফট হয়ে যায়। অ্যাসাইল গ্রুপটা রিঅ্যারেঞ্জ হয়ে গিয়ে অর্থ আর প্যারাতে শিফট হয়ে যাবে, এই রিঅ্যাকশনটাকে বলা হয় প্রাইজ রিঅ্যারেঞ্জমেন্ট। অর্থাৎ প্রাইজ রিঅ্যারেঞ্জমেন্ট করতে গেলে প্রথমে অ্যাসিটাইলেশনটা করতেই হবে, ফেনলের সঙ্গে অ্যাসিটাইল ক্লোরাইডের বা অ্যাসিটিক অ্যানহাইড্রাইডের রিঅ্যাকশন করিয়ে ফিনাইল অ্যাসিটেট তৈরি করতেই হবে। ফিনাইল অ্যাসিটেটকে তারপরে অ্যালুমিনিয়াম ক্লোরাইড দিয়ে হিট করলে অ্যাসাইল গ্রুপটা রিঅ্যারেঞ্জ হয়ে গিয়ে অর্থ আর প্যারা পজিশনে শিফট হয়ে যায়, এই রিঅ্যাকশনটাকে বলা হয় প্রাইজ রিঅ্যারেঞ্জমেন্ট। তো আমরা দেখলাম প্রাইজ রিঅ্যারেঞ্জমেন্ট কেমন করে হতে পারে। নেক্সট রিঅ্যাকশন, একইভাবে বেনজয়েলেশনটা দেখবো, এটার নাম হবে শর্টেনবাউম্যান রিঅ্যাকশন। অর্থাৎ যেরকম ভাবে অ্যাসিটাইলেশন হলো, CH3CO গ্রুপ ঢুকলো, একইভাবে বেনজয়েলেশন হবে, C6H5CO এই গ্রুপটা ঢুকবে। তো দেখে নেওয়া যাক, দেখো C6H5COCl, আমরা একইভাবে একই প্যাটার্নটা ইম্পর্টেন্ট, ছকটা ইম্পর্টেন্ট, ছক বা প্যাটার্ন, ঠিক আছে, প্যাটার্নটা বোঝার চেষ্টা করো। একইভাবে আগেরটাতে কি ছিল, এখানে অ্যাসিটাইল ক্লোরাইড ছিল, CH3C ডাবল বন্ডেড OCl, এখানে বেনজয়েল ক্লোরাইড আছে, ফিনাইল রিং আছে C6H5, তারপর আছে COCl। সো এই গ্রুপটাকে বলা হচ্ছে বেনজয়েল গ্রুপ। এই পার্টিকুলার গ্রুপটা কি, এটা হচ্ছে বেনজয়েল গ্রুপ। বেনজয়েল গ্রুপ ইনসার্ট হবে, তাই বেনজয়েলেশন, ঠিক আছে। সো যদি NaOH দেয়া হয়, NaOH এর সঙ্গে NaOH এর প্রেজেন্সে যদি রিঅ্যাকশন করানো হয়, NaOH এর প্রেজেন্সে যদি রিঅ্যাকশনটা করানো হয়, অর্থাৎ ফেনল নেওয়া হয়েছে, ফেনলের সঙ্গে NaOH এর প্রেজেন্সে বেনজয়েল ক্লোরাইড দিয়ে রিঅ্যাকশন করানো হচ্ছে, তাহলে কি হবে, তাহলে রিঅ্যাকশনটাতে দেখতে পাচ্ছি ক্লিয়ারলি একইভাবে হাইড্রোজেন এবং ক্লোরিন এই পার্টটা আউট হতে চলেছে। হাইড্রোজেন এবং ক্লোরিন যদি আউট হয়ে যায় এজ HCl, তোমরা নিজেরাই বুঝতে পারছো অক্সিজেনটার সঙ্গে এই অ্যাসাইল কার্বনটা জয়েন করে যাবে, OCOC6H5, OCOC6H5, এই বেনজয়েল কার্বনটা, সরি অ্যাসাইল কার্বন নয়, বেনজয়েল কার্বনটা জয়েন করে যাবে। এই বেনজয়েল কার্বনটা যদি জয়েন করে যায় আমরা বলবো বেনজয়েলেশন রিঅ্যাকশন হয়ে গেছে। এটাকে বলে শর্টেনবাউম্যান রিঅ্যাকশন, যেখানে বেনজয়েলেশনটা হচ্ছে একদমই অ্যাসাইলেশনের মতন।
নেক্সট রিঅ্যাকশনটা বলছে গ্রিগনার রিঅ্যাজেন্টের সঙ্গে রিঅ্যাকশন। তো C6H5OH এটাই হচ্ছে ফেনল, C6H5OH, C6H5OH এটাই হচ্ছে ফেনল। ফেনলের সঙ্গে যদি কোনো গ্রিগনার রিঅ্যাজেন্টের রিঅ্যাকশন করানো হয় RMGX দ্যাট ইজ CH3MgI বা CH3MgBr, এরকম যদি কোনো গ্রিগনার রিঅ্যাজেন্টের সঙ্গে ফেনলের রিঅ্যাকশন করানো হয় তাহলে ফেনলের এই হাইড্রোজেনটা আর তার সঙ্গে গ্রিগনারের অ্যালকিলটা এরা আউট হয়ে যায়, অ্যালকেন তৈরি করে, বাকি পার্টটা ফেনক্সি ম্যাগনেসিয়াম হ্যালাইড তৈরি করে আউট হয়ে যায়, অর্থাৎ C6H5OMgI তৈরি করে বাকি পার্টটা আউট হয়ে যাবে, মেন একটা অ্যালকেন তৈরি হবে। গ্রিগনারের মধ্যে যে অ্যালকিল আছে সেই অ্যালকিল আর ফেনলের হাইড্রোজেন এরা মিলে তৈরি করলো, গ্রিগনারের অ্যালকিল আর ফেনলের হাইড্রোজেন এরা মিলে তৈরি করলো একটা অ্যালকেন। গ্রিগনারের বারবার দেখে নাও কোন কোন গ্রুপটা, গ্রিগনারের যে অ্যালকিল গ্রুপ, গ্রিগনারের অ্যালকিল গ্রুপ মিথাইল না থেকে ইথাইলও থাকতে পারতো, তাহলে ইথাইলের সঙ্গে হাইড্রোজেন জয়েন করতো দিয়ে ইথেন তৈরি করতো। এখন মিথাইল গ্রুপ আছে, মিথাইলের সঙ্গে ফেনলের হাইড্রোজেন জয়েন করেছে দিয়ে মিথেন তৈরি করেছে। তো গ্রিগনারের যেরকম গ্রুপ দেব ফেনলের সঙ্গে হাইড্রোজেনটার সঙ্গে রিঅ্যাকশন করবে, ওই অ্যালকিল গ্রুপটার সঙ্গে হাইড্রোজেনটা জয়েন হয়ে যাবে দিয়ে করসপন্ডিং অ্যালকেন দেবে। মানে যদি আমরা এই পার্টিকুলার কম্পাউন্ডটা দিতাম CH3CH2MgI, তাহলে বুদ্ধি করে বলো কোন অ্যালকেনটা পেতাম? CH3CH2 দিয়েছি মানে ইথাইল গ্রিগনার, এটা ইথাইল গ্রিগনার, তাই ইথাইল গ্রুপের সঙ্গে তখন ফেনলের হাইড্রোজেনটা জয়েন করতো, ইথাইল গ্রুপটার সঙ্গে ফেনলের হাইড্রোজেন জয়েন করলে আমরা ইথেন পেতাম, CH3CH2H ইথেন পেতাম। এইটা হচ্ছে ইথাইল গ্রুপ, গ্রিগনারের ইথাইল গ্রুপ, আর এই হাইড্রোজেনটা হচ্ছে ফেনল থেকে এসেছে, তাই গ্রিগনারের ইথাইল গ্রুপ আর ফেনলের হাইড্রোজেন, গ্রিগনারের ইথাইল আর ফেনলের হাইড্রোজেন জয়েন করে ইথেন পেতাম, বাকি পার্টটা অ্যাজ ইউজুয়াল বেরিয়ে যেত, C6H5O তার সঙ্গে MgI, C6H5O তার সঙ্গে MgI অ্যাজ ইউজুয়াল যেরকম বেরিয়ে যাচ্ছে এরকম বেরিয়ে যেত। কিন্তু এখন আমরা পেলাম যেটা সেটা হচ্ছে মেইনলি কি পেলাম, যেরকম অ্যালকিল গ্রুপ দেব গ্রিগনারে তার সঙ্গে হাইড্রোজেনটা জুড়ে করসপন্ডিং অ্যালকেন পাবে। তাই যদি ফেনল থেকে কোনো অ্যালকেনে যেতে বলে এই কনভার্সনটা মনে রাখতে হবে, এই পার্টিকুলার রিঅ্যাকশনটা মনে রাখতে হবে যদি ফেনল থেকে অ্যালকেনে যেতে বলে। গ্রিগনারের সঙ্গে রিঅ্যাকশন, ভেরি পাওয়ারফুল রিঅ্যাজেন্ট গ্রিগনার। চলে আসছি ফেনলের ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। এগুলো আমরা ফেনলের ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন একদম হ্যালো অ্যারিন গুলোর মতনই। কেন? কারণ হচ্ছে ফেনলের অক্সিজেনেও লোন পেয়ার আছে এবং লোন পেয়ার वाला অক্সিজেন মানেই সেখানে আছে প্লাস আর এফেক্ট। ফেনলের অক্সিজেনে আছে লোন পেয়ার এবং লোন পেয়ার वाला অক্সিজেন মানেই সেখানে আছে প্লাস আর এফেক্ট। তাই প্লাস আর এফেক্টের থ্রু দিয়ে যখন রেজোনেন্স হচ্ছে আমরা জানি যে অর্থ পজিশন, প্যারা পজিশন এবং এই দিকের অর্থ পজিশনে মাইনাস চার্জের ডেনসিটি বাড়ে রেজোনেন্সের থ্রু দিয়ে, এটা অলরেডি আমরা জানি, বলার কিছু নেই। একবার রেজোনেন্সের কেমন করে হচ্ছে আমরা একবার দেখে নিই, অ্যারো গুলো কেমন করে মুভ করছে একবার জাস্ট বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। সো লোন পেয়ারটা এই পজিশনে শিফট হয়, তার জন্য এই পাই বন্ডটা এই পজিশনে মাইনাস চার্জ তৈরি করে। সো প্রথম মাইনাস চার্জটা এলো, তারপরে ওই মাইনাস চার্জ আবার এই পজিশনে শিফট হয় এবং পাই বন্ডটা প্যারা পজিশনে মাইনাস চার্জ হিসেবে শিফট হয়ে যায়। সো প্যারা পজিশনে মাইনাস চার্জ এলো, তারপরে প্যারা পজিশনে মাইনাস চার্জ আবার ডিলোকালাইজ করে এবং অর্থ পজিশনে আরেকটা অর্থ পজিশনে মাইনাস চার্জটা শিফট হয়ে যায়। সো এইভাবে আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি অর্থ পজিশন এবং প্যারা পজিশনে মাইনাস চার্জের ডেনসিটি ইনক্রিজ করেছে। অর্থ এন্ড প্যারা পজিশন আর ইলেকট্রন রিচ সাইটস, অর্থ পজিশন আর প্যারা পজিশনে কিন্তু মাইনাস চার্জের ডেনসিটি যথেষ্ট বেশি হয়ে গেছে। এই অবস্থায় দূর থেকে যদি কোনো ইলেকট্রোফাইল চেক আউট করে ফেনলকে, আচ্ছা ফেনলটাকে একটু চেক আউট করার চেষ্টা করছি, আচ্ছা ফেনলটাকে কেমন দেখতে পাচ্ছি, আচ্ছা ফেনলে দেখতে পাচ্ছি এরকম ভাবে ডিলোকালাইজেশনটা হয়েছে, ডিলোকালাইজেশনের থ্রু দিয়ে ইলেকট্রোফাইলটা দেখার চেষ্টা করছে, আচ্ছা অর্থতে মাইনাস চার্জ আছে, প্যারাতে মাইনাস চার্জ আছে, অর্থতে মাইনাস চার্জ আছে, আমি ইলেকট্রোফাইল, আমার চাই কি, আমার চাই হচ্ছে ইলেকট্রন, আমি ইলেকট্রনের ভিখারি, আমার কাছে ইলেকট্রন নেই, তাহলে আমি কোন পজিশনটাকে চুজ করব অ্যাটাক করার জন্য? তুমি হলে কি করতে, আমি হলে কি করতাম, ইলেকট্রোফাইলও তাই করবে। সো আমি তুমি হলেও আমরা সেই সেন্টারটাকেই চুজ করার চেষ্টা করতাম নিজেকে বন্ড করার জন্য যেখানে ইলেকট্রন বেশি, কারণ আমার তোমার কাছে ইলেকট্রন নেই। ইলেকট্রোফাইলও একই রকম, ইলেকট্রোফাইলের কাছে ইলেকট্রন থাকে না, ইলেকট্রন ডেফিশিয়েন্ট, তাই সে অর্থ আর প্যারা পজিশনের সঙ্গে নিজেকে বন্ড করার চেষ্টা করবে, কারণ ওই পজিশন দুটোতেই মাইনাস চার্জের ডেনসিটি বেশি। তাই অর্থ আর প্যারা আইসোমারই পাবো আমরা যখনই কোনো ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন হবে এই ফেনলের উপরে। সো দেখে নেওয়া যাক ব্রোমিনেশন হচ্ছে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশনের থ্রু দিয়ে অ্যাকুয়াস ব্রোমিনেশন দিয়েছি। ব্রোমিনেশন দিলে যে ব্রোমোনিয়াম আয়নটা তৈরি হচ্ছে অ্যাজ ইলেকট্রোফাইল,
তো ব্রোমোনিয়াম আয়ন কোন কোন পজিশন চুজ করবে? ব্রোমোনিয়াম আয়নের কাছে কোনো অপশনই নেই। ব্রোমোনিয়াম আয়ন অর্থ প্যারা পজিশন আর অর্থ আর প্যারা পজিশনই দেখবে। দুটো অর্থ পজিশন আর একটা প্যারা পজিশন। তো দুটো অর্থ এবং একটা প্যারা পজিশনে তিনটে পজিশনে ব্রোমোনিয়াম আয়নটা জয়েন করে যাবে। তিনটে হাইড্রোজেন সেখান থেকে রিপ্লেস হয়ে যাবে, তারা সেকেন্ড ব্রোমিন অ্যাটমটার সঙ্গে HBr তৈরি করে আউট হয়ে যাবে। তাই এখানে আমরা ট্রাইব্রোমো একটা কম্পাউন্ড পাবো, তার হোয়াইট প্রেসিপিটেট পাবো। যখন সলভেন্টটা ওয়াটার অর্থাৎ ব্রোমিন ওয়াটার সলভেন্ট দিলে একসাথেই একটা কম্পাউন্ডেরই অর্থ এবং প্যারাতে ব্রোমোনিয়ামটা জয়েন করে যাবে। আই রিপিট দিস, যদি অ্যাকুয়াস সলভেন্ট দিই তাহলে কি হবে, একটা কম্পাউন্ডের উপরেই তিনটে পজিশনেই ব্রোমোনিয়াম আয়নটা ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশনের থ্রু দিয়ে জয়েন করে যাবে এবং হোয়াইট প্রেসিপিটেট পেয়ে যাব। কিন্তু সলভেন্ট যদি অ্যাকুয়াস পোলার সলভেন্ট না দিয়ে নন অ্যাকুয়াস সলভেন্ট দিই, যেরকম কার্বন ডাইসালফাইড CH2 CCl4, কার্বন ডাইসালফাইড CCl4, কার্বন টেট্রাক্লোরাইড, এরকম যদি নন অ্যাকুয়াস নন পোলার সলভেন্ট দেওয়া হয় তাহলে ব্রোমিন ধীরে সুস্থে রিঅ্যাকশন করবে, কোনো তাড়াহুড়ো দেখাবে না। তখন কি হবে, এই ব্রোমোনিয়াম আয়ন তৈরি তো বটে হবে, কিন্তু তৈরি হওয়া ব্রোমোনিয়াম আয়ন একটা কম্পাউন্ডের অর্থ পজিশনে যাবে, অন্য একটা কম্পাউন্ডের প্যারা পজিশনে যাবে। অর্থাৎ একটাই কম্পাউন্ডে হুড়মুড়িয়ে অর্থ এবং প্যারাতে জয়েন করে যাবে, যেরকম ট্রাইব্রোমো কম্পাউন্ড তৈরি করবে সেটা করবে না। অ্যাকুয়াস সলিউশন পোলার সলভেন্ট, অ্যাকুয়াস হচ্ছে পোলার সলভেন্ট, জল হচ্ছে পোলার সলভেন্ট। পোলার সলভেন্টে ব্রোমোনিয়াম আয়ন প্রচুর তৈরি হবে, কারণ আয়নটা পোলার সলভেন্টে স্টেবিলিটি পাবে। তাই পোলার সলভেন্ট হলে ব্রোমোনিয়াম ক্যাটায়নটা অনেক বেশি স্টেবিলিটি পাবে, তাই অনেক বেশি অ্যামাউন্টে তৈরি হবে। এত ভরে ব্রোমোনিয়াম আয়ন তৈরি হবে যে একটাই কম্পাউন্ডকে ছেকে ধরবে অর্থ এবং প্যারার দিক থেকে, দিয়ে একটাই কম্পাউন্ডের অর্থ প্যারা সব জায়গাতে ব্রোমোনিয়াম আয়নটা ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন করে দেবে, হাইড্রোজেন গুলোকে বার করে দেবে। কিন্তু যদি অ্যাকুয়াস সলভেন্ট না হয়, নন পোলার সলভেন্ট দিই, কার্বন টেট্রাক্লোরাইড, কার্বন ডাইসালফাইড, নন পোলার সলভেন্টে অত বেশি ভরে একদম ব্রোমোনিয়াম আয়ন তৈরি হতে পারবে না, কারণ আয়ন যখন তৈরি হচ্ছে আয়নটা নন পোলার সলভেন্টে অতটা স্টেবিলিটি পাবে না। ব্রোমোনিয়াম আয়নটা নন পোলার সলভেন্ট হলে অতটা স্টেবিলিটি পাবে না যতটা অ্যাকুয়াস সলিউশনে পাচ্ছিল। তাই লিমিটেড সাপ্লাই অফ ব্রোমোনিয়াম আয়ন তৈরি হবে, তারা ধীরে সুস্থে রিঅ্যাকশন করবে। কিছু ব্রোমোনিয়াম আয়ন অর্থ পজিশনে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন করবে, কিছু ব্রোমোনিয়াম আয়ন প্যারা পজিশনে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন করবে। এন্ড তার জন্য অর্থ এবং প্যারা আইসোমার সেপারেটলি পাবো। এখানে কোনো অর্থ প্যারা আইসোমার সেপারেটলি পাচ্ছি না, একটাই কম্পাউন্ডে একদম অর্থ প্যারা সব জায়গাতে ট্রাইব্রোমো কম্পাউন্ড তৈরি করে দিচ্ছে। সিমিলারলি আমরা যদি HNO3 দেওয়া হয়, ডাইলিউট HNO3 দেওয়া হয়, তাহলে NO2+ আসবে অ্যাজ ইলেকট্রোফাইল। NO2+ ইলেকট্রোফাইল হিসেবে একবার অর্থ পজিশনে সাবস্টিটিউট করবে, একবার প্যারা পজিশনে সাবস্টিটিউট করবে। যে কোনো সিচুয়েশনে মনে রাখতে হবে প্যারা আইসোমারটা হয় মেজর আইসোমার, কারণ ওটা সিমেট্রিক্যাল। কারণ দেখতেই পাচ্ছ 180 ডিগ্রিতে একদম দুটো গ্রুপ জয়েন করে আছে, উপরে আছে ওয়েজ গ্রুপ, নিচে আছে কোন একটা ইলেকট্রোফাইল যে জয়েন করলে, এবং তারা 180 ডিগ্রিতে আছে। তো 180 ডিগ্রি অ্যালাইনমেন্টে যদি দুটো গ্রুপ থাকে তো কম্পাউন্ডটা ওভারঅল সিমেট্রিক্যাল হয়, সিমেট্রিক্যাল কম্পাউন্ড বেশি স্টেবল হয়, তাই বেশি স্টেবল কম্পাউন্ড হিসেবে মেজর প্রোডাক্ট প্যারা প্রোডাক্টটাই সবসময় তৈরি হয়। প্যারা প্রোডাক্টটা উইল বি অলওয়েজ মেজর প্রোডাক্ট। এবার এখানে দেখে নি এই অর্থ নাইট্রোফেনল আর প্যারা নাইট্রোফেনল, এদের মধ্যে একটা বয়লিং পয়েন্ট মেল্টিং পয়েন্টের ডিফারেন্স আছে। কেমন ভাবে আছে এটা অলরেডি আমরা এনকাউন্টার করেছি, কোথায় বলতো, যখন একটু আগে আমরা অ্যাসিডিটি দেখছিলাম। সো ফেনলের রেসপেক্টে অর্থতে যদি নাইট্রো গ্রুপ থাকে তাহলে এখানে একটা ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং তৈরি হচ্ছে, ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং তৈরি হচ্ছে। দেখতেই পাচ্ছ ফেনলের পাশের পজিশন, ফেনল আছে কোন পজিশনে, ফেনল আছে এই কার্বনটাতে, তাই না? ওএইচ গ্রুপ আছে এই পার্টিকুলার কার্বনে, ফেনলটা আছে এই পার্টিকুলার কার্বনে। তো ওএইচ গ্রুপ আছে যে পার্টিকুলার কার্বনে, তার পাশের কার্বনটাই অর্থ পজিশনে আছে নাইট্রো গ্রুপ। তাই ওএইচ গ্রুপের রেসপেক্টে পাশের অর্থ পজিশনে নাইট্রো গ্রুপ আছে, এটা অর্থ নাইট্রোফেনল। অর্থ নাইট্রোফেনলের অক্সিজেনটার সঙ্গে ফেনলের হাইড্রোজেনের একটা ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং হয়, যে কারণে এই হাইড্রোজেনটা রিলিজ হতে পারে না। হাইড্রোজেনটা রিলিজ হতে পারে না বলেই অ্যাসিডিটি চাইলেও শো করতে পারে না, অলরেডি অ্যাসিডিটি পড়ার সময় দেখেছি। অর্থাৎ এখানে ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং থাকে, তাই মলিকিউলটা একদম ডিসক্রিট সেপারেটেড মলিকিউল হিসেবে আলাদা আলাদা মলিকিউল হিসেবে এক্সিস্ট করে। ডিসক্রিট মলিকিউল মানে আলাদা আলাদা একা মলিকিউল হিসেবে এক্সিস্ট করে। কেন এক্সিস্ট করবে না? একটা মলিকিউলেরই একটা হাত ওই একই মলিকিউলের অন্য হাতের সঙ্গে জয়েন করে বসে আছে, তাহলে হাতগুলো কি অন্য কাউকে ধরার জন্য রেখেছে, না নিজেরাই নিজেদের হাত জয়েন করে বসে আছে, দিয়ে একা এক্সিস্ট করছে, অন্য কাউকে ধরার জন্য তো হাতই রাখেনি। তাই হাতগুলো যেহেতু নিজেরাই নিজেদের সঙ্গে জয়েন করে বসে আছে, এরা সেপারেট একলা মলিকিউল, ডিসক্রিট মলিকিউল হিসেবে এক্সিস্ট করে। এরকম মলিকিউলকে অল্প এনার্জি দিলেই তারা ভেপারে চলে যায়, তাই এদের বয়লিং পয়েন্ট খুবই কম হয়।
কারণ এরা একা একা এক্সিস্ট করছে, বয়লিং পয়েন্ট এদের খুবই কম হয় কারণ একলা একলা এক্সিস্ট করছে, নিজেরাই নিজেদের হাত ধরে বসে আছে, নিজেরাই নিজেদের হাত ধরে যদি বসে থাকে অল্প এনার্জি দেবে, তারা ওই অবস্থায় ভেপারে চলে যাবে এবং অল্প বয়লিং পয়েন্টেই হয়ে যাবে। কিন্তু প্যারানাইট্রোফেনলে কি হবে? সো প্যারানাইট্রোফেনল দেখা যাক। এটা হচ্ছে একটা প্যারানাইট্রোফেনল, ক্লিয়ারলি নিশ্চয়ই বুঝতে পারছি, এতদূর হচ্ছে একটা প্যারানাইট্রোফেনল, আবার ওদিকটা হচ্ছে আরেকটা প্যারানাইট্রোফেনল। এই দুটো প্যারানাইট্রোফেনল, প্যারানাইট্রোফেনলের একটা নাইট্রোফেনলের অক্সিজেনের সঙ্গে অন্য নাইট্রোফেনলের হাইড্রোজেনের একটা ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং তৈরি হচ্ছে। ইন্ট্রা নয়, ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং তৈরি হচ্ছে। ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং মানে প্যারানাইট্রোফেনল কিন্তু নিজেদের সঙ্গে হাত ধরে ধরে বসে নেই, প্যারানাইট্রোফেনলের অক্সিজেন গুলো পাশের হাইড্রোজেনকে তুলে নিয়েছে, প্যারানাইট্রোফেনলের হাইড্রোজেন পাশের অক্সিজেনের সঙ্গে বন্ড করে বসে আছে, অর্থাৎ তারা কিন্তু একটা অ্যাসোসিয়েটেড মলিকুল তৈরি করে বড় লম্বা চেন বানিয়ে বসে আছে হাইড্রোজেন বন্ডিং এর থ্রু দিয়ে, ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং এর থ্রু দিয়ে। তাই এরকম প্যারানাইট্রোফেনলকে যদি ভেপারে পৌঁছাতে হয়, ভেপারে পাঠাতে হয়, তাহলে সেক্ষেত্রে অনেকটা বেশি এনার্জি লাগবে, তবে গিয়ে হাইড্রোজেন বন্ডিং গুলো ব্রেক হবে, মলিকুল গুলো আলাদা হবে এবং তারপরে তারা ভেপারে যাবে। তাই এক্ষেত্রে বয়লিং পয়েন্ট অনেক বেশি হবে। প্যারানাইট্রোফেনলে ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং থাকার জন্য বয়লিং পয়েন্ট অনেক বেড়ে যাবে, কারণ ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিংকে ব্রেক করতে হবে, তবে গিয়ে মলিকুলগুলো আলাদা হবে এবং আলাদা হলে গেলে মলিকুলগুলো ভেপারে ইজিলি পৌঁছতে পারবে। তাই সেক্ষেত্রে বয়লিং পয়েন্ট বেশি হবে অর্থোনাইট্রোফেনলে বয়লিং পয়েন্ট কম থাকবে, প্যারানাইট্রোফেনলে বয়লিং পয়েন্ট বেশি থাকবে। প্যারানাইট্রোফেনল আবার সিমেট্রিক মলিকুল, তাই ওটা মেজর প্রোডাক্ট হবে। একইভাবে নাইট্রেশন করার জন্য কনভার্সন দেয় ফেনল থেকে পিক্রিক অ্যাসিড। পিক্রিক অ্যাসিডের স্ট্রাকচারটা দেখে রাখতে হবে। ফেনলের অর্থ এবং প্যারা, দুটো অর্থ এবং প্যারা একসাথে তিনটে পজিশনে যদি নাইট্রো গ্রুপ ঢুকে যায়, ফেনলের রেসপেক্টে দুটো অর্থ এবং একটা প্যারা তিনটে পজিশনে নাইট্রো গ্রুপ ঢুকে গেলে তাকে বলে পিক্রিক অ্যাসিড। ভেরি ইম্পর্টেন্ট রিঅ্যাকশন, কনভার্সন দেয় ফেনল থেকে পিক্রিক অ্যাসিড। কেমন করে যেতে হবে? ফেনলের উপরে প্রথমে কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড দিতে হবে at 100 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার। তাহলে প্রথম ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন যখন হবে, তখন SO3H গ্রুপটা অ্যাজ ইলেকট্রোফাইল জয়েন করবে। SO3H এই গ্রুপটা সালফোনিক অ্যাসিড গ্রুপ, SO3H এই সালফোনিক অ্যাসিড গ্রুপটা অ্যাজ ইলেকট্রোফাইল অর্থ পজিশন এবং প্যারা পজিশনে একে একে সাবস্টিটিউট করবে। ইনিশিয়াল সাবস্টিটিউশনটা এরকম ভাবে হবে। তারপরে এই অর্থ আর প্যারার উপরে একসাথে যদি কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড দিয়ে দেওয়া হয়, তাহলে SO3H গ্রুপগুলো একেবারে রিপ্লেস হয়ে যাবে এবং তিনটে পজিশনে, একটা মলিকুলারই তিনটে পজিশনে অর্থ এবং প্যারা পজিশন গুলোতে নাইট্রো গ্রুপগুলো জয়েন করে যাবে, আমরা পাবো পিক্রিক অ্যাসিড। তাই যদি বলা হয় ফেনল থেকে পিক্রিক অ্যাসিডে যেতে হবে, তোমাকে এই দুটো স্টেপসের থ্রু দিয়ে কনভার্সনটা দেখাতে হবে যে ফেনলে কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড দিলাম, 373 কেলভিন টেম্পারেচারে SO3H ইলেকট্রোফাইলটা জেনারেট হলো, ওটা অর্থ আর প্যারা পজিশনে সাবস্টিটিউট করলো। অর্থটা ইউজুয়ালি মেজর হয় না, প্যারাটা ইউজুয়ালি মেজর হয়। এই দুটো আইসোমারের উপরে একসাথে আমি কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড যদি হিট করি, তাহলে দুটো আইসোমার থেকে একটাই কমন কম্পাউন্ড পাবো, সেটা হচ্ছে পিক্রিক অ্যাসিড। কারণ দুটো আইসোমারেরই অর্থ পজিশন থেকে SO3H গ্রুপ ডিসালফোনেট করে বেরিয়ে যাবে এবং সেখানে নাইট্রো গ্রুপ ঢুকবে। আবার ওই একই কম্পাউন্ডের প্যারা পজিশনেও নাইট্রো গ্রুপ ঢুকবে। যে কম্পাউন্ড অর্থ ছিল তার অর্থ প্যারা দু জায়গাতেই নাইট্রো গ্রুপ ঢুকবে, যে কম্পাউন্ড প্যারা আইসোমার ছিল তারও অর্থ প্যারা দু জায়গাতেই নাইট্রো গ্রুপ ঢুকবে। যে প্রত্যেকটা কম্পাউন্ডের সবকটা অর্থ এবং প্যারা পজিশনেই নাইট্রো গ্রুপ ইনসার্ট হয়ে যাবে এবং আমরা পিক্রিক অ্যাসিড মলিকুলটা পেয়ে যাব। ভেরি ইম্পর্টেন্ট রিঅ্যাকশন এটা ফেনলের রেসপেক্টে। নেক্সট হচ্ছে নরমাল সালফোনেশন, অলরেডি ডিসকাস করলাম। H2SO4 দেব, তাহলে সালফোনেশন হবে, অর্থ পজিশনে SO3H গ্রুপ ঢুকবে, এটা খুব একটা মেজর প্রোডাক্ট নয়। প্যারা পজিশনে সালফোনেশনটা হলে এটা মেজর প্রোডাক্ট। অর্থ পজিশনে সালফোনেশনটা লেস টেম্পারেচারে হয়ে যায়, প্যারা পজিশনে সালফোনেশন হতে হায়ার টেম্পারেচার। ফ্রিডেল-ক্রাফট অ্যালকিনেশন এবং ফ্রিডেল-ক্রাফট অ্যাসাইলেশন, এগুলো ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন ফেনলের। সো ফেনলের উপরে যদি CH3Cl দেওয়া হয় ইন প্রেজেন্স অফ অ্যানহাইড্রাস AlCl3, এই রিঅ্যাকশনস অলরেডি আমরা হ্যালোয়ারিনে করে নিয়েছি, রাইট? এরকম টাইপের রিঅ্যাকশন যেখানে আমরা অলরেডি জানি অ্যানহাইড্রাস AlCl3 এই CH3Cl এর সঙ্গে রিঅ্যাক্ট করে দিয়ে AlCl4 মাইনাস তৈরি করে এবং মিথাইল ইলেকট্রোফাইলটা তৈরি করে। অর্থাৎ AlCl3 কি করে, এই CH3Cl এর ক্লোরিনটাকে স্ন্যাচ করে নেয়, তার ফলে মিথাইল কার্বোক্যাটায়নটা তৈরি হয় বা মিথাইল ইলেকট্রোফাইলটা তৈরি হয়। এই মিথাইল গ্রুপ যে ইলেকট্রোফাইলটা তৈরি হলো, ওটা অ্যাজ ইউজুয়াল ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন করবে। HCl এর প্রেজেন্সে অর্থ এবং প্যারা পজিশনে মিথাইল গ্রুপটা সাবস্টিটিউট করবে, প্যারা আইসোমারটা মেজর আইসোমার হবে।
সিমিলারলি ফ্রিডেলক্রফট অ্যাসাইলেশন, অ্যাসাইল গ্রুপ মানে কোনটা? অ্যাসাইল গ্রুপ মানে একইভাবে CH3 C ডাবল বন্ডেড O Cl, এর সঙ্গে যদি অ্যালুমিনিয়াম ক্লোরাইড দিই, একইভাবে অ্যালুমিনিয়াম ক্লোরাইড এই ক্লোরিনটাকে নিয়ে LCl4 মাইনাস করে বেরিয়ে যাবে। আমার কাছে যে ইলেকট্রোফাইলটা পড়ে থাকবে সেটা হচ্ছে CH3CO+। CH3CO+, এই ইলেকট্রোফাইলটা অর্থ পজিশনে এবং প্যারা পজিশনে সাবস্টিটিউট করবে, প্যারা আইসোমারটা মেজর প্রোডাক্ট হবে। তো সিমিলার একদম ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন যেরকম নরমালি হয়ে থাকে সেরকমই এখানেও রিঅ্যাকশনটা হলো। সো এবার আমরা চলে আসছি এমন কিছু রিঅ্যাকশনে যেগুলো এক্স্যাক্টলি ফেনলের স্পেসিফিক রিঅ্যাকশনস, অর্থাৎ এতক্ষণ পর্যন্ত আমরা যেরকম অ্যাসিডিক ক্যারেক্টার, ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশনস, রিডাকশন রিঅ্যাকশনস, বিভিন্ন রিঅ্যাকশনস নিয়ে দেখছিলাম, সেগুলো মোটামুটি ভাবে হ্যালো অ্যালকিনেও, হ্যালো অ্যারিন, হ্যালো অ্যালকেন এই সমস্ত চ্যাপ্টারেও আমরা এর একটা আইডিয়া পেয়েছিলাম। এখন আমরা স্পেসিফিক্যালি দেখতে চলেছি এক্সক্লুসিভলি ফেনলের কিছু রিঅ্যাকশন, এন্ড তার প্রথম রিঅ্যাকশনটা হচ্ছে রাইম্যাক-টিম্যান রিঅ্যাকশন। তো কি বলছে, ফেনলের উপরে যদি ক্লোরোফর্ম দেওয়া হয় CHCl3 ক্লোরোফর্ম, এই মলিকিউলটা যদি দেওয়া হয় ইন প্রেজেন্স অফ NaOH এট 340 কেলভিন টেম্পারেচার, তো টেম্পারেচার আছে 340 কেলভিন এবং দেওয়া হয়েছে NaOH বেসের প্রেজেন্সে, তাই বেস প্রেজেন্স আছে, সেই জন্য কি হচ্ছে OH গ্রুপটা ONA হয়ে যাচ্ছে, OH গ্রুপ ONA হয়ে গেল, কারণ ফেনল হচ্ছে অ্যাসিডিক, NaOH হচ্ছে বেস, অ্যাসিড বেস রিঅ্যাকশন হবে, OH গ্রুপের হাইড্রোজেন মেটাল দিয়ে রিপ্লেস হয়ে গেছে, ONA হয়ে গেছে। সঙ্গে আর কি হয়েছে, সঙ্গে এখান থেকে CHCl2 ইলেকট্রোফাইলটা তৈরি হয়, CHCl2+, এই ইলেকট্রোফাইলটা জেনারেট হয়, একটা ক্লোরিন আউট হয়ে যায়, একটা Cl- আউট হয়ে যায়, একটা Cl- আউট হয়ে যায়, এবং তার জন্য Cl- টা আউট হয়ে যায় বলে CHCl2 এই ইলেকট্রোফাইলটা জেনারেট হয়, যেটা অর্থ পজিশনে অকুপাই করে। তো CHCl2 ইলেকট্রোফাইলটা জেনারেট হয়েছে এবং সেটা অর্থ পজিশনে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন করেছে, ক্লোরোফর্ম দেওয়াতে ফার্স্ট স্টেপে এই রিঅ্যাকশনটা হয়েছে। সেকেন্ড স্টেপে কি হচ্ছে, এর উপরে আরো দুটো NaOH দেয়া হচ্ছে, দুটো NaOH থেকে দুটো OH- আসছে, দুটো OH- একে একে সাবস্টিটিউশন করছে, দুটো ক্লোরিনকে আউট করছে, সিম্পল SN2 রিঅ্যাকশন হচ্ছে, OH- গুলো একে একে CH গ্রুপটার উপরে রিঅ্যাক্ট করছে এবং একটা একটা করে Cl আউট হয়ে যাচ্ছে, তার ফলে আমরা CHOH2 পেলাম, ছিল CHCl2, পেলাম CHOH2, কারণ দুটো OH একে একে দুটো ক্লোরিনকে সাবস্টিটিউট করেছে SN2 রিঅ্যাকশনের থ্রু দিয়ে, SN2 অ্যাটাক করেছে OH- Cl- বেরিয়েছে, আবার SN2 অ্যাটাক করেছে আর একটা OH- Cl- বেরিয়েছে, দিয়ে CHOH2 হয়েছে। এই CHOH2 থেকে একটা ডিহাইড্রেশন হয়, এখানে দুটো OH গ্রুপ আছে, দুটো OH গ্রুপ থেকে একটা ওয়াটার মলিকিউল ডিহাইড্রেট করে আউট হয়ে যায়, তাহলে এটা CHO গ্রুপে কনভার্ট হয়ে যায়, CHO গ্রুপে কনভার্ট হয়ে যায়, অ্যালডিহাইড তৈরি হয়। এর উপরে যদি ডাইলিউট HCl দিয়ে অ্যাসিডিফিকেশন করে দেওয়া হয়, অ্যাসিডিফিকেশন করলে Na গ্রুপটা, Na অ্যাটমটা আবার হাইড্রোজেন অ্যাটম দিয়ে রিপ্লেস হয়ে যায়, আমরা OH গ্রুপ ব্যাক করে পাই। সো ফেনলের উপরে প্রথম ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন হলো NaOH এর প্রেজেন্সে 340 কেলভিন টেম্পারেচারে ক্লোরোফর্ম দিলে CHCl2 গ্রুপটা ইলেকট্রোফাইল হিসেবে অর্থ পজিশন অকুপাই করে, বেস দেওয়ার জন্য OH টা ONA হয়ে যায়। তারপরে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন হলো, দুটো মোল OH- দেওয়াতে 2 মোল OH- দুটো ক্লোরিনকে একে একে রিপ্লেস করলো এবং CHCl2 থেকে CHOH2 হলো, CHOH2 তে সামান্য হিট করলে এখান থেকে একটা ওয়াটার ডিহাইড্রেট করে এবং CH ডাবল বন্ডেড ও অ্যালডিহাইড গ্রুপ তৈরি হয়, লাস্ট স্টেপে অ্যাসিডিফিকেশন করলে ONA গ্রুপটা OH গ্রুপে কনভার্ট হয়ে যায়। সো দিস ইজ রাইম্যাক-টিম্যান রিঅ্যাকশন অন ফেনল, যেখানে আমরা পেলাম আলটিমেটলি স্যালিসাইলডিহাইড বলে একটা কম্পাউন্ড স্টার্টিং ফ্রম ফেনল। তো এই কোশ্চেনে কনভার্সন দেয় ফেনল থেকে স্যালিসাইলডিহাইড, তোমাকে ক্লোরোফর্মের থ্রু দিয়ে সবকটা স্টেপ দেখাতে হবে, ক্লোরোফর্মের থ্রু দিয়ে রিঅ্যাকশন করে সবকটা স্টেপ দেখিয়ে তোমাকে বলতে হবে রাইম্যাক-টিম্যান রিঅ্যাকশনের থ্রু দিয়ে আমরা ফেনল থেকে স্যালিসাইলডিহাইডে এসে পৌঁছতে পারি। নেক্সট রিঅ্যাকশন, ওই একই ফেনল থেকে শুরু করে যদি স্যালিসাইলিক অ্যাসিডে আসতে হয়, যেখানে CHO নয় COOH এই গ্রুপটা অর্থ পজিশনে থাকবে, CHO থাকলে সেটা স্যালিসাইলডিহাইড হতো, COOH আছে, এটা স্যালিসাইলিক অ্যাসিড। ফেনল থেকে স্টার্ট করে আসবো, একই রিঅ্যাকশন রাইম্যাক-টিম্যান রিঅ্যাকশনই হবে, শুধু এখানে স্টার্টিং ম্যাটেরিয়ালটা ক্লোরোফর্ম নয়, কার্বন টেট্রাক্লোরাইড, কার্বন টেট্রাক্লোরাইড মানে CCl4 এই মলিকিউলটা, এই মলিকিউল থেকে অ্যাজ ইউজুয়াল CCl4 থেকেও অ্যাজ ইউজুয়াল একটা ক্লোরিন আউট হয়ে যায় এবং CCl3+ এই ইলেকট্রোফাইলটা জেনারেট করে, CCl4 থেকে একই ভাবে একটা ক্লোরিন আউট হয়ে যায় এবং CCl3+ ইলেকট্রোফাইলটা জেনারেট করে
এগেইন NaOH এর প্রেজেন্সে রিঅ্যাকশন করছি, তো এই ফার্স্ট স্টেপে OH টা হয়ে যায় ONA, অ্যাসিড বেস রিঅ্যাকশন হয় এবং তার সঙ্গে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন হয় বলে CCl3 গ্রুপটা অর্থো পজিশন জয়েন করে। অর্থো পজিশনে যেই জয়েন করলে এর উপরে 3 মোল, যেহেতু তিনটে ক্লোরিন আছে তাদেরকে আউট করতে হবে, তাই 3 মোল NaOH দিলাম, 3 মোল NaOH থেকে তিনটে OH মাইনাস একে একে তিনটে ক্লোরিনকে রিপ্লেস করে দেয়। SN2 রিঅ্যাকশন করে, OH মাইনাস অ্যাটাক করে, Cl মাইনাস বেরিয়ে যায়, OH মাইনাস অ্যাটাক করে, Cl মাইনাস বেরিয়ে যায়, 3 নাম্বার OH মাইনাস অ্যাটাক করে, 3 নাম্বার Cl মাইনাস ও বেরিয়ে যায়, তাই CCl3 এর জায়গায় COH3 হয়ে যায়। CCl3 কনভার্ট হয়ে যায় SN2 রিঅ্যাকশনের থ্রু দিয়ে COH3 তে, যেখানে OH মাইনাস গুলো এই কার্বনে অ্যাটাক করেছে এবং একটা করে ক্লোরিন আউট হয়েছে। OH মাইনাস গুলো কার্বনে অ্যাটাক করেছে, ব্যাক সাইড অ্যাটাক হয়, SN2 অ্যাটাক হয় এবং একটা করে Cl মাইনাস আউট হয়েছে। এবারে এই যে COH3 এখানে আবার সামান্য হিট করলে এখান থেকেও একটা ওয়াটার ডিহাইড্রেট করে দিয়ে COH3 থেকে COOH কার্বক্সিল গ্রুপটা পাই। লাস্ট স্টেপে অ্যাজ ইউজুয়াল যদি অ্যাসিডিফিকেশন করে দেওয়া হয় ONA OH গ্রুপে কনভার্ট হয়ে যায়। অ্যাসিডিফিকেশন করার জন্য আমরা ডাইলিউট HCl ইউজ করছি, তাই স্যালিসাইলিক অ্যাসিড পেলাম। আগের রিঅ্যাকশনটাতে আমরা স্যালিসাইলডিহাইড পেয়েছিলাম, তো দুটোই রাইমার্টিভেন রিঅ্যাকশনের থ্রু দিয়ে হচ্ছে, কারণ একই কনসেপ্ট, শুধু ক্লোরোফর্ম দিয়ে স্টার্ট করলে স্যালিসাইলডিহাইড পাই আর CCl4 কার্বন টেট্রাক্লোরাইড দিয়ে স্টার্ট করলে আমরা স্যালিসাইলিক অ্যাসিড পাই। দ্যাটস অল। একইভাবে আমরা এখন দেখব কোলবে ইলেকট্রোলাইসিস। কোলবে ইলেকট্রোলাইসিসও আমরা আলটিমেটলি স্যালিসাইলিক অ্যাসিডই পাবো, কিন্তু এখন মেথডটা অন্য হয়ে যাবে। কোলবে ইলেকট্রোলাইসিসও আমরা স্যালিসাইলিক অ্যাসিড পাবো, কিন্তু মেথডটা অন্য। এখানে কি হয়, প্রথমে ফেনলের উপরে NaOH দেওয়া হয়, ফেনলে NaOH দিলে এটা ONA হয়ে যাবে, হাইড্রোজেনটা Na দিয়ে রিপ্লেস হয়ে যাবে। সো সোডিয়াম ফেনক্সাইডের উপরে এখন দেওয়া হয় কার্বন ডাই অক্সাইড দিয়ে হাই টেম্পারেচার হাই প্রেসারে রিঅ্যাকশন করা হয়। 400 কেলভিন টেম্পারেচার এবং 4 to 7 অ্যাটমসফিয়ার প্রেসার। 400 কেলভিন থাকে টেম্পারেচার এবং 4 to 7 অ্যাটমসফিয়ার প্রেসার থাকে। সো হাই টেম্পারেচার হাই প্রেসারে সোডিয়াম ফেনক্সাইডের উপরে যদি কার্বন ডাই অক্সাইড দিয়ে রিঅ্যাকশন করা হয় তাহলে কার্বক্সিলেশন রিঅ্যাকশন হয়। কার্বক্সিলেশন মানে COO এই কার্বক্সিল গ্রুপটা ইনসার্ট হয় ফেনল মলিকুলে, তাই অক্সিজেন আর সোডিয়াম এদের মাঝখানে ইনসার্ট হয়ে যায় COO কার্বক্সিল গ্রুপটা। কোনটা কার্বক্সিল গ্রুপ? এইটা হচ্ছে কার্বক্সিল গ্রুপ, COO এই গ্রুপটা কার্বক্সিল গ্রুপ। কার্বন ডাই অক্সাইড দেওয়া হয়েছে হাই টেম্পারেচার হাই প্রেসারে, তাহলে কার্বন ডাই অক্সাইড থেকে এই কার্বক্সিল গ্রুপটা অক্সিজেন আর সোডিয়ামের মাঝখানে ইনসার্ট হয়ে গেছে, দ্যাট ইজ এটাকে আমরা বলছি কার্বক্সিলেশন। কার্বক্সিলেশনের পরে একটা রিঅ্যারেঞ্জমেন্ট হয়, যে রিঅ্যারেঞ্জমেন্টে এই পুরো COONA গ্রুপটা রিঅ্যারেঞ্জড হয়ে গিয়ে শিফটিং করে তার পজিশন অর্থো পজিশনে শিফট হয়ে যায়। অর্থাৎ এই COONA পুরো কার্বক্সিল গ্রুপটাই সোডিয়ামের সঙ্গে রিঅ্যারেঞ্জ হয়ে শিফটিং হয় তার পজিশন, যে চলে আসে হচ্ছে অর্থো পজিশনে এবং ফেনলের OH গ্রুপ রিস্টোর হয়ে যায়। লাস্ট স্টেপে যদি আমরা ডাইলিউট HCl দিয়ে অ্যাসিডিফিকেশন করে দিই তাহলে এই Na গ্রুপটা, এই Na অ্যাটমটা H অ্যাটম হয়ে যায়। আমরা একইভাবে স্যালিসাইলিক অ্যাসিড পেয়েছি। তাই সোডিয়াম প্রথমে নিলাম হচ্ছে ফেনল, ফেনলের উপরে সোডিয়াম হাইড্রোক্সাইড দিতে পারি, ফেনলে সোডিয়াম হাইড্রোক্সাইড দিলে তৈরি হলো হচ্ছে সোডিয়াম ফেনক্সাইড, তার উপরে কার্বন ডাই অক্সাইড হাই টেম্পারেচার হাই প্রেসারে দিলে কার্বক্সিলেশন হলো, অক্সিজেন আর সোডিয়ামের মাঝখানে COO কার্বক্সিল গ্রুপটা ইনসার্ট হলো, রিঅ্যারেঞ্জ হয়ে গিয়ে COONA চলে এলো অর্থো পজিশনে, তারপরে ডাইলিউট HCl দিয়ে অ্যাসিডিফিকেশন করলে Na গ্রুপটা হাইড্রোজেন দিয়ে রিপ্লেস হয়ে গেল। তো এটা হচ্ছে কোলবে রিঅ্যাকশন, যে রিঅ্যাকশনটা থ্রু দিয়ে আমরা ফেনল থেকে স্যালিসাইলিক অ্যাসিড পেতে পারি। তাই ফেনল থেকে স্যালিসাইলিক অ্যাসিডের যদি কনভার্সন বলে যে কনভার্ট ফেনল টু স্যালিসাইলিক অ্যাসিড, তুমি রাইমার্টিভেনের থ্রু দিয়েও যেতে পারো যেখানে CCl4 দিয়ে রিঅ্যাকশন করতে হবে, অথবা কোলবের থ্রু দিয়েও যেতে পারো যেখানে কার্বন ডাই অক্সাইড হাই টেম্পারেচার হাই প্রেসারে রিঅ্যাকশন করতে হবে। নেক্সট রিঅ্যাকশন কাপলিং রিঅ্যাকশন। কাপলিং মানে দুটো কম্পাউন্ড জয়েন করবে এবং কন্ডেনসেশন হয়ে যাবে, তখন বলে কাপলিং রিঅ্যাকশন। যেরকম বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, এই পুরো কম্পাউন্ডটা হচ্ছে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, বেনজিন N2 প্লাস Cl মাইনাস, বেনজিন N2 প্লাস Cl মাইনাস, এই কম্পাউন্ডটা হচ্ছে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, বেনজিন N2 প্লাস Cl মাইনাস। তার সঙ্গে যদি ফেনলের রিঅ্যাকশন করানো হয় তাহলে ফেনলের প্যারা পজিশনের হাইড্রোজেন, ফেনলের এটা হচ্ছে ফেনল, এটা হচ্ছে ফেনল, তাই তো, এটা হচ্ছে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। তাই বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডের সঙ্গে যদি ফেনলের রিঅ্যাকশন হয়, বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডের সঙ্গে ফেনলের রিঅ্যাকশন হলে ফেনলের প্যারা পজিশনের হাইড্রোজেন আর বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডের ক্লোরাইড এই পার্টটা আউট হয়ে যায়। বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডের ক্লোরাইড আর ফেনলের হাইড্রোজেন, প্যারা হাইড্রোজেন, এরা HCl তৈরি করে আউট হয়ে যায় এবং বাকি দুটো গ্রুপ নিজেরা জয়েন করে যায়। উইকলি অ্যালকালাইন মিডিয়ামে রিঅ্যাকশনটা হয় যেখানে pH থাকে 9 to 10, উইকলি অ্যালকালাইন মিডিয়ামে রিঅ্যাকশনটা হলে এরা জয়েন করে যায় এবং এর জন্য এই নাইট্রোজেনটার সাথে কারা কারা জয়েন করলো, এই নাইট্রোজেনটার সাথে এই কার্বনটা জয়েন করলো। নাইট্রোজেন এই বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডের এই নাইট্রোজেন তার সঙ্গে ফেনলের এই
প্যারা পজিশনের কার্বনটা, ফেনলের এই প্যারা পজিশনের কার্বনটা। তো ফেনলের প্যারা কার্বন আর বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডের নাইট্রোজেন, কারণ এইচ আর সিএল তো বেরিয়ে গেছে, HCl আউট হয়ে গেছে অ্যাজ HCl হিসাবে, তাই নাইট্রোজেন আর প্যারা কার্বনটা এরা জয়েন করে গেছে, একটা অরেঞ্জ কালারের ডাই তৈরি হয়েছে। অরেঞ্জ কালারের ডাই তৈরি হয়েছে, এরকম রিঅ্যাকশনকে বলে কাপলিং রিঅ্যাকশন। অরেঞ্জ ডাই যদি তৈরি হয় এরকম ভাবে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডের সঙ্গে যদি ফেনলের রিঅ্যাকশনে একটা আননোন কম্পাউন্ডের রিঅ্যাকশন এরকম অরেঞ্জ ডাই তৈরি হয়, তাহলে বুঝতে হবে আননোন কম্পাউন্ডটা ফেনল ছিল। তো ফেনলের এটা একটা আইডেন্টিফিকেশন টেস্টও বলা যেতে পারে। নেক্সট রিঅ্যাকশন কনডেনসেশন রিঅ্যাকশন, যেখানে ফেনলের সঙ্গে থ্যালিক অ্যানহাইড্রাইড, এই মলিকুলটার নাম হচ্ছে থ্যালিক অ্যানহাইড্রাইড। থ্যালিকের স্পেলিং এ আবার শুরুতে একটা পিএইচ আছে, পিএইচটা সাইলেন্ট থাকে, বাংলায় লিখলে থয় জফলা আকার লিখবে। থ্যালিক অ্যানহাইড্রাইড, থ্যালিক অ্যানহাইড্রাইড, থ্যালিক অ্যানহাইড্রাইডের সঙ্গে যদি দুটো মলিকুল ফেনলের রিঅ্যাকশন হয়, তাহলে থ্যালিক অ্যানহাইড্রাইডের C ডাবল বন্ডেড O, এই ডাবল বন্ডেড O আর ফেনলের প্যারা পজিশনের হাইড্রোজেন গুলো দেখিয়ে দিয়েছি ক্লিয়ারলি। থ্যালিক অ্যানহাইড্রাইডের C ডাবল বন্ডেড O আর ফেনলের প্যারা পজিশনের হাইড্রোজেন গুলো ওয়াটার তৈরি করে ডিহাইড্রেট করে। ডিহাইড্রেশনের জন্য ইউজ করা হয় কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড, যে কিনা একটা ডিহাইড্রেটিং এজেন্ট। কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড আমরা জানি ডিহাইড্রেটিং এজেন্ট, তাই কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিডের প্রেজেন্সে এই ডিহাইড্রেশনটা হয়ে যায়, ওয়াটার মলিকুল আউট হয়ে যায়। ওয়াটার মলিকুল আউট হলে কারা কারা জয়েন করবে বোঝা খুব ইম্পর্টেন্ট। এই কার্বনটার সঙ্গে এই প্যারা কার্বন আর এই ফেনলের প্যারা কার্বন এরা জয়েন করে যায়। কার্বনের সঙ্গে এদিকের প্যারা কার্বন, কার্বনের সঙ্গে ওদিকের প্যারা কার্বন জয়েন করে গেছে, যে মলিকুলটা আমরা পাই তাকে বলা হয় ফেনফথ্যালিন। যে ফেনফথ্যালিন ইন্ডিকেটরটা আমরা অ্যাসিড বেস ইন্ডিকেটর হিসেবে ইউজ করে থাকি, সেই ফেনফথ্যালিন মলিকুলটা পাওয়া যায়। নেক্সট রিঅ্যাকশন রিডাকশন, কি বলছে এই রিঅ্যাকশনটা, যে ফেনলকে যদি রিডিউস করা হয় হাইড্রোজেন নিকেল, আমরা জানি রিডিউসিং এজেন্ট আমরা অলরেডি জানি যে পপুলার রিডিউসিং এজেন্ট কারা, পপুলার রিডিউসিং এজেন্ট হচ্ছে হাইড্রোজেন নিকেল। তো হাইড্রোজেন নিকেল দিয়ে যদি 533 কেলভিন টেম্পারেচারে ফেনলকে রিডিউস করা হয়, তাহলে সাইক্লোহেক্সানল তৈরি হয়, যেখানে সবকটা ডাবল বন্ড সিঙ্গেল বন্ডে কনভার্ট হয়ে যায়, কারণ সব জায়গায় হাইড্রোজেন জয়েন করে যায়। সিমিলারলি অক্সিডেশন, যদি সোডিয়াম ডাইক্রোমেট, অ্যাসিডিফাইড সোডিয়াম ডাইক্রোমেট, কারণ আমরা জানি অ্যাসিডিফাইড সোডিয়াম ডাইক্রোমেট বা অ্যাসিডিফাইড পটাশিয়াম ডাইক্রোমেট দে আর স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট। তাই ফেনলের উপরে যদি অ্যাসিডিফাইড সোডিয়াম ডাইক্রোমেট বা পটাশিয়াম ডাইক্রোমেট দিয়ে অক্সিডাইজ করা হয়, তাহলে কুইনোন টাইপের মলিকুল তৈরি হয়, যেখানে উপরেও ডাবল বন্ডেড ও নিচেও ডাবল বন্ডেড ও আর প্যারালাল দুটো ডাবল বন্ড চলে আসে বেনজিনে, কুইনোন টাইপের মলিকুল তৈরি হয়। সিমিলারলি যদি অ্যালকালাইন সলিউশনে পটাশিয়াম পারসালফেট দিয়ে অক্সিডেশন করানো হয়, পটাশিয়াম পারসালফেট হচ্ছে K2H2OH, এটা হচ্ছে পটাশিয়াম পারসালফেট। অ্যালকালাইন মিডিয়ামে পটাশিয়াম পারসালফেট দিয়ে যদি ফেনলের অক্সিডেশন করানো হয়, তাহলে অ্যালকালাইন মিডিয়ামে ফেনলের অক্সিডেশন করানো হচ্ছে পটাশিয়াম পারসালফেট দিয়ে, তখন অর্থ আর প্যারা পজিশনে OH গ্রুপ ইনসার্ট হয়ে যায়। এরকম দুটো OH গ্রুপ বলে কম্পাউন্ডকে বলে রেসার্সিনল, এটা হচ্ছে ক্যাটেকল, এটা হচ্ছে কুইনল। আর যদি মেটা পজিশনে OH থাকতো তাকে বলতে হবে রেসার্সিনল। এরা হচ্ছে বেসিক্যালি ডাইহাইড্রক্সি কম্পাউন্ড। তো ফেনলের উপরে পটাশিয়াম পারসালফেট দেওয়া হলো অ্যালকালাইন সলিউশনে, অ্যালকালাইন মিডিয়ামে অক্সিডেশন করানো হলো, তাহলে অর্থ আর প্যারা পজিশনে একটা করে OH গ্রুপ ইনসার্ট হয়ে যাচ্ছে। অর্থ পজিশনে ইনসার্ট হলে তাকে বলে ক্যাটেকল, প্যারাতে ইনসার্ট হলে তাকে বলে কুইনল। চলে আসছি ফেনলের আইডেন্টিফিকেশন টেস্ট, ভেরি ইম্পর্টেন্ট টেস্ট। ফেনলের সঙ্গে যদি ফেরিক ক্লোরাইডের রিঅ্যাকশন করানো হয়, অর্থাৎ কোন একটা আননোন কম্পাউন্ড ফেনল কি করে বুঝবো, আননোন কম্পাউন্ডটার সঙ্গে ফেরিক ক্লোরাইডের রিঅ্যাকশন করানো হলে একটা ভায়োলেট কালারের কমপ্লেক্স তৈরি হয় এবং সঙ্গে HCl বেরিয়ে যায়। এই ভায়োলেট কমপ্লেক্স যদি তৈরি হয়, FeCl3 এর সঙ্গে একটা আননোন কম্পাউন্ডের রিঅ্যাকশন করলে ভায়োলেট কমপ্লেক্স যদি তৈরি হয়, ভায়োলেট কমপ্লেক্স হচ্ছে FeOC6H5 অর্থাৎ তিনটে ক্লোরিন বেরিয়ে গেছে এবং সেখানে ফেনক্সাইড অ্যানায়নটা জুড়ে গেছে, তিনটে ক্লোরিন বেরিয়ে গেছে এবং সেখানে ফেনক্সাইড অ্যানায়ন C6H5O- ওই C6H5O- তিনটে জুড়ে গেছে, যে ফেরিক ফেনক্সাইড তৈরি হয়েছে। এই কম্পাউন্ডটার কালার ভায়োলেট, এটা তৈরি হলে আমরা বলবো আননোন কম্পাউন্ডটা ফেনল ছিল। একইভাবে লিবারম্যান টেস্ট কি বলছে, ফেনলের উপরে NaNO2H2SO4 দেওয়া হচ্ছে, NaNO2H2SO4 অর্থাৎ আননোন কম্পাউন্ডে প্রথমে দেওয়া হচ্ছে NaNO2H2SO4 দিলে প্রথমে এই কম্পাউন্ডটা তৈরি হচ্ছে নাইট্রোসোফেনল, এই কম্পাউন্ডটা তৈরি হচ্ছে, প্যারা পজিশনে NO গ্রুপ জয়েন করছে, প্যারা পজিশনে NO গ্রুপ জয়েন করার পরে সেখানে একটা রিঅ্যারেঞ্জমেন্ট হচ্ছে, দিয়ে এটা ডাবল বন্ডেড NOH হয়ে যাচ্ছে, প্যারালাল পজিশনে দুটো ডাবল বন্ড আসছে, অর্থাৎ ফেনলের উপরে দিলাম NaNO2H2SO4, ফেনলে দিয়েছি NaNO2H2SO4, প্যারাতে জয়েন করেছি NO গ্রুপটা, তারপরে সেই কম্পাউন্ডটা রিঅ্যারেঞ্জ হয়ে গিয়ে ডাবল বন্ড NOH হয়ে গেছে আর বেনজিন রিং এ প্যারালাল ডাবল বন্ড এসেছে। তার উপরে আরো একটা ফেনল মলিকুল যদি দেওয়া হয়
H2SO4 এর প্রেজেন্সে, তাহলে তারা জয়েন করে যায় দিয়ে এরকম কাপলিং কম্পাউন্ড তৈরি করে। জয়েন করে কাপলিং কম্পাউন্ড তৈরি করার পরে যদি NaOH দেওয়া হয়, তাহলে সেইখান থেকে যদি ব্লু কালার পাওয়া যায়, NaOH দিলে যদি ব্লু কালার তৈরি হয়, তাহলে আমরা বলবো প্রথম আননোন কম্পাউন্ডটা ফেনল ছিল। অর্থাৎ একটা আননোন কম্পাউন্ড নিয়েছি, তার উপরে NaNO2H2SO4 দিয়েছি, তাতে একটা পার্টিকুলার কিছু কম্পাউন্ড তৈরি হয়েছে নাইট্রোসোফেনল। আমি বুঝতে পারছি না কি তৈরি হয়েছে, বাট অবজারভেশন বোঝার চেষ্টা করছি। একটা কিছু তৈরি হয়েছে, সেটা আবার রিঅ্যারেঞ্জ করে নতুন কিছু তৈরি হয়েছে, তার উপরে আরো একটা ফেনল মলিকুল দিয়েছি H2SO4 এর প্রেজেন্সে, তাতে কিছু একটা তৈরি হয়েছে, একটা কাপলিং রিঅ্যাকশন হয়েছে, এবং লাস্ট স্টেপে একটা NaOH দিয়েছি, তাতে যদি ব্লু কালার তৈরি হয়, তাহলে আমরা বলবো আননোন কম্পাউন্ডটা ছিল হচ্ছে ফেনল। অর্থাৎ এইটাকে বলে লিবারম্যান টেস্ট। তো এই টেস্টগুলো হচ্ছে ফেনলের আইডেন্টিফিকেশন টেস্ট। ফেনলের কি টেস্ট হলো? ফেনলের আইডেন্টিফিকেশন টেস্ট। এখন আমরা একটু ফোকাস করছি অ্যালকোহলের আইডেন্টিফিকেশন টেস্টে। অ্যালকোহলের টেস্ট কি হচ্ছে? লুকাস টেস্ট। এই টেস্টের ব্যাপারে আমরা অলরেডি আগেই পড়েছি। এটা হচ্ছে যখন আমরা সেই ওইটার নাম কি গ্রুপস প্রসেস যখন করছিলাম তখনই আমরা দেখেছিলাম। অর্থাৎ কোন একটা অ্যালকোহল 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি কেমন করে বুঝবো? অ্যালকোহলে থাকে হচ্ছে OH গ্রুপ। যদি HCl দেয়া হলো, অ্যানহাইড্রাস ZnCl2 দেয়া হয়েছে, HCl দেয়া হয়েছে আর অ্যানহাইড্রাস জিঙ্ক ক্লোরাইড দেয়া হয়েছে, HCl এবং অ্যানহাইড্রাস জিঙ্ক ক্লোরাইড দেওয়া হয়েছে, তাতে কি হচ্ছে? Cl টা জয়েন করে যাচ্ছে, HOH ওয়াটার তৈরি করে আউট হয়ে যাচ্ছে। HCl এর H আর অ্যালকোহলের OH, HCl এর H আর অ্যালকোহলের OH, HOH তৈরি করে আউট হয়ে যাচ্ছে ওয়াটার, এবং Cl টা জয়েন করে যায়। এটা SN1 এবং SN2 রিঅ্যাকশনের থ্রু দিয়ে হয়। গ্রুপস প্রসেস দেখো গিয়ে, গ্রুপস প্রসেস হ্যালো অ্যালকেনে দেখেছিলাম, ঠিক আছে? অ্যালকোহলের শুরুতেও দেখেছিলাম গ্রুপস প্রসেস, হ্যালো অ্যালকেনের প্রিপারেশনে দেখেছিলাম এবং অ্যালকোহলের প্রপার্টিতে দেখেছিলাম। তো গ্রুপস প্রসেসে কি হচ্ছে? যখন HCl দিচ্ছি অ্যানহাইড্রাস ZnCl2 এর প্রেজেন্সে, OH গ্রুপটা HCl এর হাইড্রোজেনের সঙ্গে আউট হয়ে যাচ্ছে অ্যাজ ওয়াটার, এবং Cl টা জয়েন করে যাচ্ছে, হ্যালো অ্যালকেন তৈরি হচ্ছে। এই হ্যালো অ্যালকেনের একটা বেসিক্যালি প্রেসিপিটেট পড়ে। এবারে যদি প্রেসিপিটেটটা ইমিডিয়েটলি হয়ে যায়, তাহলে ইমিডিয়েটলি সলিউশনটা ঘোলাটে হয়ে যাবে, টারবিড হয়ে যাবে। টারবিড মানে ঘোলাটে। সো টারবিড হয়ে যাবে, ঘোলাটে হয়ে যাবে, ইমিডিয়েটলি হয়ে যাবে যদি প্রেসিপিটেটটা ইমিডিয়েটলি তৈরি হয়। ইমিডিয়েটলি তৈরি হচ্ছে মানে সেটা হাইলি রিঅ্যাক্টিভ। হাইলি রিঅ্যাক্টিভ মানে সেটা 3 ডিগ্রি অ্যালকোহল হবে। 3 ডিগ্রি অ্যালকোহল হাইলি রিঅ্যাক্টিভ। সো আননোন অ্যালকোহলের উপরে যদি আমি HCl ZnCl2 দিই এবং ইমিডিয়েট প্রেসিপিটেট তৈরি হয়, ইমিডিয়েট সলিউশন ঘোলাটে হয়ে যায়, আমরা বলবো আননোন কম্পাউন্ডটা অ্যালকোহল ছিল এবং সেটা 3 ডিগ্রি অ্যালকোহল। যদি টারবিডিটি অ্যাপিয়ার হতে মানে ঘোলাটে হতে একটু টাইম লাগে, 5 মিনিট মতন টাইম লাগে, 10 মিনিট মতন টাইম লাগে, তখন বলবো আমরা অ্যালকোহলটা হচ্ছে 2 ডিগ্রি অ্যালকোহল। আর যদি ঘোলাটে নাই হয়, হিট করলে তবে গিয়ে ঘোলাটে হয়, অর্থাৎ এমনি অবস্থায় ঘোলাটে হচ্ছেই না, ZnCl2 ক্যাটালিস্ট দেওয়ার পরেও ঘোলাটে হচ্ছে না, হিট করতে হচ্ছে তবে গিয়ে সলিউশনটা ঘোলাটে হচ্ছে, তখন আমরা বলবো প্রাইমারি অ্যালকোহল ছিল, 1 ডিগ্রি অ্যালকোহল ছিল। কারণ 1 ডিগ্রি অ্যালকোহল সবথেকে লেস রিঅ্যাক্টিভ, তাই হিট লাগবে রিঅ্যাকশনটা হতে। আর 3 ডিগ্রি অ্যালকোহল হাইলি রিঅ্যাক্টিভ, তাই হিট ছাড়াই এই রিঅ্যাকশনটা হয়ে যাবে। সো আমরা এখন চলে আসছি কনভার্সনে। অ্যালকোহলের বিভিন্ন কনভার্সনস গুলো দেখবো। সো তোমাদের কমেন্টস বক্সে এরকম কিছু কমেন্টস ছিল যেখানে তোমরা জিজ্ঞেস করেছিলে রূপান্তর করো বা কনভার্সন কেমন করে হবে। তো যেহেতু আমাদের খানিকটা পড়া হয়েছে, হ্যালো অ্যালকেন পড়েছি, হ্যালো অ্যারিন পড়েছি, অ্যালকোহলেরও বেশ কিছু, অ্যালকোহলটা টোটাল পড়ে নিয়েছে, অ্যালকোহল পার্টটা পড়া হয়েছে, সঙ্গে ফেনলটাও পড়া হয়ে গেল, অলমোস্ট ফেনল পুরোপুরি ভাবে শেষ হয়ে গেল। তাই এখন আমরা একটু অ্যালকোহল আর ফেনলের মধ্যে কিরকম কি কনভার্সন হতে পারে দুই একটা এক্সাম্পল দেখার চেষ্টা করব। ভালো করে ফোকাস করার চেষ্টা করো, কনভার্সনটাও প্যাটার্নের থ্রু দিয়ে বুঝতে হবে, প্যাটার্নটা বোঝার চেষ্টা করো। বলছে প্রাইমারি অ্যালকোহল থেকে সেকেন্ডারি অ্যালকোহল, অর্থাৎ একটা প্রাইমারি অ্যালকোহল নিয়েছি, ধরো প্রোপান-1-অল, যে কোনো প্রাইমারি অ্যালকোহল হতে পারতো, এখানে 3টে কার্বনের চেনওয়ালা প্রোপান-1-অল নেওয়া হয়েছে। সেকেন্ডারি অ্যালকোহল মানে 3টে কার্বনের চেনওয়ালাই 2 ডিগ্রি অ্যালকোহল হবে, অর্থাৎ আইসোমার হচ্ছে পজিশন আইসোমার। প্রাইমারি অ্যালকোহল মানে 1 ডিগ্রি অ্যালকোহল, যেখানে 3টে কার্বনের চেন ছিল বা 4টে কার্বনের চেন ছিল, কিন্তু 1 ডিগ্রি পজিশনে, টার্মিনাল পজিশনে ওএইচটা ছিল, সেখান থেকে 2 ডিগ্রি অ্যালকোহল হতে হবে, অর্থাৎ ওএইচ এর পজিশনটা শিফট করে 2 ডিগ্রি কার্বনে আসতে হবে, আইসোমার তৈরি করতে হবে। তখন কি করতে হবে? প্রথমে 1 ডিগ্রি অ্যালকোহল যেটা প্রোপানল থেকে প্রোপান-2-অল, প্রোপান-1-অল থেকে কনভার্সনটা কোন থেকে কোথায়? প্রোপান-1-অল যেটা একটা 1 ডিগ্রি অ্যালকোহল, সেখান থেকে প্রোপান-2-অল যেটা একটা 2 ডিগ্রি অ্যালকোহল। তো প্রোপান-1-অল এর উপরে দিলাম হচ্ছে SOCl2, তাহলে OH গ্রুপটা ক্লোরিনেশন হবে, OH-টা আউট হবে এবং ক্লোরিন ঢুকবে। যেই OH-টা আউট হলো, ক্লোরিন ঢুকলো, তার উপরে দিলাম অ্যালকোহলিক KOH, অ্যালকোহলিক KOH দেওয়া মানে এলিমিনেশন হবে, E2 এলিমিনেশন হবে। এলিমিনেশন হলে ক্লোরিনটা তো আউট হবেই, সঙ্গে ক্লোরিনের রেসপেক্টে বিটা পজিশন থেকে, আলফা নয় বিটা পজিশন থেকে একটা হাইড্রোজেন আউট হবে, আর আলফা আর বিটার মাঝখানে ডাবল বন্ড আসবে, এটা E2 এলিমিনেশন হচ্ছে। সো ক্লোরিনটা আউট হয়ে গেল, সঙ্গে আলফা নয় বিটা পজিশন থেকে একটা হাইড্রোজেন আউট হবে, এবং
অর্থাৎ HCl আউট হয়ে গেল, অ্যালকোহলিক KOH দিলে E2 এলিমিনেশন হলো এবং তার ফলে আলফা আর বিটার মাঝখানে একটা ডাবল বন্ড এলো। তো দেখতেই পাচ্ছ প্রোপিন মলিকিউলটা পেয়েছি, আলফা বিটার মাঝখানে ডাবল বন্ড পেয়েছি। এবারে আমি HBr এডিশন করলাম মার্কনিকভের থ্রু দিয়ে, ইলেকট্রোফিলিক এডিশন রিঅ্যাকশন হবে অ্যালকিনের উপরে। যেই HBr অ্যাড করব মার্কনিকভ রুল অনুযায়ী HBr টা অ্যাড হবে, যে কার্বনে বেশি হাইড্রোজেন আছে সেখানে হাইড্রোজেন যাবে, যে কার্বনে কম হাইড্রোজেন আছে সেখানে ব্রোমিন অ্যাড হবে। তো ব্রোমিনটা এখন মিডল কার্বনে অ্যাড হয়ে গেছে। এবারে সিম্পল SN2 করে দেবো অ্যাকুয়াস KOH দিয়ে, অ্যালকোহলিক KOH না, এখন অ্যাকুয়াস KOH দেবো। অ্যাকুয়াস KOH দিয়ে সিম্পল SN2 করব, OH মাইনাস অ্যাটাক করবে, Br মাইনাস আউট হবে এবং আমরা বলতে পারবো যে 2 ডিগ্রি পজিশনে OH টা শিফট হয়ে গেছে। নেক্সট কনভার্সন, প্রোপান 2 থেকে প্রোপান 2 মিথাইল প্রোপান 2 অর্থাৎ এখন 2 ডিগ্রি অ্যালকোহল থেকে 3 ডিগ্রি অ্যালকোহলে যাব। তাই 1 থেকে 3 ডিগ্রি অ্যালকোহলে যেতে গেলে পুরোটা করে দিতে হবে। 1 ডিগ্রি থেকে 3 ডিগ্রি অ্যালকোহলে যদি যেতে হয় অর্থাৎ প্রোপান 1 থেকে 2 মিথাইল প্রোপান 2 1 থেকে 3 ডিগ্রি অ্যালকোহল, ডাইরেক্টলি 1 থেকে 3 ডিগ্রি অ্যালকোহলে ডাইরেক্টলি যেতে গেলে আমরা দুটো স্টেপকেই কম্বাইন করে দেবো। এখন আমরা স্টেপ ভেঙে ভেঙে দেখছি যে 1 ডিগ্রি থেকে 2 ডিগ্রি অ্যালকোহলে পৌঁছলাম প্রোপান 1 থেকে প্রোপান 2। এখন আমরা প্রোপান 2 থেকে স্টার্ট করে 2 মিথাইল প্রোপান 2 যাব, 2 মিথাইল প্রোপান 2। তো কেমন করে যাব? সো সেকেন্ডারি অ্যালকোহল প্রোপান 2 আছে, প্রোপান 2 এ প্রথমে অক্সিডেশন করব, K2Cr2O7 অ্যাসিডিফাইড, K2Cr2O7 দিলে অক্সিডেশন হবে। অক্সিডেশন হলে এই CHOH গ্রুপটা, এই CHOH গ্রুপটা C ডাবল বন্ডেড হয়ে যাবে। কোন গ্রুপ কিসে কনভার্ট হবে বুঝতে হবে। SOCl2 দেওয়াতে ক্লোরিনেশন হয়েছে, OH গ্রুপ Cl হয়ে গেছিল। তারপরে স্টেপটাতে ক্লোরিন লিভিং গ্রুপ এবং বিটা পজিশন থেকে হাইড্রোজেন আউট হয়ে গেছে এবং আলফা বিটার মাঝখানে ডাবল বন্ড ছিল। তারপরে এই ডাবল বন্ডে H আর Br অ্যাড হয়েছে এন্ড লাস্ট স্টেপে OH মাইনাস অ্যাটাক করেছে, Br মাইনাস আউট হয়েছে, এই ব্রোমিনটা OH দিয়ে রিপ্লেস হয়ে গেছে। তো কোন গ্রুপ কোন গ্রুপে কনভার্ট হবে সেটা বুঝে বুঝে কনভার্সনটা করতে হবে। সো যখনই অক্সিডেশন করছি CHOH গ্রুপটা থেকে হাইড্রোজেন পার্টটা আউট হয়ে যাচ্ছে এবং সেটা C ডাবল বন্ডেড হয়ে যাচ্ছে ফার্স্ট স্টেপে। তারপরে গ্রিগনার্ড দিয়ে রিঅ্যাকশন করানো হচ্ছে, গ্রিগনার্ডের অ্যালকিল গ্রুপ এখানে অ্যাটাক করছে, এটা OMgBr হয়ে যাচ্ছে এবং লাস্ট স্টেপে গিয়ে OH হয়ে যাবে। তো গ্রিগনার্ডের মিথাইল গ্রুপটা যেই এখানে অ্যাটাক করছে, এই মেকানিজমটা দেখানোর দরকার নেই, তোমাকে আমি বোঝানোর জন্য দেখাচ্ছি। নিউক্লিওফিলিক অ্যাডিশন হলো গ্রিগনার্ডের মিথাইল গ্রুপটা এই কার্বনে অ্যাটাক করলো, কার্বনে যেই অ্যাটাক করলো এখানে জুড়ে গেল মিথাইলটা, এই মিথাইলটা চলে এলো। কোন মিথাইল? এটা গ্রিগনার্ডের মিথাইল, এই গ্রিগনার্ডের মিথাইলটা এখানে চলে এলো। গ্রিগনার্ডের মিথাইলটা এরকম করে অ্যাটাক করলো, গ্রিগনার্ডের মিথাইলটা যেই অ্যাটাক করলো এটা OMgBr হয়ে গেল, অক্সিজেনটার সঙ্গে MgBrটা চলে গেল। তাই অক্সিজেনটার সঙ্গে MgBrটা চলে গেল, সিঙ্গেল বন্ড হয়ে গেল, আর মিথাইল গ্রুপটা গ্রিগনার্ডের মিথাইল গ্রুপটা এখানে জয়েন করে গেল, অর্থাৎ একটা মিথাইল গ্রুপ চলে এলো। এবারে আমি হাইড্রোলাইসিস করব, H+ ওয়াটার দেব, হাইড্রোলাইসিস হবে, তাতে OMgBrটা OH হয়ে যাবে, সঙ্গে MgOHBr মিথাইল ম্যাগনেসিয়াম বেসিক ম্যাগনেসিয়াম ব্রোমাইড আউট হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে এইভাবে কনভার্সন গুলো হবে। সুতরাং কনভার্সন গুলো আমরা এখান থেকে ধরবার চেষ্টা করছি যে হচ্ছে কেমন করে, হবে কেমন করে। দেখো আরো বেশ কয়েকটা কনভার্সন, প্রাইমারি থেকে টারশিয়ারি। তো প্রাইমারি থেকে টারশিয়ারি দুটো স্টেপকে কম্বাইন করেও যেতে পারি, অল্টারনেটলি আবার কিভাবে যেতে পারি দেখো। এটা একটা 1 ডিগ্রি অ্যালকোহল CH3 CH CH2H, এই পার্টিকুলার অ্যালকোহলটা 2 মিথাইল প্রোপান 1 অর্থাৎ আগেরটাতে কি ছিল, যদি ধরো প্রোপান 1 থেকে 2 মিথাইল প্রোপান 2 যদি দিত, কোন প্রাইমারি থেকে যেতে হবে বুঝতে হবে। আগেরটা ছিল হচ্ছে প্রোপান 1 থেকে 2 মিথাইল প্রোপান 2 প্রোপান 1 থেকে 2 মিথাইল প্রোপান 2 তখন প্রোপান 1 থেকে প্রোপান 2 আসবো, তারপরে প্রোপান 2 থেকে 2 মিথাইল প্রোপান 2 যাব। কিন্তু যদি এখন এরকম মলিকিউল দেয় যে 2 মিথাইল প্রোপান 2 মিথাইল প্রোপান 1 সেখান থেকে 2 মিথাইল প্রোপান 2 অর্থাৎ ওই একই কম্পাউন্ডে পৌঁছচ্ছে, কিন্তু স্টার্টিং ম্যাটেরিয়ালে প্রোপান 1 দেয়নি, স্টার্টিং ম্যাটেরিয়ালও দিয়ে দিয়েছে 2 মিথাইল প্রোপান 1, অর্থাৎ স্টার্টিং কম্পাউন্ডটাও চেঞ্জ হয়ে গেছে। প্রোপান 1 থেকে 2 মিথাইল প্রোপান 2 আগের মেথডে যাব, দুটো স্টেপে যাব। প্রথমে প্রোপান 1 থেকে প্রোপান 2, প্রোপান 1 থেকে প্রোপান 2 গিয়ে প্রোপান 2 থেকে 2 মিথাইল প্রোপান 2। কিন্তু এখন স্টার্টিং কম্পাউন্ড চেঞ্জ, 2 মিথাইল প্রোপান 1, এখান থেকে যদি 2 মিথাইল প্রোপান 2 যেতে হয়, 3 ডিগ্রিতে যেতে হয়, ডাইরেক্টলি 1 ডিগ্রি থেকে 3 ডিগ্রি, তাহলে প্রথমে আমরা H2SO4 দিয়ে হিট দেবো যাতে ডিহাইড্রেশন হয়ে যায়। H2SO4 দিয়ে হিট দেওয়াতে ডিহাইড্রেশন কেমন করে হবে, এই OH গ্রুপ আর OH এর রেসপেক্টে বিটা পজিশন, OH এর রেসপেক্টে বিটা পজিশন থেকে হাইড্রোজেন বেরিয়ে যাবে, যার ফলে আলফা আর বিটার মাঝখানে ডাবল বন্ড পড়বে। ডিহাইড্রেশন যখন হবে এখানেও E2 এলিমিনেশন হচ্ছে, E2 এলিমিনেশনে কি হচ্ছে, H2SO4 দেওয়াতে এই গ্রুপটা OH গ্রুপটা একটা পুয়ার লিভিং গ্রুপ, H2SO4 দেওয়াতে ওই পুয়ার লিভিং গ্রুপটা ওয়াটারে কনভার্ট হয়ে যায়, OH2+ ওয়াটার, প্রোটনেটেড ওয়াটারে কনভার্ট হয়ে যায়। তো যেই H2SO4 দেওয়া হবে OH গ্রুপটা হয়ে যাবে OH2+,
OH2+ বেরিয়ে যায় এবং বিটা পজিশন থেকে একটা হাইড্রোজেন বেরিয়ে যায় এবং আলফা আর বিটার মাঝখানে ডাবল বন্ড তৈরি হয়। তো আলফা আর বিটার মাঝখানে ডাবল বন্ড তৈরি হয়েছে। এইখানেই ছিল OH গ্রুপটা আর এইখানেই ছিল হাইড্রোজেনটা। অরিজিনালি এখানেই OH-টা ছিল, এখানেই হাইড্রোজেনটা ছিল। এরা বেসিক্যালি আউট হয়ে গেছে যখনই আমি H2SO4 দিয়েছি, হিট দিয়েছি, ডিহাইড্রেট করে বেরিয়ে গেছে। এবারে এই যে ডিহাইড্রেট করে বেরিয়ে গেল, সুতরাং এরা আউট হয়ে গেল, ডাবল বন্ড তৈরি হলো। এরপরে এর উপরে দিলাম মার্কনিক অফ রুল অনুযায়ী HBr এডিশন করলাম। মার্কনিক অফ রুলে HBr এডিশন করলে এই কার্বনে যাবে যেখানে হাইড্রোজেন বেশি ওখানে হাইড্রোজেন, আর এই কার্বনে যাবে ব্রোমিন। তাই হাইড্রোজেন এবং ব্রোমিন অ্যাড হয়ে গেল। এরপরে সিম্পল SN2 করে দেওয়া হবে বা SN1 করে দেওয়া হবে, যে Br মাইনাস আউট হবে, এটা 3 ডিগ্রি হয়ে গেছে, 3 ডিগ্রিতে SN1 হবে, SN1 এর থ্রু দিয়ে Br মাইনাস আউট হয়ে যাবে এবং পরের স্টেপে OH মাইনাস জয়েন করে যাবে। অ্যাকুয়াস KOH দিয়েছি, নিউক্লিওফাইল দিয়েছি, তো Br মাইনাস আউট হবে এবং OH মাইনাস জয়েন করবে, আমরা 2-মিথাইল প্রোপান 2 3 ডিগ্রি কম্পাউন্ডটা পেয়ে যাব। পরেরটা দেখা যাক, পরের ক্যাটাগরিটা কি বলছে, লোয়ার অ্যালকোহল থেকে হায়ার অ্যালকোহল, মানে লেস নাম্বার অফ কার্বন অ্যাটম আছে কোন একটা অ্যালকোহলে, সেখান থেকে মোর নাম্বার অফ কার্বন অ্যাটমে পৌঁছতে হবে এরকম একটা অ্যালকোহল। যেরকম দেখা যাক মিথানল, একটাই কার্বনের চেন, সেখান থেকে পৌঁছচ্ছি ইথানল, দুটো কার্বনের চেন। তো কেমন করে যাব, মিথানলের উপরে প্রথমে দেব কি, মিথানলে দেব HI, মিথানলে HI দিলে সিম্পল SN2 রিঅ্যাকশন হবে, OH মাইনাস রিপ্লেস হয়ে যাবে, I মাইনাস ঢুকে যাবে, দিয়ে ঢুকে গেল CH3I। তার উপরে দেব KCN, KCN দিলে আবার নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন হবে, CN মাইনাস ঢুকবে, I মাইনাস আউট হবে। যেই CN মাইনাস ঢুকলো, ভালো করে দেখো অলরেডি দুটো কার্বনের চেন পেয়ে গেলাম। তাই দুটো কার্বনের চেন পাওয়ার জন্য কি স্টেপ কোনটা, একটা সায়ানাইড দিয়ে নিউক্লিওফিলিক অ্যাটাক করাতে হবে। অর্থাৎ CH3OH এর উপরে প্রথমে HI দিলাম, তাহলে I মাইনাস ঢুকলো, ভালো লিভিং গ্রুপ তৈরি হলো, CH3I তৈরি হলো, OH মাইনাসটা বেরিয়ে গিয়ে তার উপরে KCN দিলাম, KCN দিয়ে ওদের সায়ানাইড ইন হলো এবং আয়োডাইড আউট হয়ে গেল। সায়ানাইড একটা গুড লিভিং গ্রুপ, সায়ানাইড ইন হয়ে যাওয়া মানেই হচ্ছে, সায়ানাইড ইন হয়ে যাওয়া মানে হচ্ছে দুটো কার্বনের চেন অলরেডি ঢুকে গেছে। এবারে এই সায়ানাইডের রিডাকশন করব, রিডাকশন করলে সায়ানাইডটা হয়ে যাবে CH2NH2। রিডাকশন করার জন্য আমরা সোডিয়াম ইথানল ইউজ করতে পারি। সোডিয়াম ইথানল যদি দিই, সোডিয়াম ইথানল দিলে রিডাকশন হবে, এবং রিডাকশন যদি হয়ে যায়, রিডাকশন হলে সায়ানাইডের C ট্রিপল বন্ড N, এটা হয়ে যাবে CH2NH2। এর উপরে HNO2 যদি এর উপরে দিয়ে দেওয়া হয়, HNO2 যদি দেওয়া হয়, তাহলে NH2 গ্রুপটা OH দিয়ে রিপ্লেস হয়ে যাবে, NH2 গ্রুপ OH দিয়ে রিপ্লেস হয়ে যাবে। আমরা 1 কার্বন থেকে প্রথমে OH টাকে হাটিয়ে একটা ভালো লিভিং গ্রুপ নিয়ে এলাম, I মাইনাস, তার জন্য HI দিয়েছি, তারপরে I মাইনাসের জায়গায় কার্বন চেন বাড়ালাম, KCN দিলাম, তাই CN মাইনাস ঢুকলো, CN মাইনাস ঢোকা মানে কার্বন চেন বেড়ে গেল, তারপরে রিডাকশন করলাম সোডিয়াম ইথানল দিয়ে, তাহলে CH3 CH2NH2 হয়ে গেল, তারপরে HNO2 দিয়ে দিলাম, তাহলে NH2 গ্রুপটা আউট হয়ে গেল এবং সেখানে OH গ্রুপটা ইনসার্ট হয়ে গেল। তাহলে এটাকে বলে অ্যাসেন্ট অফ সিরিজ, স্টেপ আপ রিঅ্যাকশন। লোয়ার নাম্বার অফ কার্বন ছিল, সেখান থেকে হায়ার নাম্বার অফ কার্বনে যেতে হয়েছে। স্টেপ আপ রিঅ্যাকশন করতে গেলে KCN এর কথা মনে রাখতে হবে, কারণ KCN এর থ্রু দিয়ে একটা কার্বন ইনসার্ট হচ্ছে। একইভাবে উল্টোটা, হায়ার অ্যালকোহল থেকে লোয়ার অ্যালকোহল, দ্যাট ইজ ডিসেন্ট অফ সিরিজ। হায়ার অ্যালকোহল মানে হাই নাম্বার অফ কার্বন চেন আছে এরকম অ্যালকোহল থেকে লো নাম্বার অফ কার্বন চেন এরকম অ্যালকোহলে যাওয়ার চেষ্টা করছি। তো কেমন করে হবে, ধরো হাই নাম্বার অফ অ্যালকোহল ছিল, অর্থাৎ উল্টোটা করছি, ইথানল, সেখান থেকে মিথানলে যেতে হবে। ইথানলে দুটো কার্বনের চেন, সেখান থেকে মিথানল একটা কার্বনের চেন। তো ইথানলের উপরে দেব হচ্ছে প্রথমে অ্যাসিডিফিকেশন করব, অক্সিডেশন করব। ইথানলে যদি অ্যাসিডিফাইড K2CH2O7 অ্যাসিডিফাইড পটাশিয়াম ডাইক্রোমেট দেওয়া হয়, তাহলে অ্যাসিডিফাইড পটাশিয়াম ডাইক্রোমেট দিলে ইথানলের অক্সিডেশন হবে। তাই ইথানলে অ্যাসিডিফাইড পটাশিয়াম ডাইক্রোমেট একটা স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট, সেটাকে দিলাম, তাহলে তার অক্সিডেশন হলো। অক্সিডেশন হলে এই CH2OH এই গ্রুপটা, ইথানলের CH2OH এই গ্রুপটা CHO গ্রুপে কনভার্ট হবে। অক্সিডেশন হলে CH3OH CHO অ্যালডিহাইড গ্রুপে কনভার্ট হবে। অক্সিডেশন কন্টিনিউ রাখছি, স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট আছে, তখন CHO অ্যালডিহাইড গ্রুপটা কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপে কনভার্ট হবে। মনে রাখতে হবে যে অ্যালকোহল অক্সিডাইজ হলে অ্যালডিহাইড হয়, অ্যালডিহাইড অক্সিডাইজ হলে কার্বক্সিলিক অ্যাসিড হয়। তো কার্বক্সিলিক অ্যাসিড পেয়ে গেছি, এর উপরে যদি আমি NaOH দিয়ে দিই এবং NaOH দিয়ে দিই, তাহলে এখান থেকে আমরা মিথেন পেয়ে যাব, আমরা মিথেন মলিকিউলটা পেয়ে যাব। NaOH দিলে প্রথমে আমরা পাবো CH3COONA, প্রথমে মিথেন পাবো না, CH3COONA, এর উপরে আমরা ডিকার্বক্সিলেশন করব, তার জন্য দেবো NaOH and lime, সোডা লাইম দিয়ে হিট করব, তাহলে ডিকার্বক্সিলেশন হবে এবং সেখান থেকে আমরা মিথেন পাবো। তো COOH ছিল, দেখো কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ ছিল, কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপে আমি দিলাম NaOH, তাহলে অ্যাসিড বেস রিঅ্যাকশন হলো, এটা COONA হয়ে গেল। তারপরে যদি আমি সোডা আর লাইম দিয়ে হিট করি, সোডা লাইম দিয়ে হিট করলে ডিকার্বক্সিলেশন হয়,
ডি কার্বক্সিলেশন হলে এই পুরো পার্টটা COONA আর এখান থেকে NaO এই পুরো পার্টটা আউট হয়ে যায়। NaOH এর NaO আর এখান থেকে COONA ডি কার্বক্সিলেশন হয়, সোডিয়াম কার্বনেট তৈরি করে Na2CO3 তৈরি করে আউট হয়ে যায়। এই মিথাইল গ্রুপটার সঙ্গে জয়েন করে যায় হাইড্রোজেনটা। মিথাইল গ্রুপের সঙ্গে হাইড্রোজেন জয়েন করলে আমরা মিথেন পেলাম, অর্থাৎ ডি কার্বক্সিলেশন করেই আমি কার্বনটাকে আউট করলাম। আবার আসছি, ছিল দুটো কার্বনের চেন ইথানল, অক্সিডেশন করে সেটাকে অ্যালডিহাইডে নিয়ে গেছি, অক্সিডেশন করে কার্বক্সিলিক অ্যাসিডে নিয়ে গেছি, তারপরে NaOH দিয়েছি, তাহলে এটা হয়ে গেছে COONA। তারপরে ডি কার্বক্সিলেশন করে কার্বনটাকে আউট করলাম, কারণ আমাকে একটা কার্বনের চেনে আসতে হবে না, দুটো থেকে একটাকে তো বার করতে হবে। তাই ডি কার্বক্সিলেশন করে কার্বন চেনটাকে আউট করলাম। ডি কার্বক্সিলেশন করার জন্য যে রিএজেন্টটা ইউজ করা হয় সেটা হচ্ছে সোডা লাইম। NaOH এবং CaO দিয়ে হিট করা হয়, তাহলে ডি কার্বক্সিলেট হয়ে যায় COONA গ্রুপটা, NaO এর সঙ্গে সোডিয়াম কার্বনেট তৈরি করে আউট হয়ে যায়, এবং মিথাইল গ্রুপ, অ্যালকিল গ্রুপ যেটা ছিল, ওই অ্যালকিল মিথাইল গ্রুপটার সঙ্গে জয়েন করে যায় হচ্ছে NaOH এর হাইড্রোজেনটা। তাই এইভাবে CH3 এবং H জয়েন করে তৈরি করলে CH4, এর উপরে ক্লোরিনেশন করব, তাহলে CH3Cl হবে। CH3Cl এর উপরে SN2 রিঅ্যাকশন করব, CH3Cl এর উপরে যদি SN2 রিঅ্যাকশন করি OH- দিয়ে, OH- কার্বনে অ্যাটাক করবে, Cl- আউট হয়ে যাবে, আমরা মিথানল পেয়ে যাবে। SN2 রিঅ্যাকশন হবে, OH- কার্বনটাতে অ্যাটাক করবে এবং Cl- আউট হয়ে যাবে, SN2 রিঅ্যাকশন হবে, আমরা মিথানলে এসে এন্ড আপ করব। সুতরাং এখানে আমরা বেশ কয়েকটা মেথড দেখার চেষ্টা করলাম, প্যাটার্ন দেখার চেষ্টা করলাম, কেমন করে আমরা একটা ধরনের অ্যালকোহল থেকে 1 ডিগ্রি থেকে 2 ডিগ্রি অ্যালকোহল, 2 ডিগ্রি থেকে 3 ডিগ্রি অ্যালকোহল, 1 ডিগ্রি থেকে ডাইরেক্ট 3 ডিগ্রি অ্যালকোহল, অ্যাসেন্ট অফ সিরিজ যেটা স্টেপ আপ রিঅ্যাকশন, নাম্বার অফ কার্বন বাড়াতে হবে তখন KCl এর কথা ভাবতে হবে, আর ডিসেন্ট অফ সিরিজ স্টেপ ডাউন রিঅ্যাকশন, নাম্বার অফ কার্বন কমাতে হবে, এরকম কনভার্সন যদি হয় তখন ডি কার্বক্সিলেশনের থ্রু দিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। এটা শুধু এই পার্টিকুলার রিঅ্যাকশনটার জন্য অ্যাপ্লিকেবল নয়। কালকে ধরো প্রোপানওয়ানল থেকে ইথানল দিয়েছে, প্রোপানল থেকে ইথানল দিয়েছে, তাহলেও এটাই করতে হবে। প্রোপানলের উপরে একই ভাবে অক্সিডেশন করে করে যেতে হবে, যে CHO করতে হবে, COH করতে হবে, তারপর ডিকার্বক্সিলেশন করতে হবে, দিয়ে পেয়ে যাবো হচ্ছে তখন ইথেন পেয়ে যাবো। ইথেনের উপরে আবার ক্লোরিনেশন করতে হবে, তারপর SN2 করতে হবে, তখন আমরা ইথানল পেয়ে যাবো। একই প্যাটার্নে যাবে, 3টে কার্বনের চেন থেকে 2টো কার্বনের চেন, সেম প্যাটার্ন, 4টে কার্বনের চেন থেকে 3টে কার্বনের চেন, সেম প্যাটার্ন। সো একই প্যাটার্নে যদি আমরা যেতে থাকি, প্যাটার্নটা বোঝার চেষ্টা করছি অ্যাসেন্ট অফ সিরিজ স্টেপ আপ রিঅ্যাকশন বা ডিসেন্ট অফ সিরিজ স্টেপ ডাউন রিঅ্যাকশনের থ্রু দিয়ে। স্টেপ আপের জন্য আমাকে মনে রাখতে হবে কার্বন নাম্বার বাড়াতে হবে, সায়ানাইডের কথা মাথায় রাখতে হবে, সায়ানাইড দিয়ে নিউক্লিওফিলিক অ্যাডিশন, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন করাতে হবে, সায়ানাইড দিয়ে যদি নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন করি তাহলে কার্বন নাম্বার বাড়বে। আর স্টেপ ডাউন রিঅ্যাকশন, কার্বন নাম্বার যদি কমাতে হয় তাহলে আমাকে ভাবতে হবে ডি কার্বক্সিলেশনের কথা, যেটা থ্রু দিয়ে একটা কার্বনকে আমি আউট করতে পারবো। সো দিস ইজ দা অল অ্যাবাউট ফেনল এবং অ্যালকোহল। বিভিন্ন রকম কনভার্সনস এর কনসেপ্ট গুলো দিলাম, যে কনভার্সনস গুলো কেমন করে করবে, আর টোটাল আইডেন্টিফিকেশন দেখলাম, অ্যালকোহলের আইডেন্টিফিকেশন, ফেনলের আইডেন্টিফিকেশন এবং টোটাল ফেনল এখানে শেষ হচ্ছে। নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে ইথারকে নিয়ে। ততক্ষণ পর্যন্ত দেখতে থাকো, ভালো করে গ্রিপ নিতে থাকো, বোর্ডের আর বেশি দেরি বাকি নেই। তো বোর্ডে যদি ফাটিয়ে অর্গানিকটা থেকে স্কোর করতে হয়, কারণ অর্গানিকের হিউজ একটা চ্যাপ্টার আছে, অনেকগুলো চ্যাপ্টার আছে, যদি ভালো করে স্কোর করতে হয় তোমাকে কিন্তু এখন থেকে একদম ভালো করে সমস্ত ইকুয়েশন গুলো লিখে লিখে ইকুয়েশন ব্যাংক তৈরি করে পড়াশোনা করতে হবে। লিখে লিখে ইকুয়েশন ব্যাংক তৈরি করা শুরু করো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ইথারকে নিয়ে। ততক্ষণ পর্যন্ত দেখতে থাকো সূর্য স্যারের কেমিস্ট্রি ক্লাস।